ছুটি চাইতেছে, আমাকে ছুটি দেয় না। লিটারালি শুক্রবার ছুটিও নেই। হ্যাঁ, মানে ফরেনার আসছে, আপনার ফরেনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানুষ পডকাস্ট। আজকে আমাদের অতিথি হচ্ছে তোফাইল ভাই। ভাই, আপনার কাছে আপনার পরিচয়টা শুনি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, আমাকে আপনার পডকাস্টের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যদি আসলে টিজার দিই আর কি। আসলে আমার পড়াশোনাটাই শুরু করি। সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করছি মেনলি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, এইচএসসি। এরপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো চাইলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারি ডিপ্লোমা থেকে। তো তারপর হচ্ছে ডিপ্লোমাতে পড়লাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখানেও আসলে আমার দুই তিনটা সাবজেক্টের ছিল আর কি। কম্পিউটার সায়েন্স ছিল, তারপর হচ্ছে আর্কিটেকচার ছিল, ইলেকট্রিক্যাল ছিল আর কি। তারপরে দেখ ফ্যামিলির সাথে কথাবার্তা বলে এক জাস্ট যেদিন ভর্তি হবো তার আগের দিন হচ্ছে আমার ইলেকট্রিক্যালটা চুজ হয় আর কি। এরপরে এটা পাশ করলাম। 4 বছরের ডিপ্লোমা শেষ করার পরে জাস্ট রেজাল্ট বের হওয়ার আগে আমি ওই চাকরিতে জয়েন করে গেলাম। এখানে 2 বছর চাকরি করার পরে হচ্ছে একটা সময় মনে হলো যে না, আসলে আমার এই এই সেক্টরটা আমাকে দিয়ে মেবি হবে না, বা আমি আসলে আমি মানে নিতে পারবো না এর সাথে, তো সুইচ করে অন্য কোথাও যাওয়া উচিত। তারপর কয়েকটা জিনিস এক্সপ্লোর করতে করতে ফাইনালি হচ্ছে প্রোগ্রামিং এ চলে আসে। অ্যান্ড সেখান থেকে প্রায় এখন 5 বছরের উপর হয়ে গেছে প্রোগ্রামিং এ আছি। পিএইচপি নিয়ে মেনলি কাজ করি, জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি। এই হচ্ছে শর্টে আমার সম্পর্কে বলার। ভাই, অনেক ইন্টারেস্টিং লাগতেছে শুনতে। আমরা একেবারে শুরুতে চলে যাই যে হঠাৎ করে কেন মনে হয়েছিল যে বিজনেসে পড়াশোনা করে, বা যখন এই ডিসিশনটা নিলেন ওই ওই টাইমে যদি আমরা চলে যাই তাহলে বিষয়টা কেমন ছিল? ডিসিশনটা আসলে মানে বিষয়টা হয়ে গেছে কি, যখন নর্মালি তো কোন সাব ডিপার্টমেন্টে যাবো সেটা ডিসাইড করতে হয় ক্লাস 9 থেকে। তো আমি মোটামুটি ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে আমি খুব ভালো স্টুডেন্টই ছিলাম। তবে একটা বিষয় থাকে না যে ব্রেন ভালো কিন্তু পড়াশোনা করে না, সেটা সম্ভব হয় না, বিষয়টা এরকম ছিল আর কি। যেমন আমি পড়লেও মনে থাকতো, কিন্তু আমি খুব বেশি বিষয়টা পড়তাম না। তো এরকম ছিল। তো যাই হোক, আর আমাদের ফ্যামিলি থেকেও আমার খুব একটা প্রেশার ছিল না, একেবারে ছোটবেলা থেকে ডে 1 থেকে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, নর্মালি আপনাদের মেবি হয়েছে ছোটবেলায় মানুষ যখন পড়াশোনা স্টার্ট করে প্রথমে বাবা মা তাকে, আমাদের সময় ছিল পেন্সিল আর সিলট বলতো, কালো একটা জিনিস, আপনারা মেবি এটা পাইছেন। অথবা হ্যাঁ, এখনকার সময় তো পেন্সিল কিনা দেয়। পেন্সিল না, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে বলে চক। চক চক। হ্যাঁ, চক আর হ্যাঁ, সিলট আর কি। হ্যাঁ, তো কিন্তু আমাকে আছে ডে 1 থেকে জাস্ট আব্বু আমাকে একদিন বললো যে চল সকালবেলা তোকে আছে স্কুলে ভর্তি করাবো। আমি গেলাম, ভর্তি করালো, ভর্তি করে নিয়ে আসার সময় একটা কলম আর খাতা কিনে নিয়ে আসলাম আমার জন্য। ডে 1 থেকে আমি কলম দিয়ে লেখা শুরু করছি। যাই হোক। মানে আপনার তো লেখা স্টার্টই হয়েছে কলম দিয়ে? হ্যাঁ, আমি লিটারালি কোনোদিন আমি হচ্ছে চক দিয়ে লিখি নাই। এরপরে বড় হওয়ার ওমা! পরে তোমার শখের বসে ক্লাসে গেছি, স্যার হয়তো কিছুটা লিখতে বলছে, আমি বোর্ডে গিয়ে লিখছি, ওটা ডিফারেন্ট কেস। কিন্তু আসলে পড়াশোনা নিজের জন্য কখনো আমি চক দিয়ে লিখি না আর কি, ইভেন পেন্সিল দেও না। আচ্ছা, তো হচ্ছে সরাসরি একবারে ওই যে হাতে হ্যাঁ, কলমে বলেন। একেবারে হাতে কলম ওখান থেকে শুরু হয়েছে আর কি। তো এরপরে আচ্ছা। ওই ওই ডে বাই ডে মানে যত দিন গেছে আমার পড়াশোনার হয়তো বা ক্ষুরধার হয়েছে আর কি, বেশি এরকম। এবং আমাকে কোনোদিন বলা লাগে না যে স্কুলে যাও, বা সকালবেলা আমাদের তখন যে মুক্ত পেপার আরবি পড়ার জন্য যেতে হতো, আমি একেবারে সুবোধ বাচ্চার মতো সকাল সকাল টাইম মতো সবকিছু নিজে নিজে করতাম। জাস্ট খাওয়ার টাইমটা হচ্ছে খাওয়ার রেডি থাকতো, আমি খাওয়া দাওয়া করে চলে যেতাম। বিষয়টা এরকম ছিল আর কি। তো ক্লাস 5 পর্যন্ত মোটামুটি ভালোই চলছে। এরপরে হচ্ছে ক্লাস 5 থেকে যখন ক্লাস 6 উঠলাম, মানে তখনই আসলে পড়াশোনা একটা আমার কাছে যেটা পার্সোনাল মনে হয় আর কি। 5 তো প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট ছিল, মানে খুব সহজে হয়তো বা পারতাম। ক্লাস 6 ওঠার পর দেখেছি মানে আগে যা পড়ছি তার 4 গুণ 5 গুণ প্রশ্নের উত্তর হয়ে গেছে। মানে এই হাই জিনিসগুলো আমি নিতে স্কুলে পারতেছিলাম। হ্যাঁ, হঠাৎ করে মানে কয়েক মাসের ব্যবধানে প্রশ্নের উত্তর বিশাল বড় বড়। তো ওই জায়গাটা ধরেন আমি একটু ভিতর থেকে ঘাবড়ে যেতেছি, ঠিকঠাক পড়াশোনা করতেছি, কিন্তু ফ্যামিলি তো এটা বোঝে না, মানে বুঝাইতে দেই নাই। কারণ হচ্ছে ছোটবেলাতে কোনোদিন বলাই না যে তোফাইল তুই পড়তে বস। হ্যাঁ, আর সন্ধ্যার পরে নর্মালি বাচ্চাদের ডেকে ঘরে আনা লাগে। আমি ধরেন সন্ধ্যা মাগরিব আজান দিতে আমি সারাদিন যাই করি না কেন, মাগরিব আজান দিতে দেরি আছে, আমি ঘরে আসতে দেরি নেই। এটার পিছনে আমার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমি অন্ধকার খুব ভয় পেতাম আর কি। আমার কাছে মনে হতো যে এই ভূত আসলো, এই বুঝি কেউ ধরলো। তো এই কারণে আসলে আমি মানে যা কিছু করি না কেন, দিনের বেলা ধরেন বন্য বাজারে ঘুরে বেড়াইতেছি। হ্যাঁ, কিন্তু মাগরিব আজান দিবে তার আগে আমি ঘরে হাজির। তো তো পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতাম আর কি। আর আমার একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আমি চুপচাপ দেখতো যে আমার আব্বু আম্মু আমি বই নিয়ে চুপচাপ বসে আছি। হ্যাঁ, এটাই আমার পড়ার স্টাইল ছিল বেসিক্যালি। হ্যাঁ, আর লেখার সময় হলে অঙ্ক টঙ্ক করার সময় অঙ্ক লিখতাম, আর বই নিয়ে অন্যান্য থিওরি যেগুলো পড়া ছিল এগুলো চুপচাপ বসে একটু পর পর হয়তো পাতা উল্টাইতাম, এরকম আর কি। তো আসলে
আবার পরের দিন শেষে রেজাল্ট ভালো হইতেছে, এটা তো দেখছে তার মানে ছেলে পড়াশোনা করতেছে। কিন্তু ক্লাস 6-এ যখন উঠে গেছি, আমার পড়াশোনার স্টাইল তো আগের মতোই আছে। তখন হচ্ছে বই দিয়ে তাকায় শুধু ভাবি এই যে কি করতেছে, এগুলো পড়তেছে মনে থাকে না, আগ্রহ নাই, কিন্তু ওই আগে তা ভাববার মতো ভাবতেছে না, তো ফলে তো পড়াশোনা করতেছে। তো আস্তে মানে আস্তে ইয়া গ্রাজুয়ালি, তো বাইর থেকে তো চেঞ্জ হয় নাই না, আগের মতো না এরকম না বই হ্যাঁ, নিয়ে বাইরে বসে থেকে তো ছিল চেঞ্জ হয় না, আগের মতো ওরকমই চুপচাপ বসে লাগতেছে। আছি। হ্যাঁ, আগের মতো আমি বই নিয়ে বসে থাকি টাইম মতো, কিন্তু পড়াশোনা তো করি না। মানে গ্রাজুয়ালি একটা মানে হঠাৎ করে তার মানে নিচে নেমে যায় না, গ্রাজুয়ালি হচ্ছে আর কি। তো হইতে হইতে ধরেন মানে মোটামুটি 8-9 8-এ যখন উঠে গেছি, 9-এ যখন মানে 8 থেকে পরীক্ষা দিয়ে 9-এ উঠবো এবং 9 থেকে 10-এ উঠবো, পুরো মানে অবস্থা আমার খুবই খারাপ। এবং ইন টাইম হচ্ছে তখন মানে আমি একা একা স্কুলে যেতাম আর কি। আমার আসলে সহপাঠী গ্রামের কেউ থাকে, মানে আমার সমবয়সী, আমরা একই ক্লাসে পড়ি, একসাথে আসা যাওয়া করবো, এই ধরনের কেউ আসলে না। তো একা একা যেতাম, দেখা যায় স্কুলে যাওয়ার একটা আগ্রহ কমে গেছে। তারপরে হচ্ছে হাই স্কুলে ওঠার পরে স্যাররা তো ওই পড়াশোনা না না পারলে আমাদের সময় খুব মাইর চলতো আর কি। মাইর দেয়, তো ভয়ে দেখা যায় স্কুলে গেলে ওই টিফিনের সময় বাড়িতে চলে আসতাম, মানে এরকম করতাম আর কি, পড়াশোনার মধ্যে মনোযোগী নেই। এবং ওই সময়টাতে এটা মানে ফ্যামিলিও চোখে পড়ার মতো হয়ে গেছে যে না, তো ফল তখন হচ্ছে অবস্থা খারাপ। তো এর মধ্যে হচ্ছে আমার বাবা ততদিনে মারা গেছে আর কি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আব্বু মারা গেছে। এখন আম্মু আছে। তো হচ্ছে আমার একটা চাচাতো বোন আছে, মানে চাচাতো বোন বলতে ওর দাদা আর আমার দাদা আপন ভাই আর কি, এরকম চালাইছে চাচাতো বোন আর কি। তো ও হচ্ছে আমার 1 ক্লাস জুনিয়র আর কি। তো এসে আমার আম্মুকে বুদ্ধি দিল, জেঠি এক কাজ করেন, আপনি হচ্ছে তোফালে একা একা ক্লাসে পড়ে যাই, কারণ পড়াশোনা তো মনোযোগী না। তো একটা কাজ করুন, ওকে হচ্ছে ক্লাস 9-এ 2 বছর রেখে দেন, তো আমি এবার 9-এ উঠবো, দুইজন একসাথে যাবো, ও স্কুলে না গেলে আমি বেঁধে নিয়ে যাবো। তো ওটা পড়াশোনার প্রতি আগ্রহ টাগ্রহ হবে আর কি। তো আম্মু ওর বুদ্ধিটা শুনছে, ঠিক আছে, তোর এবার 10-এ ওঠা লাগবে না। তুই এবার এই বছর 9-এই থাক। তো এবার 9-এ থাকলাম। ও আচ্ছা, মাঝখান দিয়ে আসলে আমি, আপনার কোশ্চেন যেটা ছিল আমি আসলে কমার্স কিভাবে নিলাম। তো মানে প্রথমবারে যখন 9-এর ফার্স্ট ইয়ার যেটা ছিল আর কি, তখন তো আমার গ্রুপ চুজ করতে হবে আর কি। তো যতটুকু শুনতেছি যে মানে আশেপাশে শুনি না যে আসলে কোন মানে গ্রুপটা কিরকম, শুনতেছি সায়েন্স খুব কঠিন, এটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলে আসলে নেওয়া যায় না, পড়াশোনা খুব চাপ। আর আর্টসের তেমন এটা ভ্যালু নেই, মানে এরকমটা শোনা আর কি। তারপর আর্টসে কেউ শুনলে হয়তো বা খারাপ মনে করতে পারবে, সেটা ওটা না, মানে আমি যেটা শুনছি ওইটাই আর কি। আর না, এটা সবাই আর কি স্কুলে বলে, এটা খুবই কমন একটা হ্যাঁ, সেইং বাংলাদেশে। হ্যাঁ। আর হচ্ছে কমার্সে মোটামুটি ব্যালেন্স আছে আর কি। হ্যাঁ, একেবারে খুব চাপও না, এবার মোটামুটি একটু ঘনায় ধরে আর কি মানুষ। ঠিক আছে, তাহলে আমি কমার্স নেব। এবং ডিসিশনটা টোটালি আমার। আমার বড় ভাইরা ছিল বা আমার মানে তারা আসলে কখনো কোনো বিষয়তে মানে ওরকম ইয়া করতো না আর কি, যে না তোর এটা করতে হবে সেটা করতে, ফ্যামিলির একটা চাপ থাকে না, তোকে নিয়ে এটা হইতে হবে, এরকম কোনো কিছুই ছিল না। যা যা আমার মন মতো আর কি, আমি বলছি না কমার্সে পড়বো, আচ্ছা ঠিক আছে কমার্স ভর্তি হ। বইটা কিনে টেনে দিল, পড়াশোনা করছি। যে পর তো যেটা বললাম যে রেজাল্ট আরো ডে বাই ডে যখন খারাপ হচ্ছে, তখন বুদ্ধি দেওয়ার পর আছে, না ঠিক আছে তুই আরেক বছর এবার 9-এ থাক। দেন এবার আসলে লিটারালি ওটা কাজে দিছে আর কি। এখন আবার গ্রাজুয়ালি একটু ভালো আছে আর কি। ওর সাথে একসাথে স্কুলে আসা যাওয়া করে, ওর সকালবেলা এসে আমার ঘুম থেকে ডেকে ডেকে তুলে নিয়ে যায়, চল প্রাইভেট পড়তে যাব, ক্লাসে যাবো। এখন একটা মানে সঙ্গী পাইছে, একসাথে আসা যাওয়া করে, মোটামুটি ভালো হচ্ছে আর কি। তারপরে এর মধ্যে হচ্ছে মোটামুটি 10-এ এবার আগে মানে যেটা হইতেছে, আমি পরীক্ষা দিলে সেকেন্ড নেক্সট ইয়ার উঠবো, আমার নামই উঠতেছে না। হ্যাঁ, অনেক সাবজেক্টে ফেল মারতেছি। এবার না, 10-এ ওর নাম উঠছে, মোটামুটি রেজাল্টও ভালো আসছে। তারপর যাক 10-এ উঠলাম, ওঠার পরে পরীক্ষা টরীক্ষা দিব। তো আমি 2009 মানে 9-এ পরীক্ষা দিচ্ছি আর কি, ফাইনালি যেটা এটে দেওয়ার কথা ছিল। তো 9-এ দিলাম। তো আমাদের সময় দেখা যেত যে স্কুলে মানে ব্যাপক হারে পোলাপাইন ফেল করে, মানে মানে খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সবারই ফর্ম ফিল আপ করে। আর টিচাররা হচ্ছে মানে পরবর্তীতে আসলে পাশের হারটা খুবই কমে যায়। তো আমাদের বার থেকে যে টিচাররা খুবই স্ট্রিক্ট, মানে পুরো স্কুলের বডি যারা সবাই আছে তারা যে না, টেস্টে পাস না করলে কারো নিবই না। লাকিলি টেস্টও পাস করছি। করে ধরেন নর্মালি যেখানে প্রতি বছর মানে 60-70 জন পরীক্ষা দেয়, সেই বছর এবার 20 নিচে এসে 22 জন। তো 22 জনের মধ্যে যাক ও, পরীক্ষা টরীক্ষা পাস করলাম, মানে পাস করার পর আরো স্ট্রং এর ভিতরে পড়ে গেছিলেন। হ্যাঁ, স্ট্রং কিন্তু ইয়ার মধ্যে পড়ে ভাই, গেছি। মানে বাংলাদেশে একটা মিথ প্রচলিত আছে না, যে গ্রামের স্কুলে আসলে এগুলো খুব একটা ম্যাটার করে না, বা আহ, আপনি তো ওই সময় ইয়েতে ছিলেন না, আপনার দেশের বাড়িতে তো ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের বাড়ি চাঁদপুরে, মতলব উত্তর উপজেলায়। হ্যাঁ, মানে ওই আমি অনেকের কাছে শুনছি যে টেস্টে না পাশ করলেও পরীক্ষা দিতে দেয়। তো এরকম হঠাৎ করে স্ট্রিক্ট স্কুল, হ্যাঁ, এটা কি হ্যাঁ, মানে
এক্সেপশন নাকি এটাই না না, নর্মাল এটা হচ্ছে ওখানে? এক্সেপশনটা মেবি। আমার যতটুকু মনে পড়ে, আমার আগে আমি যেই বেসে পরীক্ষা দিয়েছি তার আগে কখনো এটা এরকমটা হয় নাই। ওর ওই যেটা আছে যে পাস করুক ফেল করুক, টাকা কিছু বেশি দিলেই পরে সবাই আসলে ভর্তি করায়, মানে ফর্ম ফিল আপ করায় দেয়। তো আমাদের সময় হচ্ছে তারা একেবারেই মানে এত রেগুলারলি রেজাল্ট খারাপ হচ্ছে, এবং দেখা যায় ফর্ম ফিল আপ করানোর পরে মেয়েদেরকে তো সম্ভব না, ছেলেদেরকে কি করতো যে দোতলার মধ্যে দুইটা রুম দিবে বড় বড়, তোরা সে সব থাকতে হবে এখানে, পরীক্ষা 3 মাস আগের থেকে তোরা বাড়িতে যেতে পারবি না, এখানে থেকে পড়াশোনা করবে, স্যাররা ঘাট দেবে। তো ছেলেবেলা কি করতে হচ্ছে, বিল্ডিং এর পাশে নিচে তো তালা রাখতো কেচি গেট, পোলাপান রাত্রেবেলা কি করতো, যে পাশে গাছ আছে গাছ দিয়ে ভাইয়া বাড়িতে নাইমে বাড়িতে চলে যেত, গাছ বেয়ে বিল্ডিং থেকে নেমে চলে যেত। তো হচ্ছে মানে আমাদের সময় এবার মানে স্কুলের সভাপতি থেকে হেডমাস্টার মানে যারা আছে আর কি, মানে ডিসিশন মেকার আর কি, তারা পুরো স্ট্রিক্ট। এবার হচ্ছে মানে টেস্টে যাদেরকে অ্যালাউ করবো, এবার একটা দুই স্টুডেন্টকে আমরা নিব না, কিছু নিব যারা আসলে গতবার ফেল করছিল তাদেরকে, মানে ওগুলো অ্যালাউ করবো। আর হচ্ছে এবার নিউলি যারা পরীক্ষা দিবে তারা সব মানে টেস্ট অ্যালাউ হইতে হবে, এবং লিটারালি তারা ওটাই করছে, কাউকে নেয় এটা নাই পরে। আসলে ভালো ডিসিশন ছিল। একটু ইয়া হ্যাঁ হইলেও স্ট্রিক্ট হইলেও এটা মানে হ্যাঁ হয়তো স্কুলের জন্য ভালো হয়েছে, আপনাদের জন্য ভালো হয়েছে। একটা এক্সট্রা হ্যাঁ ইনসেনটিভ ছিল এই হ্যাঁ, এবং টেস্টে পাস সেক্ষেত্রে করার। হ্যাঁ রেজাল্টও ভালো হয়েছে আমাদের। ওইবারে আমাদের নিউলি পরীক্ষাতে মাত্র 2 জন ফেল করছে, যেটা ধরেন আগে হয়তো 10% পাস করতাম, বাহ। পার্সেন্টেজ অনেক আগে গেছে তখন। তো ওকে। মানে আর পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম যে এমনি তো অন্যান্য সাবজেক্ট আমি ধরেন ম্যাথমেটিক্সে আমি খুব ভালো ছিলাম। আমার মানে বিষয়টা এরকম হয়েছে যে ম্যাথ মানে প্রশ্ন দেখলে অঙ্ক রেজাল্ট বলে দিতে পারতাম আর কি, এবং আমার খুব ভালো লাগতো। এবং অ্যাকাউন্টিং আর ম্যাথ 9-10-এ থাকা অবস্থায় আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল, কারণ এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, বুঝলেই হয় আর কি। অঙ্ক। আমার হ্যাঁ, আর আমার মুখস্থ বিদ্যা খুবই খারাপ। আর অন্যান্য যেগুলো আসলে পড়াশোনা করে লাগবে, মুখস্থ করা লাগবে, এগুলোতে মানে বরাবর রেজাল্ট খুবই খারাপ হইতো সবসময়, ছোটবেলা থেকেই। তো যাই হোক, এবং আমার ইংরেজিতে আরো অবস্থা ভয়াবহ ছিল। তো সব সাবজেক্ট নিয়ে মোটামুটি কনফিডেন্স। আমার আমার একটা ভয় ছিল আমি মেবি এত ইংরেজিতে ফেল করব, মানে পরীক্ষা দিছি সবগুলোতে দিছি, দেওয়ার পরও একটা ওই ভয়টা ছিল। যাক, আল্লাহর রহমতে পাস করে গেছি আর কি। তো পার্টনার হয়ে যাওয়ার পরে যাক পরে হচ্ছে আমাদের এলাকাতে আবার আরেক কলেজে গিয়ে ভর্তি হইলাম, ওখানেও এজ ইউজুয়াল যা ওভাবে পড়াশোনা করলাম। করার পরে তখন আবার মোটামুটি ইংরেজিতে তখন মানে পড়াশোনা তখন একটু জোর দিচ্ছি, প্রাইভেট পড়াটা সেটা করাতে। তো তখন আমি মোটামুটি কনফিডেন্স না, ঠিক আছে এবার আগে যে এসএসসির সময় যে ভয়টা ছিল এবারে সেটা নাই। কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমি ইংরেজিতে ফেল করে মারছি, মানে ফাইনাল পরীক্ষায়। আরে যেখানে কনফিডেন্স ছিল না ওই হ্যাঁ জায়গায় ভালো করছেন, যেখানে কনফিডেন্স আসছে হ্যাঁ ওইখানে খারাপ হয়েছে রেজাল্ট। হ্যাঁ, এবং হচ্ছে আমার ওই তখন আমার যেহেতু বললাম আমার অ্যাকাউন্টিং আমি খুব ভালো ছিলাম, অ্যাকাউন্টিং এ হচ্ছে A+ না পেয়ে অ্যাকাউন্টিং এ পাইছে A গ্রেড। তো এমনিতে অ্যাকাউন্টিং এ গ্রেড পাইছে, আবার ইংলিশে ফেল করছি। তো আমি যখন দেখছি অ্যাকাউন্টিং এ A গ্রেড পাইছি, ইংলিশে ফেল করছি, এটা ভুলে আমি অ্যাকাউন্টিং এ গ্রেড পাইছি, এটার জন্য বেশি মন খারাপ। আমার আমার তখন মাথা কাজ করতেছিল যে আমি চ্যালেঞ্জ করবো অ্যাকাউন্টিং এর জন্য, যে আমি এটা কেন A গ্রেড পাইলাম, আমি A+ কেন পাইলাম না, মানে আমার মাথা তখন এইসব ঘুরতেছিল আর কি। মানে অ্যাকাউন্টিং এর কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় ছিল আর কি। তো যাই হোক, এখন ফেল টেল মারার পরে এখন আবার তো নেক্সট 1 বছর পরে আমার আরেক সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তো তখনই ঘুরতে ঘুরতে একদিন হচ্ছে এলাকায় ঘুরতে গেছি, তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা, এসএসসি তে তার সাথে মানে পরীক্ষা দিয়েছে আর কি। তো এর মধ্যে 2 বছরের মধ্যে ওরা দেখা হয় না আমার সাথে আমার। তো ওরা আমি জিজ্ঞেস করতেছি কি অবস্থা, কি করস টরস, কোথায় পড়াশোনা করস। তো বলতেছে আমি তো হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিকে পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি। But ও আমার সাথে কমার্সের স্টুডেন্ট ছিল। আমার একটা জিনিসটা খটকা লাগলো, এই ব্রে, তুই পড়ছিস কমার্সে, তুই করছিস ইঞ্জিনিয়ারিং পড়ছিস, এটা কেমন সম্ভব? বলতেছে হ্যাঁ এটা পড়া যায়, ডিপ্লোমা বললে পড়া যায়। তখন আমি ভাবলাম আচ্ছা তাহলে তো আমিও পড়তে পারি। মানে আমি আর আগে লিটারালি আমি জানতাম না যে আসলে কমার্স থেকে তার মানে, যখন আমি বুঝলাম যে তার মানে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়া যাবে তাহলে আমিও যাব। তো আমার তখন হচ্ছে আমি চিন্তা করলাম, মানে আমার আগে থেকে বাড়িতে টুকিটাকি একটা জিনিস, মানে এই জিনিসটা ভালো ছিল যে ধরেন একটা কিছু দেখে দেখে মানে খুব সহজে আমি বুঝে যেতে পারতাম আর কি। ধরেন আমাকে যদি নতুন একটা ধরেন কিছু একটা টেলিভিশন যদি খুলতে দিতে দেন, হ্যাঁ ঠিক করতে পারবো না পারবো সেটা পরের কথা, হ্যাঁ এই খুলে টেলে আবার ঠিকঠাক মতো লাগাতে পারবো, যেমন করছে এমনি লাগাতে পারবো। ঠিক আছে, তো এই আচ্ছা। জিনিসটা আগে থেকেই ছিল আর কি। তারপরে হচ্ছে টুকিটাকি তখন ওই যে ধরেন বাড়িতে সোলার ছিল, মানে যখন ইন্টারটা উঠছে তখন সোলার ছিল, ওই লাইন টেন করতাম, এটা সেটা করতাম। মানে তখন মানে ইলেকট্রিক্যাল তো কিছু বুঝি না, জাস্ট এটা দেখে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে এটা তো মনে হয় পারবো আমি, হ্যাঁ। আর আরেকটা ছিল যে কম্পিউটারের একটা জিনিস শুনছি যে কম্পিউটারে কাজবাজ অফিসে বসে বসে একটা ভাব সামনে কাজবাজ করা যায়, তো এটা করা যেতে পারে। অথবা হচ্ছে আমি হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারি। আমার এক সিনিয়র ভাই ছিল গ্রামেরই, উনি হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। তো জাস্ট এই জিনিসগুলো আমার কাছে নোন ছিল আর কি, যে না আমি শুনছি।
তাহলে এখন আমি ডিপ্লোমাতে ভর্তি হবো, তাহলে তো আগে তো সাবজেক্ট চুজ করতে হবে। তো হচ্ছে এই তিনটার মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি মেবি কম্পিউটার ছিল আর কি। তো এর মধ্যে আমার পরিচিত যারা ইঞ্জিনিয়ার পড়ছে, ধরেন সিভিল ইঞ্জিনিয়ার পড়ছে বা টিকে এই লাইনে কাজ বাজ করে, আমি রিচ করতে পারি, তাদের সাথে কথাবার্তা বলছি, ভাই আমি তো চিন্তা করতেছি এরকম পড়বো, আমি কি করবো। তো দেখ, বিভিন্ন মানুষের সাথে পড়াশোনা পরামর্শ করার পরে মনে হলো যে না, আমি তাহলে কম্পিউটার সায়েন্সে ভর্তি হবো। তো আমার এক চাচাতো ভাই আছে, মানে আমার আপন চাচাতো ভাই আর কি, উনি হচ্ছে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা কোম্পানির জিএম উনি। তো ওনার সাথে উনিও somehow মানে আমি ওনার সাথে আলোচনা করি নাই যদিও, তবে উনি শুনতে পারছে যে আমি ভর্তি টর্তি হবো। তো পরবর্তীতে উনি আমাকে ফোন টোন দিল যে আমার ফ্যামিলির থেকে আবার ধরেন ফিনান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, যে এতদিন তো গ্রামে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, আমার বাড়িতে থেকে পড়াশোনা করছি, এবং কলেজের প্রিন্সিপাল আমার কাকা ছিল। আমার আপন কাকা নয়, যে যে এরকম আগে মানে আমার বাবার আমার দাদার ওনার বাবা ভাই ভাই এরকম আর কি, সে হিসেবে আমার কাকা হয়। তো উনি কলেজের প্রিন্সিপাল ছিল, অনেকটা ফেসিলিটিস পাইছে ওখান থেকে, পড়াশোনা নিয়ে খুব একটা মানে ফিনান্সিয়াল খুব একটা প্যারা মানে নিতে হয়নি আর কি। তো এখন ঢাকায় আসবো, পড়াশোনা করব, প্রাইভেটে ভর্তি হবো, একটা বিষয় আছে। তো চাচাতো ভাই শুনে মানে সে নিজে থেকে বুঝতে পারছে যে তোফাল যে পড়াশোনা করতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, ও ফ্যামিলি থেকে পুরোটা ব্যাকআপ দেওয়া সম্ভব না, হবে না হয়তো। উনি আমাকে নিজে থেকে ফোন দিচ্ছে যে তোফাইল, কি অবস্থা, ভর্তি টর্তিতে হইছিস কিনা, বা কি খোঁজ খবর নিলে। আমি খোঁজ খবর নিয়ে মোটামুটি যখন আনুষঙ্গিক ফিনান্সিয়াল বিষয়গুলো চিন্তা ভাবনা করছি, তখন মনে হচ্ছে না, এটা আসলে হবে না। তো আমি জাস্ট ওদিন ঢাকা থেকে বাড়িতে চলে আসি, তখন উনি আমাকে ফোন দিছে রাস্তায়, ফোন দিয়ে জিজ্ঞেস করলে কি অবস্থা, কি ভর্তি হয়েছিস কিনা। আমি বললাম যে না ভাই, এরকম মানে আসলে ফিনান্সিয়ালি হবে না আর কি। তো পরে বললো যে ঠিক আছে, 50% টাকা আমি করে দিব, প্রতি মাসে মাসে যতদিন পড়াশোনা করতে, আর বাকিটা তাহলে 50% দিলে তো হবে। পরে ফ্যামিলিতে কথা বললাম, বলেছে ঠিক আছে তাহলে, তার সমস্যা নেই, বাকিটা তাহলে আমরা ম্যানেজ করতে পারবো আর কি। তারপরে এখন ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই তাহলে আমি তো কম্পিউটারে ভর্তি হতে যাচ্ছি, বলেছে আচ্ছা ঠিক আছে, ভর্তি হওয়ার সমস্যা নেই। তো সেদিন তো আমি অলরেডি ঢাকাতে বাড়িতে চলে যাচ্ছি আর কি। তো এরপর হচ্ছে খোঁজ খবর নিয়ে কিছুদিন পরে মানে ভর্তি হওয়ার জন্য আসবো। আয়সা তো উনি বললো যে ঠিক আছে, ভর্তির টাকাটা আমার কাছ থেকে নিয়ে যায়। তো আমি ওনার বাসায় গেলাম টাকা আনার জন্য। তো উনি বলতেছে তো ফেলে কাজ করতে, কম্পিউটার ভর্তি না হয় তুই ইলেকট্রিক্যাল ভর্তি হ। মানে জাস্ট আমি কালকে সকালে ভর্তি হবো, আমার কাছে টাকা আনতে গেছি, তখন আমার এই কথা বললাম, কেন ভাই? বলতে তুই পাশ করা বের হওয়ার পরে তোকে তো একটা চাকরির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এখন আমি টেক্সটাইলের একটা জিএম, আমার ওই ইলেকট্রিক্যাল সেক্টরটাতে আমার পরিচিতি আছে। তোর আমি চাকরি ব্যবস্থা করে দিত, তোর কম্পিউটারে আমাদের মানে আশেপাশে লিটারাল আমাদের এলাকায় কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার নাই। তো তোরে মানে একটা থাকে না যে পরিচিত না থাকলে চাকরি বাকরি হবে না, তো ওই জায়গাটা থেকে ভাই বলছে তুই কম্পিউটার যাওয়ার দরকার নেই, তুই ইলেকট্রিক্যালে ভর্তি হ। তো আমার কাছে বিষয়টা আবার না লজিক্যাল মনে হয়েছে, না ঠিকই তো আছে, চাকরি বাকরি কেটে দিবে পরে। এবং তখন তো আসলে অতটা ভালো জানি না যে হ্যাঁ স্কিল থাকলে পাওয়া যাবে বা কিছু একটা, বা 2000, এটা হচ্ছে 2011-12 দিকে আর কি। তখন তো অতটা ইয়েও ছিল না, ইন্টারনেটের অত জিনিস ইয়া নাই, এত বোঝাও যাচ্ছিল না আর কি। যাই হোক, তো আমার কাছে বিষয়টা ভালোই মনে হয়েছে, আচ্ছা ঠিক আছে। এবং এটা আমার পছন্দের তালিকাতেও যেহেতু ছিল, তো ইলেকট্রিক্যাল ভর্তি হইলাম ওইখানে মোটামুটি। আহ, ভালোই পড়াশোনা হইলো, রেজাল্টও খুব বেশি ভালো হয়েছে সেটা না, এবং আবার খুব খারাপ হয়েছে সেটাও না। মানে বিষয়টা যেটা বললাম আর কিছুক্ষণ আগে, আমার হচ্ছে মানে পড়াশোনা করলে পারি, কিন্তু আমি খুব বেশি একটা পড়াশোনা করি না আর কি। তো ওইটার মধ্যে রেজাল্ট যা হওয়ার হয় আর কি। তো পাশ করলাম, পাশ করে বের হওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে ইন্টার্নশিপ গেল। ইন্টার্নশিপের মাঝখানে দেখা গেছে আমি ইন্টার্নশিপ না করে আরেকটা জায়গায় কোর্স করতে গেছি, যে ইন্টার্নশিপে আসলে যা শিখায় এগুলো আসলে কিছুই না। তো ওই 6 মাস ইন্টার্নশিপের মতো আছে, আমি আবার একটা টেকনিক্যাল সেন্টারে গিয়ে ভর্তি হয়েছি, আমার হচ্ছে ওখানে কোর্স করা শেখার জন্য আর কি। তো এখানে গিয়ে ইলেকট্রিক্যালের উপরে ইলেকট্রিক্যালের, কি? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক্যালের আচ্ছা। উপরে ওখানে গিয়ে মোটামুটি ভালো মানে কাজ করার মতো আর কি, ধরেন মোটামুটি ভালো হাতে করে হয়েছে আর কি। তো কোর্স শেষ করলাম, শেষ করার পরে বাইরে বললাম যে ভাই আমি তখন পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেলছি, এখন তারা একটা চাকরি ব্যবস্থা টবস্থা করেন আর কি। পরে ভাই প্রথম দিন বলার পরে হয়তো বা ভুলে গেছে কিনা আমি জানি না। তো প্রায় 1-1.5 মাস পরে আবার ফোন দিলাম যে ভাই আমি তো পরীক্ষা তো দিয়ে ফেলছি, প্রায় 2 মাস হয়ে গেছে, তখন রেজাল্ট নেই, জাস্ট পরীক্ষা শেষ করছেন। পরে ভাই বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ঘন্টাখানিক পরে আমার ফোন দিল, ফোন দিয়ে একটা নাম্বার দিল যে তুই এই নাম্বারে ফোন দে, আমার পরিচয় দিবি, বাকিটা কথাবার্তা বল। আচ্ছা বল ভাই, ব- একটা জিনিস হঠাৎ করে মনে হইলো আমার। সেটা হচ্ছে যে আপনি যে ডিপ্লোমা পড়াশোনা করলেন, এটা তো মনে হয় 4 বছর সময় লাগছে না, চার হ্যাঁ হ্যাঁ, বছরের 4 বছর। মতো টাইম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 4 বছরের আপনি ডিপ্লোমা। এইচএসসিও তো করছিলেন, কখনো মনে হয়নি যে এইচএসসি দুইটা বছর নষ্ট হইলো বা এরকম কিছু? না, এটা আমার কাছে কখনো মনে হয় না, কারণ কারণ আমি তো ওই সময়টাতে জানতামই না এটা করা যায়। আফসোস করাতে কিছু নাই আসলে।
আচ্ছা ভাই, হ্যাঁ, সরি এই ইন্টারাপ্ট ভালো একটা করলাম, পয়েন্ট যেটা ধরছেন, বলতেছিলেন। ভালো একটা পয়েন্ট ধরছেন, একটু বলি। এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই কাজ করতো, আমি জানি না মানে কেমন, আল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত হয়তো, মানে কোনো জিনিসটা আমার কখনো কোনো আফসোস নেই। যে ধরেন আচ্ছা। ছোটবেলা থেকে মানে খুব যে লাক্সারি লাইফ লিড করছি বিষয়টা সেটা না। আমার বাবা সরকারি চাকরি করতো, ফার্স্ট ক্লাস অফিসার ছিল ধরেন, এবং উনি খুবই মানে ধার্মিক মানুষ ছিলেন এবং খুবই সৎ মানুষ ছিলেন আর কি। এবং এলাকাতে ওনার খুব মানে আমার সুনাম ছিল। প্রতিপত্তি বিষয়টা থাকে না, যে ধরেন গ্রামের দিকে একটা ঝামেলা টামেলা হলে বিচার আচার যে করে উনি, ধরেন মানে এলাকায় যেটা বুঝতে বলে আর পারছি। কি, হ্যাঁ, ওই ধরনের জিনিস করতো। আব্বু সরকারি চাকরি করতো, ধরেন সপ্তাহে একদিন বাড়িতে যেত। তো ধরেন আহ, ধরেন রোববার একটা ঝামেলা বাচ্চা, ধরেন আপনার আমার সাথে একটা ঝামেলা লাগছে, এখন এটা বিচার করবে কে? আর বিচার তো হবে যে শুক্রবার ছাড়া হবে না, কেন? কারণ হচ্ছে আমার বাবার নাম হচ্ছে মতিউর রহমান আর কি, যে মতিন সাহেব তো শুক্রবার ঢাকায় বাড়িতে আসবে, শুক্রবার ছাড়া বিচার হবে না। বিষয়টা এরকম ছিল আর কি, লিটারেলি। তো যাই হোক, তো বাবা যদি হয়তো বা ধরেন মানে অসৎ পথে যদি কিছু করার চেষ্টা করতো, হ্যাঁ, তাহলে হয়তো বা ঢাকা শহরে আমার রাজ্যের অনেকগুলো বাড়ি থাকতো আর কি। এখানে আমাদের কিছুই নেই, ইভেন গ্রামের অবস্থা খুব খারাপ। ঠিক আছে। তো মনে তো ছোটবেলা থেকে, শান্তি আছে ভাই। হ্যাঁ ভাই, অনেক শান্তি। ধর এখনো ধরেন মানুষজন যারা বলে, হ্যাঁ, যারা বড় আছে, এই ঈদের সময়, এই যে ঈদের রমজান ঈদে বাড়ি গেলাম, তখন একজন বলতেছিল তোমার বাবা তো এরকম ছিল। হ্যাঁ, ওইটাই ভাই, এগুলো শুনতে ভালো সম্মান লাগে। এমন একটা জিনিস, সেটা তো আসলে হ্যাঁ, টাকা দিয়ে কেনা যায় না। যতই হ্যাঁ, টাকা থাকুক কিনতে পারবেন না, এটা আসলে মানুষ হ্যাঁ, উইলিংলি দিবে, অর্জন করা লাগে। হ্যাঁ। মানে আমার বাবারও সময়টা আসলে খুব একটা দেখি নাই, কারণ হচ্ছে আমি আহ, আমি যখন আমার জন্ম প্রায় 2-3 বছরের মাথা আব্বা সরকারি চাকরিতে রিটায়ার্ড করছে আর কি। ঠিক আছে। তো সেই জায়গাতে ধরেন আব্বু রিটায়ার্ড করে ফেলছে, তারপরে হচ্ছে আহ, আমি তখন ছোট, আমি আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আব্বু মারা গেছে, তখন সবকিছু মনে থাকার মতো, কিন্তু একটা ফিলিং এর যে বিষয় থাকে না, যে আমার বাবা মানে বটগাছ হারাই ফেলতেছে, এই ফিলটা তখন আসলে মানে ছিল না, কিন্তু মনে আছে সবই। বিষয়টা এরকম আর কি। তো ওই জায়গাটাতে ধরেন ছোটবেলা থেকে অনেক কিছুই পাই নাই। হ্যাঁ, কিন্তু আমার আর কখনো থাকে না যে ধরেন বাচ্চা কাচ্চাদের একটা জিনিস থাকে, আমি অমুক জিনিসটা এটা দেখছি, আমার এটা লাগবে, ঘরে এসে বলা, এটা লিটারালি আমি কোনোদিন বলি না। এবং মানে আমি জানি না এটা কেমনে কেমনে হয়েছে, এবং কখনো কোনো আসলে আফসোস ছিল না আমার যে এটা লাগবে সেটা লাগবে, এটা আমার অমুকের এটা দেখছি, তমুকের এটা দেখছি, আমার এটা কেন না, আমার আয়না দিতে হবে, জেদ করা ঘরে ঘরে এসে। মানে আমার কেন যেন মনে হচ্ছে যেটা আমি চাই, এটা আমার আসলে ফ্যামিলি এফোর্ড করার মতো না, আমি খামখা চাইলাম। মানে এটা ভিতর থেকে নিজের একটা ফিল্টার হয়ে যেত আর কি। আমি কখনো কোনো কিছু চাই না, এবং কোনো আমার আফসোস নেই যে আমি লাইফে ওই জিনিসটা পাই না। তো এই জায়গা থেকে ধরেন ওই, সেটা আপনি যে কোশ্চেনে আসে যে আমার কখনো মনে হয়েছে কিনা আমি কেন ইন্টারমিডিয়েট পড়লাম, এই জিনিসটা আমার মনে হচ্ছে এটা আমি জানতামই তো না তখন, বা তখন যদি আমি জানতামও, মানে ওই সময় হয়তো বা আমার ফ্যামিলি এফোর্ড করার মানে পসিবিলিটি ছিল না, যেটা 2 বছর পরে গিয়ে হয়েছে, মানে লিটারালি তো 3 বছর, যেহেতু আবার ওখানে একবার ফেল করছে একবার, তাই এটা পরীক্ষাতে পরের বার পাশ করছি, তখন তো 3 বছর ইন্টারমিডিয়েট, আমি 3 বছর চলে গেছে। বা 3 বছর আগে তো ওটা হইতো না। মানে এই কারণে আমার কাছে এটা নিজে আচ্ছা। নিজে আমার মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো জিনিস খুঁজে বের করতাম আর কি, যে না, এই কারণে এটা হয় নাই, যা হওয়ার হয়েছে আল্লাহ ভালোর জন্য করছে আর কি। তো যাক, আমি আপনার স্টোরিতে মনে হয় ইয়ে করে ফেলছি, ইন্টারাপ্ট করে ফেলছিলাম। না, 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 আসলে স্টোরি হয় কি, আসলে অনেক কিছু মানে বলতে গেলে অনেক সময় মিসও হয়ে যায় আর কি, দেখা যায় অনেক পিছনের জিনিস সবাই টাইনে আনা লাগে আর কি। তো চাকরি বাকরিতে ধরেন যখন আমি ডিপ্লোমা পড়ছি, তখনও আহ, সেখানেও মোটামুটি যে অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম যে পড়াশোনায় ভালো, কিন্তু পড়াশোনা করি না আর কি। তো আমার একটা ফ্রেন্ড ছিল ময়মনসিং এর, নাম হচ্ছে ফারাবি। তো ও আছে আমার চাইতে, ওর বেশি মানে আমার প্রতি কনফিডেন্স যতটুকু আমি নিজের প্রতি নিজের। ও সবসময় আমাকে, ধর তোফাইল তুমি এটা, ও আমাকে হায়দার বলে রাখতাম, তোফাইল হায়দার, তো তো আমাকে হায়দার বলে রাখতো, যে হায়দার না, তোমাকে এটা হবে এটা হবে, তুমি একদিন এটা করবে সেটা করবা, এরকম আর কি। বা ধরেন যেটা বলতেছিলাম যে ম্যাথমেটিক্স ভালো করতাম, ধরেন ক্লাসের টিচার হচ্ছে ম্যাথ বোঝাইতেছে, ও কি করতো আমার দিকে তাকাতো, আমি মানে বোর্ডের দিকে তাকায় আছি কিনা, আমি যদি দেখতাম আমি অন্য কারোর সাথে কথা বলতেছে, আমাকে তাকাতে, "এই, তুমি ওইদিকে তাকায় আছো কেন, বোর্ডে দেখো।" তো দেখতাম আমার বোর্ডে দেখো, বাবা ওই সাথে কথা বল, এই তুমি আবার আমার এই কথা বলতে মানে মনোযোগ দিয়ে তুমি এরকম করতেছো কেন? তো বলতো আমি তো আসলে বুঝবো না কিছু, আমি তুমি আমার বোঝালে এটা সেটা বুঝবো। হ্যাঁ, এখন তুমি ক্লাসে বুঝছো তো তুমি আমাকে বাসায় গিয়ে বোঝাবা। বিষয়টা এরকম হইতো আর কি। তো যাই হোক, তো ওইখানেও মোটামুটি 3.3 পাইছে আর কি, আউট অফ 4 এর মধ্যে আর কি। আমাদের ওখানে তো গভর্নমেন্ট থেকে এরকম বোর্ড পরীক্ষা টরীক্ষা হয় আর কি। যেটা বললাম যে আসলে থিওরিতে খুবই কাঁচা, আমার যেগুলো যেসব সাবজেক্টে দেখবেন ম্যাথমেটিক্যাল, ওইসব মার্কশিটে দেখবেন ওগুলো রেজাল্ট ভালো, আর যেগুলো যে থিওরিক্যাল ওগুলো দেখবেন রেজাল্ট খুবই বাজে অবস্থা। তো এভারেজে দেওয়া হয় আর কি। ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, ব্যালেন্স হয়ে মোটামুটি ফাইনালে হচ্ছে 3.3 আসছে আর কি। তো এরপরে ইলেকট্রিক্যালে চাই যাক, ওই ভাই এটা বলে দিল যে যা, ফোন দে, তোর চাকরি বাকরি মানে ব্যবস্থা হয়ে যাবে।
তা আমি ফোন দেওয়ার পরে হচ্ছে উনি হচ্ছে একটা কোম্পানির চেয়ারম্যান। তো আমি আসলে জানি না কি কোম্পানি, জাস্ট ভাই আমার বলছে তোর নাম্বার দিছি, তুই ফোন দিয়ে কথা বল। আমি ভাই ওনারা ফোন দিলাম, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট আমাকে ফোনে জিজ্ঞেস করলো আপনি কি পড়াশোনা করছেন। তো আমি বললাম যে আমি ডিপ্লোমা পাস করছি ইলেকট্রিক্যালে। বলছে যে, ঠিক আছে তাহলে আপনি কালকে অফিসে আসুন। তো আমি বললাম আমি তো আসলে চাঁদপুর আছি এখন, তাহলে আমি কালকে ঢাকা এসে পরশু দিন আপনার সাথে দেখা করবো অফিসে যে। বলে যে ঠিক আছে আসেন। তো তারপর দিন আসলাম অফিসে। তা আসার পরে মানে এটা লাইফে প্রথম আমি ইন্টারভিউ দিতে গেছি একটা চাকরির জন্য। জাস্ট উনি প্রথম কোশ্চেনটা আমার কাছে, আমার ভাইয়ের নাম হচ্ছে মনসুর আহমেদ আর কি, চাস্তো ভাইয়ের নাম। তো উনি just প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার মনসুর আহমেদ আপনার কি হয়। তো আমি বললাম আমার চাস্তো ভাই। কেমন চাস্তো ভাই? আপন চাস্তো ভাই। তাহলে আপনাকে আর কি জিজ্ঞেস করবো, আচ্ছা ঠিক আছে আপনি কবে থেকে জয়েন করতে পারবেন। এই হচ্ছে লিটারালি আমার ইন্টারভিউ। তারপরে আপনি বললে কালকে। আচ্ছা ঠিক আছে, তো উনি উনি ম্যানেজারে ডাক দিল, ম্যানেজার সাহেব ওনারা একটা ইয়ে দিয়ে দেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেন, উনি কালকে থেকে আসবে। এখন পর্যন্ত জানি না আসলে ওনারা কি করে না করে, হ্যাঁ। জাস্ট আমাকে বলছে। আমি জাস্ট শুধু ম্যানেজারকে এটা জিজ্ঞেস করলাম যে ভাই স্যার আমার এখানে কি কোনো ফর্মালিটিস আছে কিনা, আমাকে ফর্মালি আসতে হবে কিনা নাকি ক্যাজুয়াল ইয়েতে আসা যাবে। তো বললেন আপনার ইচ্ছা, আপনার যেমন ইঞ্জিনিয়ার ওখানে অন্যান্য ইঞ্জিনিয়ার আছে নর্মালি গেঞ্জি পরে আসে, মাঝে মধ্যে মন চলে ফর্মালি আসে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু প্রথম দিন একটু ফর্মালি যাই আর কি। তো আমি আর বাড়তি কিছু জিজ্ঞেস করিনি। তো আমাকে হচ্ছে বিকেলবেলা একজনের নাম্বার দিয়ে দিল যে আপনি ওনার সাথে যোগাযোগ করে চলে যান। তো আরেক ইঞ্জিনিয়ারের নাম্বার দিয়ে দিল আর কি আমাকে। তা আমি হচ্ছে ওনারা ফোন দিলাম। আগে জাস্ট রাত্রেবেলা কথাবার্তা বলে রাখলাম যে ভাই আমি আসবো, কটার সময় আসতে হবে। তো উনি আমাকে টাইম দিল সকাল 7টার সময় উত্তরার আজমপুরে আসতে হবে আর কি। আজমপুর না, সরি, জসীমউদ্দিন এখানে। আর অফিসটা ছিল আজমপুরে আর কি। আমি যে অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম ওটা আজমপুরে। তো উনি আমাকে ঠিকানা দিল আপনি সকাল 7টার সময় জসীমউদ্দিন মোড়ের এখানে আসেন। তো আমি গেলাম, গিয়ে দেখলাম ওই যে একটা ছোট্ট একটা রাস্তার পরে মানে চার দোকানে দাঁড়া দাঁড়া বিড়ি ফুকতেছে আর কি, আর চাটা খাইতেছে। তো আমি গেলাম, গিয়ে জাস্ট পরিচয় টরিচয় হইলাম। মানে প্রথম দিন আমি তো একটু ইতস্ত কাজ করতেছি, কি বলবো চিনি না, হ্যাঁ। তো উনি আমার বললো যে দাঁড়ান 2 মিনিট গাড়ি আসতেছে। তারপর কিছু মানে 5-7 মিনিট পরে দেখলাম একটা হাইস গাড়ি আসলো। ওটার ভিতরে 3জন ফরেনার। পরবর্তীতে বুঝতে আর কি, একজন হচ্ছে থাইল্যান্ডার আর 2জন হচ্ছে অস্ট্রিয়ার। ঠিক আছে। আর আরেকজন বাঙালির ভিতরে ছিল। তো এখান বাইরে থেকে আমরা আরো 2জন বাঙালি উঠলাম আর কি। তো এখন টোটাল 3জন বাঙালি, 3জন ফরেনার আর কি। তো গাড়ি হচ্ছে তখন তো উত্তরা দিয়ে বাড়ি, এখন তো যেরকম সুন্দর বিল্ডিং টিল্ডিং ওরকম কিছু না, 2017 সালের দিকে আর কি তখন। আমি শুধু চাতে মানে চতুর্দিকে হচ্ছে কাশফুল এটা সেটা এরকম আর কি। এর ভিতর দিয়ে গাড়ি যেতেছে না, আমি চুপচাপ বসে থাকি, বুঝতেছিলাম কই যেতেছি, কিসের চাকরি কই ভয় যাই। লাগে নাই? না ভয় লাগতেছিল না, কিন্তু আমি জাস্ট মানে কিউরিওসিটি কাজ করতেছিলাম আমি যাইতেছি কই, হ্যাঁ, কি কোম্পানি কি করে। এরা নিজেরা নিজেরা ধরেন এই আমার সাথে আমার যে কলিগ, সেটা এখন আমার কলিগ, সে হচ্ছে ফরেনার, একটা ফরেনারের সাথে কথাবার্তা বলতেছে, ইংরেজিতে কথাবার্তা বলতেছে। আমি এর আগে লিটারালি কোনদিন ইংলিশে মানে কারোর সাথে মানে একটা সেন্টেন্স মনে বলিনি। অবস্থা সেরকম। মানে বই পড়ার মধ্যে যতটুকু পড়ছি, কিন্তু ধরো 1 to 1 কখনো একটা একটা ইংলিশ সেন্টেন্স বলা এটা আমি জীবনে কোনদিন বলিনি। এই জায়গায় এখন প্রথম দিনে আবার দিছে ফরেনারের সাথে, আমি কি বলবো, আমি তো টেনশনে পড়ে গেছি। তবে আবার এটা বুঝতেছি যে ধরেন, সুতরাং তারা যা যা কথাবার্তা বলতেছে, তা দুজনই ভুল টুল বলতেছে আর কি, হ্যাঁ। তো তখন আমার একটু কনফিডেন্স আসলো, যাক মানে যাই হোক, জীবনের সমস্যা তারাও ভুল বলতেছে। থাই থাইদের ইংলিশ কিন্তু এত ভালো না এমনিতেও। হ্যাঁ। আর তো অস্ট্রিয়া তো ইউরোপিয়ানদেরও একই অবস্থা, ওদেরও মানে নেটিভ হ্যাঁ, ইংলিশ স্পিকার না হইলে ওদের ইংলিশের অবস্থা এত ভালো না আসলে। হ্যাঁ। তো আমি ভালো বলতে পারিনি, কিন্তু বুঝতে পারতেছিলাম তারা যাই বলতেছে খুবই ভুল বলতেছে, হ্যাঁ। তো তখন আমার একটা কনফিডেন্স আছে, তারা ভুল বলতেছে, আমি বললে কি হবে। ঠিক আছে। আচ্ছা। আমাকে এখানে আমার তো উপায়ও নেই, আসলে কিছু করার নেই, তার সাথে আমি বাংলা কি বলবো। তো গাড়ি ওই আসলে ব্রিজ দিয়ে যেতে গিয়া ভিতরে ঢুকলো, আমি শুধু অবাক হয়ে দেখতেছি গাড়ি কই জানি যেতেছে। তো যেতে যেতে আসলে ব্রিজ পার হয়ে ওদিকে আমি জায়গাটা না ভুলে গেছি। যেতে যেতে কাশিমপুরের দিকে গেল, ওখানে প্রায় পুরো গ্রামের মতো রাস্তা ভাঙাচোরা, গাড়ি যাইতেছে আর আমি পিছন থেকে বসছিলাম, মানে ঝাঁকি ঝুঁকি খাইয়া আমার মাথা গাড়ির ছাদের মধ্যে ঠেকতেছে, হ্যাঁ, ব্যথা ট্যাথা পাইতেছি। মানে এরকম একটা অবস্থা। যেতে যেতে দেখলাম একটা মানে গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে গেল, সে ডিবিএল গ্রুপের একটা টেক্সটাইল ফ্যাক্টরি আর কি। তো ওইখানে গিয়ে গাড়িটা থামলো, পরে মোটামুটি তখন আন্দাজ করতে পারা যাচ্ছে তার মানে এই ধরনের কিছু একটা হবে। তো গেলাম, পরে ওনার সাথে উপরে গেলাম, গিয়ে দেখলাম যে গার্মেন্টস টেক্সটাইলে তো আসলে ধরেন আমি যে গেঞ্জিটা পরে আছি, দেখা যায় কিনা গেঞ্জিটার যে ধরেন ডিজাইনটা আছে, হ্যাঁ, এটাকে মানে অল ওভার প্রিন্ট বলে আর কি, হ্যাঁ। অল ওভার প্রিন্ট নর্মাল মানে গেঞ্জির উপরে পরে প্রিন্ট করা।
তো এই যে ধরেন কালারটা প্রসেস করা বা প্রিন্ট করা, হ্যাঁ, এগুলো যেন একটা টেবিল আছে, বিভিন্ন মেশিন টেশিন আছে আর কি। তো এই ধরনের মানে মেশিনের কাজ আর কি। তো যে আমাদের যে কোম্পানি মানে লিটারালি আস্তে আস্তে বুঝছি আর কি, যে আমাদের কোম্পানি হচ্ছে এগুলি এই দেশের কান্ট্রি হচ্ছে তারা কি বলে এটাকে বলা হচ্ছে ইন্টেন্ডিং ফার্ম বলে আর কি। তারা হচ্ছে মার্কেটিং করে আর কি শুধু, হ্যাঁ, মার্কেটিং করে তারা একটা কমিশন নেয় ওই কোম্পানিগুলো থেকে, বাইরের কোম্পানি থেকে। ধরেন 10 লাখ টাকা বিক্রি করে দিলে 2 লাখ টাকা আমার, বাকি 8 লাখ টাকা তোমার। আর আমি যত মানে তার হচ্ছে বেস প্রাইস 8 লাখ টাকা, আমি যদি 15 লাখ টাকা বিক্রি করতে পারি পুরোটা আমার, বিষয়টা এরকম আর কি। ইকুইপমেন্ট সেল করে তো। না, টোটালি পুরো মেশিন, জাস্ট ওখান ওই থেকে পার্টস ইয়াটিয়া সব, মানে আচ্ছা ভাঙে আচ্ছা ভেঙে আসে, তারপর এখানে এসে অ্যাসেম্বল আচ্ছা করতে হয় আর কি। কারণ আচ্ছা। আমাদের কাজ হচ্ছে ওগুলো ধরেন অ্যাসেম্বল করা। কিছু কিছু ক্ষেত্রে ধরেন ইঞ্জিনিয়ার ওদের ওদের ওই কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার পাঠায়, ধরেন একটা দুটো মেশিনে তাদের সাথে আমরা কাজ করলাম, পরে আমাদের যখন একটা হ্যান্ডস এক্সপিরিয়েন্স হয়ে গেল, পরবর্তীতে আমরাই করলাম, বা প্রয়োজনে তারা তো সবসময় এখানে থাকবে না, আমাদের সাপোর্ট দেওয়া আর কি। আমাদের কাজগুলো হচ্ছে ওইটা আর কি। মানে সে যখন থাকবে তখন হচ্ছে আমি ধরেন কাইন্ড অফ হচ্ছে মেসেজ ব্রোকার টাইপের আর কি। আমি তার সাথে বসে থাকবো, যা করার সে করবে। ওই ক্লায়েন্টের সাথে কিছু কথা পাস করার দরকার হলে সে আমার বলবে, আমি জাস্ট মাঝখান থেকে ইয়েটা করে দেবো। আর যখন সে না থাকবে, যখন আমি যাব, তখন হচ্ছে আমি সবকিছু আর কি। আমি যেটা বলবো সেটাই, বিষয়টা এরকম আর কি। তো ওই মেশিনের কাজ টাজ করতেছি, তখন মানে এক এক দিন এক এক ফ্যাক্টরিতে যাইতেছি, নতুন নতুন মেশিনারি দেখতেছি, তখন বিষয়গুলা মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে আর কি। ধরেন এত বিশাল বিশাল মেশিন, কোটি কোটি টাকার মেশিন, আমি গিয়ে এগুলো ধরেন লাড়াচাড়া দিতেছি, ঠিকঠাক করতেছি, ফিটিং করতেছি। আমাকে বাসা থেকে ধরেন গাড়িতে নিয়ে যেতেছে প্রাইভেট কারে করে। আমি ধরেন যে কোম্পানিতে যাবো, ধরেন আমি ডিবিএল এ গেলাম, ওরা হচ্ছে আমার জন্য প্রাইভেট কার পাঠাবে। সকালবেলা আমাকে আমার বাসা থেকে পিক করবে, আমাকে ওখানে নিয়ে যাবে। দুপুরবেলা ওরা নাস্তা মানে খাবার দিবে, এমনি টুকিটাকি নাস্তা মাস্তা দিবে, আবার ও গাড়িতে এনে বাসায় নামিয়ে দিয়ে যাবে। আমি যে ফ্যাক্টরিতে যাই না কেন আর কি। মোস্টলি ধরেন 80% ক্ষেত্রে এটা হয়। মাঝে মাঝে আবার কিছু কিছু কোম্পানি, ভাই আপনারা গাড়ি ব্যবস্থা করে আসেন, আমার বিল দিয়ে দেবো। ধরেন আমি হচ্ছে একটা গাড়ি, একটা ধরেন গাড়ি ফোন দিতাম, অনেক আমাদের ড্রাইভারের নাম্বার থাকতো বিভিন্ন ড্রাইভারের, যে আচ্ছা অমুক দিন যাবো, আসেন গাড়ি নিয়ে সকালবেলা চলে আসেন, এরকম আর কি। অথবা মাঝে মধ্যে কিছু জায়গায় অথবা ধরেন ইয়েতেও যেতাম আর কি, বাসেও যেতাম। এটা ডিপেন্ড করতো আর কি। যখন আমি ধরেন কোম্পানি মার্কেটিং এর পারপাসে যাচ্ছি এখন, তখন তো তারা গাড়ি দিবে না। তখন আমার ক্লায়েন্ট বসার কথা এখন। তখন হচ্ছে ধরেন কোম্পানি আমার বলতে যান আপনি, আমি খরচ আমরা দিব, তখন তারা ধরেন নর্মাল ট্রান্সপোর্টে বিল দিত আর কি। তো এইভাবে ধরেন মোটামুটি 1 বছর গেলাম। 1 বছর যাওয়ার পরে মানে প্রতিনিয়ত ধরেন নতুন নতুন মেশিন দেখতেছি, কাজ করতেছি, ভালো লাগতেছে, হ্যাঁ। মোটামুটি 1 বছর পরে এখন আর নতুন কিছু আর নাই, ঘুরে ঘুরে একই মেশিন। ওইখানে ধরেন আমি পড়ছি ইলেকট্রিক্যালে, মেশিনারিজ গুলো আসলে নট অনলি ইলেকট্রিক্যাল। এখানে দেখা যায় ইলেকট্রিক্যাল হচ্ছে মেকানিক্যালের কাজই বেশি। এখানে আমার ইরেকশন করা লাগতেছে, কোন আবার মাঝে মধ্যে মেকানিক্যাল পার্টের সমস্যা হয়েছে, ধরেন একটা মোটরের বেয়ারিং নষ্ট হয়ে গেছে, ওইখানে আর ওগুলো ঠিক করাতে হবে। না, আমি জানি না ইন্ডিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা। মানে একটা সুতা থেকে কাপড় হওয়া, একেবারে রেডিমেড গেঞ্জি হওয়া পর্যন্ত এখানে অনেকগুলো প্রসেস আছে, হ্যাঁ। মানে এবং সেখানে হিউজ হিউজ ইনভেস্ট করতে হয় আর কি তাদের। একটা ধরেন এই যে গেঞ্জিটা ধরেন কালারটা যে করবে, এটার জন্য ধরেন বিশাল বড় একটা জিনিস আছে। এক জায়গায় কালারকে প্রসেস করে, সেই জায়গা থেকে ধরেন এটাকে স্ক্যানিং ইয়ে করার জন্য ধরেন আর একটা একটা স্ক্রিন বলে, স্ক্রিনকে বিভিন্নভাবে প্রসেস করতে হয়, 5টা 6টা মেশিনের মধ্যে দিয়ে আসতে হয়। ধরেন কোনো একটা যে জায়গা যদি বন্ধ হয়ে যায়, ধরেন সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওরের একটা বিষয় আছে আর কি এখানে, হ্যাঁ। পুরো সিস্টেম একটা জায়গায় ভেজাল লাগছে মানে পুরো সিস্টেমে বন্ধ। আর তখন হচ্ছে আচ্ছা, মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা হ্যাঁ। আমাদেরকে ঠিক করতে হবে আর কি। তো ওই জায়গায় ধরেন এরকম চলতেছিল আর কি। বিভিন্ন জায়গায় ধরেন মাঝে মধ্যে ফরেনারদের আসতো, তাদের সাথে যাইতাম। গেলে আবার কেউ মনে করতো আমি হয়তো বিদেশ থেকে আসছি। তো আবার চিন্তা করতে, বিদেশ থেকে আসছে তো বাংলা কথা হয়ে গেল। তো অনেকে জিজ্ঞেস করতো, ভাই আপনিও কি বিদেশ থেকে আসছেন? তো আমি বলতাম হ্যাঁ, আমি আমি ইন্ডিয়া থেকে আসছি আর কি। দুষ্টামি করতাম আর কি, হ্যাঁ। হ্যাঁ, কারণ যেহেতু আমি বাংলা বলতে হবে, তাদেরকে তো একটু মানে সত্য মতো লাগতে হবে। তো আমি, ভাই হ্যাঁ আমি বাংলাতে ইন্ডিয়া থেকে আসছি, কলকাতা আমার বাড়ি। তো ওরা অনেকে বিশ্বাস করতে পারছে, তাহলে ঠিক আছে। এবং লিটারালি আমার একটা কলিগ, সে নিজে ধাঁধায় ভরে গেছে, হ্যাঁ। তো অন্য কয়েকটা ফ্যাক্টরিতে গেছি, আমাকে মানে জিজ্ঞেস করতেছে, ওইরকম বললাম আর কি, যে জিজ্ঞেস করে ভাই আপনি কি বিদেশ থেকে আসছেন নাকি। তো আমি খুব সিরিয়াস মুড নিয়ে বলছি হ্যাঁ ভাই আমি ইন্ডিয়া থেকে আসছি। তো আমার কলিগ এটা দেখে, সে একটু পরে আমার আসার সময় যখন ব্যাক করতেছি গাড়িতে এসে আমি জিজ্ঞেস, তোফাল ভাই আপনি সত্যি ইন্ডিয়া থেকে আসছেন? আপনি তো জানতাম না, তো বললেন না তো এতদিন। তা আমরা যেতে দেখি না তো, প্রায় 6 7 মাস হয়ে গেল আপনাকে যেতে দেখি না। তা বলে আসলে লম্বা ছুটি পায় না তো এখানে যায়নি আর কি। তো এরকম আর কি, হ্যাঁ। খুব আহ, ছিল ভালোই, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে মানে খুব বেশি জার্নি করা লাগতো আর কি। মানে আমাদের কাজের বিষয়টা ছিল ধরেন টেক্সটাইল ফ্যাক্টরি গুলো তো নর্মালি সব গাজীপুর, ময়মনসিংহ, তারপরে এদিকে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ।
মানে অলমোস্ট 50 থেকে 60টা টেক্সটাইল ফ্যাক্টরি আমি ঘোরা শেষ। ওইখানে বেশ এই বিভিন্ন কাজে যাইতাম আর কি। তো প্রতিদিনই ধরেন আমার আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ, কালকে হয়তো আমি যাব ময়মনসিংহে। মানে আমার কি দিন শেষে কাজ বাজ করে আমার ঢাকায় ফিরতে হয়। এই যে ধরেন আপনি নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ অথবা ঢাকা থেকে ময়মনসিংহে এই যে রাস্তা, আপনি গাজীপুর চৌরাস্তার কথা চিন্তা করেন। মানে চৌরাস্তা পার হতে মনে করেন জীবন অর্ধেক শেষ। আবার সারাদিন কাজ বাজ করে আবার এইসব আপনার ধরেন লিটারালি বিমানটাও যদি প্রতিদিন এরকম জার্নি করেন আপনার ভালো লাগবে না। তো এর মধ্যে তো জ্যাম তো আছেই। তো সেখানে ধরেন আমার অফিস টাইম 9টা 5টা। 9টা 5টা মানে হচ্ছে আমাকে ময়মনসিংহ সকাল 9টায় থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। ও, তাহলে তো জার্নিতেও তো বেশ ভালো সময় তো চলে হ্যাঁ, যেত। লিটারালি তখন আমি আহ, বাসায় আসতাম শুধু ঘুমানোর জন্য। আমার তখনকার ডেইলি রুটিন ছিল হচ্ছে যে আমি সকাল 6:15টার মধ্যে মোস্টলি অ্যালার্ম দিয়ে রাখতাম, শুক্রবার না হইলে। এবং মানে সেটা শীত হোক আর বৃষ্টি হোক যাই হোক না কেন, মোটামুটি 6:15টার মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতাম, ঘুম থেকে উঠতাম। উঠে ওই যে এরকম যাইতাম, যাই আবার ওখানে ধরেন 5টার সময় যদি কাজ শেষে মাঝে মধ্যে একটু ঝামেলা টামেলা থাকলে ধরেন 5টা থেকে 6টা বেজে যেত বের হইতে হইতে। এরকম আবার জ্যাম পাড়াই দিয়ে আস্তে আস্তে ধরেন 10টা 11টা এরকম বেজে যেত। বাস, জাস্ট আমি বাসায় শুধু ঘুমানোর জন্যই আসতাম লিটারেলি। বাসায় আসে আর কি কাজ আছে আমার, যখন টেনশন হচ্ছে আবার সকাল 6টার সময় ঘুমতে উঠতে হবে। জাস্ট কোন রকম বাসায় আসতাম, এসে আধা ঘন্টা একটু রেস্ট করতাম, কারণ গোসল না করে থাকতে পারবো না। ওখানে ধরেন অনেক সময় ধুলাবালি কাজ করা লাগতো। তো এই ধুলাবালি নিয়ে তো আর ঘুমাইতে পারি না। না আসছি ধরেন গাড়িতে আসছি, গাড়িতে গেছে, হ্যাঁ, কিন্তু গাড়ির ভিতর থেকে বেরিয়েছে একটা কামলা গায়ে ধুলাবালি, হ্যাঁ। ওখানে নর্মালি আমার যেখানে কাজ করতাম হচ্ছে ধরেন কনস্ট্রাকশন ফ্লোরে, মানে নতুন একটা ফ্লোর হয়েছে, ওখানে ধরেন যাবতীয় মেশিনারিজ ঢুকতেছে। সেটা সেটা হ্যাঁ, ভাবি সেটা যে বলছে, ওগুলো তো সব এগুলাই। ধুলাবালি। হ্যাঁ। ধুলাবালির মধ্যে আমরা কাজ করতেছি, মেশিন এসে পড়েছে অনেকদিন, আমার এগুলো নাড়াচাড়া দিতেছে, গায়ে ধুলা লাগতেছে, নাট লাগাইতেছে, এটা লাগাইতেছে, সেটা লাগাইতেছে, মেশিনের উপরে উঠতেছি, মানে অনেক যা তা একটা অবস্থা। গায়ে ধুলাবালি মাইখা অবস্থা একা। তো ওখানে আবার কি করতাম, আর হাওয়া দিয়ে গোসল করতাম আর কি। খুব হাই প্রেসারের ইয়ার লাইন থাকতো, হাওয়ার লাইন থাকতো, ধরেন প্রায় 4 বার 5 বার প্রেসার। তো ওগুলো যেন গায়ে ধরলে পারে না, চামড়া শুদ্ধ ফুটে যায় আর কি, এরকম আর কি। তো এগুলো যেন গায়ে ধরতাম পুরো ধুলাবালি ধুয়ে পরিষ্কার, মানে একেবারে ড্রাই বাত করতাম আর কি, বিষয়টা এরকম ছিল। তারপরে তো ধুলা বাসায় এসে ধরেন গোসল টোসল করে ঘুমানো লাগতো। সেটা হোক বর্ষা হোক শীত। আমার এরকম হয়েছে মানে রেগুলার আমি শীতের মধ্যে বাইরে কনকনে শীত, আমি 11টা 12টা 1টার সময় আমি গোসল করতেছি বাসায় এসে, এবং ডিরেক্ট লাইনের পানি দিয়ে। মানে মেসে অসুস্থ থাকতাম হইতেন ওখানে। না? না, জানি না ওসব লাইনের পানিতে আমার বাসায়, আমি যে বাসাটা থাকতাম মানে ওইখানে, আমি এটার পিছনে সায়েন্স কি জানি না, যতই কনকনে শীত হোক না কেন, আপনি যখন সরাসরি ট্যাপের পানিটা যখন নিবেন, এটা দেখবেন নর্মাল টেম্পারেচারের পানি। আমি জানি না কেন। আবার গরমের দিনে দেখবেন মোটামুটি এটা ঠান্ডা পানি। তো এই কারণে বাহ। 2000 রাত্রে 12টা 1টার সময় গোসল করলে আমার খুব একটা প্রবলেম হইতো না আর কি। এমনিতে ধরেন আমার একটা ঠান্ডা প্রবলেম আছে, কিন্তু গোসলের কোনো সমস্যা নেই। ধরেন ঠান্ডা বাতাস, কারণ দীর্ঘ টানা বাতাস নাকে লাগতেছে তখন সমস্যা হয়। অথবা হচ্ছে একটু ঠান্ডার মধ্যে জোরে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেছি, নাকে একটু ঠান্ডা বাতাসটা লাগছে, সকালবেলা উঠতে আমি হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ। মানে এরকম একটা প্রবলেম আছে, কিন্তু গোসলের কোনো সমস্যা হয় না। আমি রাতে শীতের সময় 3টা গোসল করলে আমার কিছু হবে না। বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো মোটামুটি 1 বছর যাওয়ার পরে বিভিন্ন মেশিনারিজ দেখতেছি, ডাইং মেশিন আছে, এটা আছে সেটা আছে, বিভিন্ন জায়গায় যাইতাম। ওইখানে ধরেন আমি একটা বাইরের থেকে যেতাম, ওখানকার স্থানীয় যে ফ্যাক্টরির যে লোকজন, হ্যাঁ, ওইখানকার ধরেন আমার চাইতে ওভার কোয়ালিফাইড মানুষ, আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিতাম যে ভাই এটা এমনি করেন তেমনি করেন। মাঝে মাঝে আমি ধরেন ইনস্ট্রাকশন দিয়ে পাশে চেয়ার নিয়ে বসে থাকতাম, মাঝে মধ্যে নিজের কাজ করা লাগতো। যখন আমার কাছে মনে হতো যে আসলে যতক্ষণ আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে করাবো, মানে তার চেয়ে বেটার আমি নিজে করে ফেলি। গায়ে ধুলাবালি লাগে এটা নিয়ে কোনো ম্যাটার করে না, নিজে করে ফেলতাম। আবার তাকে দিয়ে আমি ভরসা পাচ্ছি না, এটা দিব সেটা নষ্ট করে ফেলবে, পার, তো ঠিক আছে, তার চেয়ে বলো আমি নিজে কাজটা করি আর কি। তো এরকম মোটামুটি 1 বছর যাওয়ার পরে মানে আমার ভিতরে আসলে মানে এটা থেকে মন উঠে যাওয়া শুরু হয়েছে আর কি। এক হচ্ছে এই যে প্রতিদিন জার্নি করতেছি, এটা তো তখন ডে বাই ডে দেখতেছি। তারপরে আমি তো তখন মাত্র 1 বছর হচ্ছে জয়েন করছি। যারা দেখতেছি আমার ওই লাইনে যারা সিনিয়র, হ্যাঁ, তারা 10 বছর 15 বছর ধরে চাকরি করে, তাদের ফ্যামিলি আছে। মানে আমি লিটারালি মানে ভাবে অবাক হইতাম যে ভাই, আমার তো ফ্যামিলি নাই, মেসে থাকি। আমার এই বাড়িতে ধরেন 1 2 3 দিন পর পর মার সাথে কথা বলি। মা তো আর অত মানে দিন শেষে যেখানে হোক বাড়িতে থাকি, তো এত মা তো অতটা ইয়ে করে না, যে ঠিক আছে আসছে রাত্রে 11টা 12টা আসলে সমস্যা নেই। মানে সেফলি বাসায় পৌঁছেছে কিনা এটা হচ্ছে মায়ের কনসার্ন। কিন্তু যখন ফ্যামিলি যদি থাকে, সে তো সেফলি না, তুমি কোন সময় আসছো এটা ম্যাটার করে।
তো আমি ভাবতাম যে আমি যে চাকরি করতেছি বা আমি আমার সিনিয়রকে দেখতেছি তারা তো আমার মতো লাইফ লিড করতেছে, বাচ্চা কাচ্চা আছে তারা দেখি এরকম। আমি দেখছি ধরেন সকাল আমি নারায়ণগঞ্জ থেকে কাজ করে গাড়িতে করে ফিরতেছি, সাথে আমার সিনিয়র আছে, গাজীপুর থেকে একটা ফ্যাক্টরিতে ফোন আসে, ভাই মেশিন তো বন্ধ হয়ে গেছে। ডাইং মেশিন, যেখানে ধরেন মানে হাজার হাজার কেজি কাপড় দিয়ে ধরেন 12 ঘন্টা 13 ঘন্টা যাবত এটা প্রসেসিং এর মধ্যে থাকে, মাঝখানে যদি এটা নষ্ট হয়ে যায়, মেশিনটা বন্ধ হয়ে যায়, পুরো লটটাই নষ্ট। প্রোডাকশন বন্ধ করা। হ্যাঁ, বন্ধ বন্ধ, এবং ওই পুরো লটটাই নষ্ট হয়ে যাবে কালারটা। অ্যাজ ও সুন এজ পসিবল এটা ঠিক করে দিতে হবে। ফোন আসছে, ভাই আমার তো মেশিন তো সমস্যা হয়েছে, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। তো এখন তো গাড়ি কই, আচ্ছা ঠিক আছে, আপনি যে গাড়িতে আছেন গাড়ি নিয়ে চলে আসেন। সে মনে করেন সারা রাত্রে ওখানে থাকছে, সকাল থেকে নারায়ণগঞ্জে কাজ করতে, সারা রাতের মধ্যে ওখানে সে মেশিন ঠিক করছে। তো আমি তখন চিন্তা করতে পারি, আমি যখন সিনিয়র হবো, এখন তো তখন আমি জুনিয়র দিকে, তো এই লেভেলের রেসপন্সিবিলিটি আমার মাথায় আসে না, কিন্তু আমি যখন সিনিয়র হবো রেসপন্সিবিলিটি নিতে হবে। লিটারালি এখনই আমি ধরেন বাসায় যাই শুধু 6 ঘন্টা ঘুমানোর জন্য, হ্যাঁ, তখন তাহলে আমার লাইফ কি হবে? আমি এইগুলি ভাইবা আমার তখন 1 বছর পর থেকে আমার মাথায় কাজ করতেছে না, হ্যাঁ। তখন আমি মানে সার্চিং করা শুরু করছে, আমাকে আসলে ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে। এখন তখন আমার কাছে একটা বিকল্প অপশন ছিল যে ঠিক আছে, আমি এই সার্ভিসের কাজটা বাদ দিয়ে আমি একটা কোনো টেক্সটাইল ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকে যেতে পারি। কিন্তু ওটা আমাকে জানতে হবে ঢাকার বাইরে। কেন জানি ঢাকার বাইরে থাকাটা আমার কাছে মানে ভালো লাগতো না। মানে আমার সবসময় চাইছি আমি ঢাকার মধ্যেই থাকি, ঢাকা আমি যদি বস্তিতেও থাকি তাহলে আমি ঢাকায় থাকি। এই বিষয়টা আর এরকম কাজ করতো আর কি কি। বলেন, মানুষ তো ঢাকায় থাকতেই চায় না। মানে ওই সময়কার কথা বলতেছি আর কি, হ্যাঁ। মানে তখন মনে হতো ধরেন এই যে যখন বিভিন্ন জায়গায় যাইতাম আর কি, হ্যাঁ, এরকম হয়েছে ধরেন হবিগঞ্জ গেছি, ওখানে আমাদের জন্য গেস্ট হাউস আছে, আমরা 8-10 দিন আমরা ওখানে থাকতাম। মানে ঢাকায় আসা কোনো মানে ওখানে থাক, 3 বেলা খাবার দিত, 30টা মানে হোটেলের মতো গেস্ট হাউস আছে। আর যাইতাম খাইতাম ওখানে কাজ বাজ করতাম, মানে বাবু মতো ভাব আর কি, ঠিক আছে। ওরকম চলতাম, কিন্তু তাও আমার মানে চিন্তা মানে মাথায় কাজ করতাম কখন বাসায় যাবো। মেসে আমি যদিও থাকি মেসে, মেসে এসে কিচ্ছু করতাম না ভাই, শুধু সারাদিন ঘুমাইতাম মোবাইল টিপতাম, তাও আমার কাছে ওটা ভালো লাগতো। ঠিক আছে, যদি বলতো যে না, আজকে শুক্রবার দিন আপনাকে সাইডে থাকতে হবে, তখন মেজাজ খারাপ হয়ে যেত। মানে প্রকাশ করতে পারতাম না, কিন্তু ভিতরে ভিতরে এগুলো আমাকে মানে হার্ট করতো কি যে আমি ঢাকা যেতে পারতেছি না, এটা কেমন লাগতেছে আমার কাছে। তো এবং তখন হচ্ছে সার্চিং করা শুরু করছে না, আমাকে ডিফারেন্ট কিছুটা করতে হবে। তো তখন হচ্ছে ধরেন আমি একটু আগে বলতেছিলাম যে আমার একটা ভাই ছিল হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। উনি ততদিন একটা কোম্পানি স্টাবলিশ করছে, উনি হচ্ছে 3D রান্ডিং 3D ডিজাইনের কাজ করে, বাড়ির 3D ডিজাইনের করা আর কি, ওইগুলি কাজ করে। তো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, আমি তো হয়তো বা মানে ওইগুলি পারবো কিনা। এর মাঝখানে হচ্ছে আমি আবার ধরেন অলরেডি 1 বছর হয়ে গেছে, তো 1 বছর পর আমি চিন্তা করলাম আচ্ছা বিএসসিটাতে কমপ্লিট করা দরকার এখন, তাহলে আমি বিএসসিতে ভর্তি হই। পরে ত্রিপলিতে ভর্তি হইলাম। তো ভর্তি হয়ে যাওয়ার পরে ওই শুক্রবার এগুলো ইভিনিং এ, তো শুধু শুক্রবারে ক্লাস হয় আর কি। শুক্রবারে নর্মালি আমার উইকেন্ড ছিল, মাঝে মাঝে সেটাও পাইতাম না আর কি, কিন্তু অফিসিয়ালি শুক্রবারে ছিল আর কি। তো শুক্রবার যখন ক্লাসে গেছে, ওখানে ক্লাসমেটের সাথে পরিচয় টরিচয় হয়েছে 2 একদিন ক্লাসে যাওয়ার পরে। তো ও শুনলাম হচ্ছে ও গ্রাফিক্সে কাজ বাজ করে, ও ইলেকট্রিক্যালের পর আবার টুকিটাকি কি জানি গ্রাফিক্সে কাজ করে। তখন আমাকে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং হয়ে, আচ্ছা তাহলে কম্পিউটার হলে এগুলো করা যায়, কিন্তু আমার তো কম্পিউটার নেই, এবং তখন আমি বেতনও পাই খুবই কমই একেবারে। তো আমি চিন্তা করলাম আমার কাজ করে, হ্যাঁ আমার মাথায় ঢুকছে না, তাহলে আমি একটা কম্পিউটার করবো। মানে আমি যে যেগুলো ভাবতেছিলাম যে আমি হয়তো এটা করতে পারি ওটা করতে পারি, যেটা করতে আমার একটা কম্পিউটার দরকার, মানে এক্সপ্লোর করতে গেলে আমার কম্পিউটার দরকার, কিন্তু আমার তো কম্পিউটার নেই, এবং কম্পিউটার ভালো একটা কম্পিউটার কিনে টাকাও নেই আমার কাছে। পরে হচ্ছে ওর কাছে শুনে আমার তখন মাথায় কাজ করতে চাইছে, তাহলে আমি তোমার হ্যাঁ মানে মোটামুটি একটা মানে কম্পিউটার কিনবো আমি, এরকম একটা আমার ইয়ে হয়ে গেছে। তাহলে চিন্তা করতে আমি যদি এখন তো সেমিস্টার মাত্র ভর্তি হয়েছি, 2-3 দিন ক্লাস করছি, এখনো সেমিস্টার ফি দেই না, অনেক কিছুই দেই না, শুধু ভর্তি ফিটা দিয়ে ভর্তি হয়েছি। তাহলে আমি চিন্তা না, আচ্ছা ঠিক আছে, আমি এটা সেমিস্টারটা ড্রপ দিই। ড্রপ দিয়ে সেমিস্টারের টাকাটা দিয়া আমি যেটা কম্পিউটার কিনবো, মানে কম্পিউটার কিনবো বলতে আমার বোনের বাসায় একটা কম্পিউটার ছিল পেন্টিয়াম প্রসেসর দিয়ে, খুবই পুরোনো, 2 GB র্যাম হয়তো হইতে পারে, এখন মনে নেই আমার। খুবই দশমঙ্গল লেভেলের একটা কম্পিউটার ছিল, ওটা চলে না আর কি, ফালায় রাখছে আর কি, পাওয়ার সাপ্লাই হয়তো বা নষ্ট নষ্ট কিছু একটা। তো আমি আপুরে বললাম যে আপু কম্পিউটারটা আমার দিয়ে দাও। পরে সে বলেছে ঠিক আছে নিয়ে যা। তাই না, একটা মনিটর নষ্ট, আমি একটা মনিটর কিনছি। কেনার পর এখন ওইটারে মোটামুটি মানে জোড়া তালাই দিয়ে কোনো রকম চালানোর মতো করছি আর কি। তখন তো এত ভালো বুঝতাম না আসলে কি কোন কাজের জন্য কি ধরনের কনফিগারেশন লাগবে না লাগবে, এগুলো তো বুঝতাম না। জাস্ট আমার কাছে বাজেটটা আমার যা কুলাইছে আর কি, যে এটা আসলে এই বাজেটে আমার কোনটা দরকার, আমার সেটা কত বড় কথা বাজেটে কি আছে। পুরোনো একটা মাদারবোর্ড লাগাইলাম, পরে একটা প্রসেসর টসেসর লাগাই মোটামুটি একটু ওয়ার্কেবল বানাইছে আর কি। এর মধ্যে এই টাকাটা আমি জোগাড় করতে যে আমি হচ্ছে কি করলাম, সেমিস্টার ড্রপ দিয়ে দিলাম। পরের দিন আমি ক্লাসে যাইনি, যত টাকা দেওয়া লাগবে। তো যাই হোক,
এ নিয়ে আসলে আমি এক্সপ্লোর করা শুরু করছি। প্রথমে আমি চিন্তা করছি যে ঠিক আছে গ্রাফিক্স একটু শিখার চেষ্টা করি। তো হচ্ছে অ্যাডোবি মোটামুটি ইনস্টল দিছে, আর এই মোটামুটি কম্পিউটার চলে না, এরকম একটা অবস্থা, যাই কোনো রকম চলে ফটোশপ। আর হচ্ছে তখন হচ্ছে আমি চিন্তা করতে দেখতেছি আসলে ডিজাইনের একটা সেন্স যে বিষয়টা থাকে, হ্যাঁ, ক্রিয়েটিভিটির একটা বিষয় আছে, এই জিনিসটা আমাদেরকে আসতেছে না। আমার কাছে মনে হচ্ছে না, এটা আমাকে তো হবে না, বাদ। তো বাদ দেওয়ার পরে চিন্তা করলাম তাহলে আচ্ছা ওই যে ভাইয়ের তো শুনছি সে 3D রেন্ডারিং এর কাজ করে। তো ভাইরে ফোন দিলাম যে ভাই এই রিলি শিখতে আসলে কি কম্পিউটার মানে কি সফটওয়্যার দিয়ে আপনারা করেন। তো উনি একটা সফটওয়্যারের নাম করলো, এই জিনিস ইনস্টলই দেওয়া যাবে না, মানে যেই পরিমাণ কনফিগারেশন দরকার কম্পিউটারের আমার এটা ধারা গেছে অনেক। অটোক্যাডের কথা বলছিল নাকি? না, ওটা হচ্ছে মায়া নামে একটা মায়া না কি ওরে যেন একটা বাবা, ছিল আর কি। বুঝছি হ্যাঁ, বুঝছি, মডেলিং মডেলিং অ্যাপ মায়া। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমার কম্পিউটারে মানে ধারে গেছেও নাই। ঠিক আছে, মানে এটা জাস্ট শুনে আমার এটা মানে লিস্ট থেকে বাদ। তো পড়ার কি করতে পারি তাহলে, এরপরে হচ্ছে আহ খোঁজা শুরু করলাম, আচ্ছা তাহলে নতুন কি আছে তাহলে। এরপর দেখলাম যে ফেসবুকে ভিডিও আসতেছে, ফেসবুক নিয়ে ইউটিউব মেবি এসইও করলে এটা সেটা করা যায়, এই সেই করা যায়। তো হচ্ছে একটা বিজ্ঞাপন দেখতেছিলাম, আইটি বাড়ি নামে একটা ছেলে ছিল, আইটি বাড়ির নামে একটা ইয়ে ছিল, কাদের নামে একটা ছেলে, সে হচ্ছে ধরেন এসইও শিখাইতো। তার একটা ডিভিডি কোর্স কিনলাম। ও তখন কিন্তু আমি চাকরি করতেছি, মানে ওই ইলেকট্রিক্যালে এই সে চাকরি বাকরি করতেছি। এর মধ্যে যখন আবার কম্পিউটার এটা কিনছি, যেহেতু অফিসের প্রয়োজনে দেখা যায় ওই আমার ওই লাইনে আবার একটু অটোগেটের দরকার হয়, হচ্ছে আর কি, যেটা ধরেন আমি ওখানে আসলে মাল্টিটাস্কিং করতাম আর কি। ধরেন ওই যে ইলেকট্রিক্যাল পড়ছি, ইলেকট্রিক্যালে কাজ করতাম, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুইটাই। আবার ধরেন আমার হচ্ছে একটা ফ্লোর রেডি মানে মেশিন বসাবো, তার আগে সিভিলের কিছু প্রি রিকুইজিট ছিল। তো সিভিল ইঞ্জিনিয়ার আমার এই জিনিসটা রেডি করে দিতে হবে। আর তাকে আমার 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 যে মেশিনের মানে ড্রয়িং আছে, ড্রয়িং দেখে দেখে তাকে আমার ইনস্ট্রাকশন দেওয়া লাগে যে ভাই আপনি এরকম এরকম বানান। হ্যাঁ, তখন সিভিল ইঞ্জিনিয়ার আমার উপর দায়িত্ব আছে, ভাই আপনি আমার মাপজোপ আপনি করে দেন, কলামটা কোন জায়গায় থাকবে, কত এই কলাম থেকে ওই কলামের দূরত্ব কত, মাঝখানে একটা বোল্ট বসাতে হবে, এটা কত মিলিমিটার দূরে বসাবো, সব আপনি আমার মাপজোপ করে দিয়ে যান। মানে বিষয়টা এরকম আর কি। স্যার আমার ধরেন ড্রয়িং বোঝা লাগতেছে। এরপরে ধরেন এক জায়গাতে কনসালটেন্সির জন্য ডাকছে, তারা ধরেন ফ্লোরে মেশিন বসাবে, ওখানকার ধরেন ডিরেক্টর, ইন্ডিয়ান ডিরেক্টর আর চিফ ইঞ্জিনিয়ার সবাই, হ্যাঁ, তারা হচ্ছে মিটিং করবে, ডিসিশন নেবে। এখন আমার কোম্পানিতে লোক চাইছে যে তা তো হলে পাঠান। আমি গেছি ওখানে গিয়ে সবার সাথে মিটিং করতেছি আর কি, মিটিং করতেছি, বিষয়টা এরকম আর কি। তারা প্ল্যান দিতেছে, আমি বলতেছি না এরকম ভাই হবে না, এটা করলে এই সমস্যা, এটা এরকম করতে হবে, বিষয়টা এরকম আর কি। তো বলে ঠিক আছে আপনি ইঞ্জিনিয়ারের সাথে একটু বসেন, ইঞ্জিনিয়ারকে টাইম দেন, আপনি ওনাকে ডিজাইনটা করায় নেন। মানে এরকম তখনও করতাম আর কি। আবার ধরেন বাইরে থেকে একটা ড্রয়িং আসে, ওরা ধরেন অটোকেটে ডিজাইন দিছে, আমি গেছি প্রথমে ফ্লোর ইন্সপেকশনে যে আদৌ কি এটা এখানে পসিবল কিনা, ফিজিবল এটা হবে কিনা। তখন গিয়ে দেখতেছি তারা যেরকম ভিজুয়ালাইজ করে বলছে যে ফ্লোরের হাইট এরকম হবে, এখানে উইথ এরকম থাকতে হবে, তাইলে আমার মেশিনটা এখানে বসবে। আমি ফিজিক্যালি গিয়ে দিই ভাই মেশিন ওরকম জায়গা ওরকম নাই, হাইট মিলতেছে না। কারণ তাকে তো আমি আবার বলে বলে ফিডব্যাক কেন দেবো। আমার কাছে সহজ অপশন, তাহলে আমি এটাকে অটোকেট আবার ডিজাইন করি, ডিজাইন করে আমি তার ফিডব্যাকটা দিব যে তুমি যেটা বলছো আমি ফিজিক্যালি এটা পাইছি। হ্যাঁ, আমি তোরা অটোকেট করে দেবেন, তো আমার অটোকেট শিখা লাগছে আর কি। ওই ভাঙ্গাচোরা কম্পিউটার দিয়ে কোন রকম এটা চালাইছি, চালামালা তখন এগুলো করতাম আর কি। যাই হোক, তা এর মধ্যে আমি আবার সার্চিং করতে চাই আসলে নতুন কিছু করা যায় কিনা। তার মধ্যে যে এসির কথা দেখলাম, এসির পরে ডিভিডি একটা কিনলাম। কেনার পরে এখানে মানে কত ঘন্টা, প্রায় মানে 20 ঘন্টার মতো একটা ভিডিও ছিল আর কি, আরো কম হইতে পারে ভুলে গেছি। পুরো ভিডিওটা আমি দেখে শেষ করছি, মানে গ্রাজুয়াল আর কি, একদিনও তো না, মানে অফিস থেকে আসতাম যখনই সময় পেতাম, খুব কমই সময় পেতাম আসলে। ম্যাক্সিমাম তো আমি খুব রাত করে আসতাম, আসলে শুধু কোনো রকম ঘুমাইতাম, হয়তো বা সপ্তাহে একদিন একটু সময় পাইছি, বা মাঝে মধ্যে একটু আর্লি আসতে পারছি। ওই সময়টা এসে আবার ধরেন তারপর সবসময় কাজ আইসা আবার ভিডিও নিয়ে বসবো, এটা তো সবসময় ধৈর্য থাকে না। যতটুকু পাইতাম আমি দেখতাম, দেখে দেখে ভিডিওটা তো আমি শেষ করছি। করার পরে পুরো ভিডিও শেষ করার পরে মনে হচ্ছে যে না, ওখানে সে যে যে জিনিস দেখাইছে, ওয়েবসাইট করতে হবে, কি কি জানি কিনতে হবে, এই করতে হবে সেই করতে হবে, বহুত কিচ্ছা কাহিনী। মানে পরে মনে হচ্ছে না, এইটাও আমার আগে হবে না, মানে মন থেকে কনফিডেন্স পাইতেছে না। তারপরে এটাও বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এবার ওরা একটা ভিডিও দেখে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, পরে চিন্তা লাগছে ঠিক আছে এবার এবার তাহলে ট্রাই করি। আবার ওটা কিনলাম। কেনার পরে ওটা কয়েকটা ভিডিও দেখলাম, প্রথমেই শিখাইতেছে এইচটিএমএল কেমনে ট্যাগ লিখতে হয়। তো ওটা দেখার পরে আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, কিন্তু আমার ট্যাগগুলো মনে থাকতেছে না। কেমন লিখতে হয় এই মাত্র দেখাইলো, আমি একটু ট্রাই করলাম, একটু পরে ভুলে গেছি। পরে কি করলাম, একটা খাতা কলম নিয়ে বসলাম, যে এভাবে এইটা কেমনে দিতে হয়, আগে একটা ব্যাখ্যা দিতে হয়। লিটার আমি নোট করছি 2 দিন। তো নোট করার পরে মানে মোটামুটি 5-7 দিন যাওয়ার পরে দেখতেছি ও আচ্ছা, ও তো ঘুরে ফিরে প্রতিদিন একই কথাই কর, মানে সিনট্যাক্স একই রকম। তারপরে মানে 5-7 দিন যাওয়ার পর মনে হচ্ছে তাহলে ঠিক আছে এখন আর লেখা লাগবে না। যারা এখন আসলে বোঝার চেষ্টা করতে হচ্ছে, বিভিন্ন এইচটিএমএল ট্যাগ দেখাইতেছে, পাশাপাশি সিএসএস দেখাইতেছে,
শিখতেছি, একটু একটু ট্রাই করতেছি মাঝে মাঝে, ওই মানে অফিসের ফাঁকে ফাঁকে যখন এসে টাইম পাই আর কি, ওরকম ট্রাই করতেছি। এবং ইন্টারেস্টিং লাগতেছে এটা আমার কাছে, মানে তখন কাছে মনে হচ্ছে না এটা মনে হয় পারবো আমি। তো যাই হোক, এগুলি মাঝে মাঝেই দেখি, দেখতে দেখতে হয়তো বা ধরেন 1/3 এর মধ্যে হয়তো বা শেষ করছে আর কি ভিডিও দেখা। ও প্র্যাকটিস যতটুকু হয় অথবা 5-7 দিন পর পর দেখতেছি, এগুলো তো অতটা মনে থাকে না। আমাদের বসলাম একটু ভুলে যেতেছি, আচ্ছা দেখলাম মনে পড়তেছে, এরকম অবস্থা ছিল আর কি। তো এর মধ্যে হচ্ছে আমার অফিস তো আমি কন্টিনিউ করতেছি, এবং ওই অফিসে মোটামুটি আমার পারফরমেন্স খুবই ভালো ছিল। ওইখানে ধরেন আমি অফিসে আমাদের তখন মনে হয় 8 জন বা 9 জন ইঞ্জিনিয়ার ছিল, আমি সবার মধ্যে জুনিয়র ছিলাম। একাডেমিক এক্সপিরিয়েন্স সব দিক থেকে আর কি, বয়সে যা বলেন সব দিক দিয়ে আমি জুনিয়র। তো অফিসে মাঝে মাঝে তো অফিসের মিটিং হয় সবাই নিয়ে। আর আমাদের কাজ ছিল আসলে অফিসে কোনো কাজ নাই, মানে আজকে সাইডে কোথাও কোনো কাজ নাই, মানে আচ্ছা ঠিক আছে কি করবেন, অফিসে এসে বসে থাকেন। অফিসে লিটারালি বসে বসে মোবাইলে চার্জ থাকলে সিনেমা দেখতাম, আর চার্জ ফুরিয়ে গেলে আবার কিছুক্ষণ লাগা রাখতাম, লাগা রেখে আবার খুলে আবার সিনেমা দেখতাম। এটাই অফিসের কাজ, অফিসে গিয়ে কাজ, আর কোনো কিচ্ছু নাই। তো এখানে তো আমার অফিসে যাইতেও দিত না খুব একটা, মাঝে মধ্যে মিটিং এর জন্য ডাকতো আর কি। তো এরকম একদিন মিটিং এ বসছে, তো আমার সিনিয়র যারা ছিল আর কি, এমডি চেয়ারম্যান হয়তো বা তাদের পারফরমেন্সে কোনো কারণে হতাশ। তো হচ্ছে ঝাড়তেছে আর কি, নর্মালি হয় আর কি, অফিসে যেটা হয় আর কি, সিনিয়র মানে বলে না, হ্যাঁ আপনি এটা করছেন সেটা করছে, হয় না টানে এই যে হ্যান ত্যান। তো ওইখানে তাদেরকে ঝাড় থেকে সে রেফারেন্স হিসেবে আমাকে টানছে। এই যে তোফাইলরে দেখেন, ও আপনাদের সবার থেকে জুনিয়র, ও তো কত ভালো করতেছে, মানে ওর ইমপ্রুভমেন্ট তুলনামূলক তাদের সমান তো আর আমি না। মানে গ্রাজুয়ালি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে আপনারা এতদিন যাবত কাজ করতেছেন আপনারা এখনো ইমপ্রুভমেন্ট হয় না। আর তোফাইলের দেখেন, ও তো জুনিয়র মানুষ, সেদিন আসছে, ও কত ভালো করতেছে। আপনাদের যদি কোনো কিছু শিখার দরকার হয়, হ্যাঁ কোনো কোর্স করার দরকার হলে এসে আমাকে বলবেন যে ভাই আমি, স্যার আমি মুজাহিদ একটা কোর্সে খোঁজ নিয়ে আসছি, এত টাকা লাগবে, টাকা দেন, আমি আপনাদেরকে টাকা দেবো, তাও আপনাদের ভাই স্কিল ডেভেলপ করেন, মানে এরকম করে ঝাড়ি মারি দিল আর কি। তো বিষয়টা আমার কাছে খটকা লাগছে, এই একটা দিছে একটা, মানে আমার মার দিল ইনডিরেক্টলি। স্বাভাবিকভাবে আমার, সবাই আমার সিনিয়র, আমাকে যদি এক্সাম্পলটা নিয়ে এরকম কথাবার্তা বলে, আমাকে এখানে তারা কি আমাকে ভালো দৃষ্টিতে দেখবে? এবং যাই হোক, এরকম গেল। এবং পরবর্তীতে ওইখানে মানে আমার শুভাকাঙ্ক্ষী একজন ছিল আর কি, ওই যে প্রথম দিন যার সাথে বললাম না, যার সাথে প্রথম দিন গেছিলাম, মানে সে ধরেন এই মোটামুটি আমার ইয়েতে শুভাকাঙ্ক্ষী টাইপের ছিল আর কি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তো তার আবার ধরেন এমডি ডিরেক্টরদের সাথে ভালো সম্পর্ক আছে, সে আবার গিয়া ওই চেয়ারম্যানে বলতো যে স্যার এটা তো আপনি ভুল করছেন, আপনি এখানে তোফালের নামটা কেন আনতে নিলেন, এটা তো আপনাদের বলা ঠিক হয় নাই, হ্যাঁ। যাই হোক, তো এরকম গেল, আরো কিছুদিন পরে যাওয়ার পরে এগেইন আবার কোন একজনের মিটিং এ আবার একই মানে মোটামুটি সিমিলার ভাবে প্রশংসা টাইপের আর কি, মানে আমার রেফারেন্সটা না তাদেরকে তো ঝাড়ি টাড়ি দেয় আর কি। তখন হচ্ছে ওই প্রকাশ্যে তখনকার আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের যে ম্যানেজার আর কি, হ্যাঁ, তো উনি হচ্ছে মানে এটা, হ্যাঁ তোফায়েল তো ঠিক আছে ভালো কাজ করে, কিন্তু ও তো হচ্ছে ওখানে গিয়ে সাইডে গিয়ে বসে থাকে, মানে আমার প্রশংসা নিতে হবে, আমার এটা তার বদনাম করা লাগলো আর কি, হ্যাঁ। তো ওইটার পিছনে একটা কারণ আছে, মানে সে যেটা বলছে এটা ঠিক, কিন্তু ওখানে হচ্ছে আমি তখন শিখছিলাম আর কি। মানে আমি একদিন হচ্ছে ওই ঘটনা যখন সে বলতেছে তার মানে 1.5-2 মাস আগে আমি হচ্ছে আমার আমার বড় ভাবিকে আর কি আমি ব্লাড দিছি, রাত্রে 1টার সময় আমি ব্লাড দিছি আর কি, হ্যাঁ। তো আমি তো জানি আমি 1টার সময় ব্লাড দিব, তো আমি আগেই ম্যানেজারকে ফোন দিছি যে স্যার আমার তো এরকম রাতে ব্লাড দেবে 1টার সময়, আর ব্লাড দিব আমি বাসা মিরপুরে, আমি ব্লাড দিতে গেছি মগবাজার 8 দিন হাসপাতালে। তো আমি রাত্রে 1টার সময় আমার কাছে ব্লাড নিবে, আমি ব্লাড দিব, আমি রাত্রেবেলা বাসায় আসবো কখন, তারপরে আমি ঘুমাবো কখন, সকাল 7টার সময় আমাকে গাজীপুর যেতে হবে। মানে লিটারাল ওই দিন আমার কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমার আরেক কলিগের কাজ। মানে এক একটা সাইট এক একজনের রেসপন্সিবল পার্সন আর কি। ধরেন আপনার সফটওয়্যারে যেরকম একটা মানে প্রজেক্টের রেসপন্সিবল পার্সন থাকে না, এখন ধরেন বিষয়টা এরকম, আপনার সফটওয়্যার আপনি কাজ করতেছেন, আমার কোনো প্রজেক্টে কাম নাই, আচ্ছা ঠিক আছে ধরেন আপনি এনামের সাথে যে একটু হেল্প করেন, এনামের প্রজেক্টে দিচ্ছে এটা কোড লিখে দেন আর কি, বিষয়টা এরকম। আমার আসলে কাজ না। আমি বলছি আপনি ওনার সাথে যাবেন না, আমি বললাম যে স্যার যেহেতু আমার কাজ না, কাজ টাজ নাই, আমি কালকে এসে অফিস করি, আমি ব্লাড ব্লাড দেবো, আমি অসুস্থ থাকবো, তাহলে এটা মানে আসলে এটা আমার জন্য ইয়ে হয়ে যাবে, সেটা বিষয়টা অ্যালাউ করেন। সে না আপনি দরকার হলে ওখানে যেই করেন। তো সকাল 7টার সময় ধরেন রাত্রে 1টার সময় ব্লাড দিয়ে আমি 3টার সময় 3:30 সময় ঘুমাইছি, ঘুমোতে উঠছি 6টার সময়, উঠা 3 ঘন্টার মধ্যে ঘুমানোর টাইম পাই না, আমি গেছি ওইখানে গিয়ে এক সিনিয়রের সাথে আমাকে পাঠাইছে, হ্যাঁ, সে আমার চাইতে ধরেন 5-7 বছরের সিনিয়র কাজের দিক থেকে। এখন সে গিয়ে ধরেন হার্ড ওয়ার্ক করতেছে, আমি চোখের সামনে দাঁড়া দাঁড়া দেখবো এটা হয়। তাই আমি বললাম ওখানে আবার একটু ওখানে আমাদের যেরকম ভাই ভাই সম্পর্ক বিষয়টা ওরকম না, ওখানে আবার স্যার বলতে হয় আর কি। হ্যাঁ, তাই আমি বললাম স্যার আপনি বসেন আমি কাজ করতেছি। লিটারালি ওই দিন আমি অনেক কষ্টের কাজ করছি, হ্যাঁ। একটা মেশিনের ভিতরে ঢুকছি, ঢুকে কাজ টাজ করছি, লাঞ্চ পর্যন্ত মোটামুটি শরীর সাপোর্ট দিছে। দেওয়ার পরে যখন লাঞ্চ করে আসি, তখন নর্মালি লাঞ্চ করলে মানুষের শরীর ছেড়ে দেয়। তো এমনি আমি তো অবস্থা খারাপ, লাঞ্চ করার পর আমি আর মানে লিটারালি দাঁড়া থাকতে পারতেছি না।
তো ওইখানে ওই যে যেটা আমি বললাম যে আসলে তো আমরা কাজ করেছি কনস্ট্রাকশন ফ্লোরে যা মানে কিছুই রেডি না একেবারে ওখানে। তো ওইখানে আর সব আসার তো জায়গা নেই। তো এখানে জাস্ট 2 ফিট 3 ফিট ওর একটা দেয়াল ছিল। তো আমি দেয়ালের উপরে বাকি সময়টাকে পুরো সন্ধ্যা বন্ধ দেয়ালে শুয়েছিলাম। এরা কাজ বাজ করছে দেখছে তো ফলো সুস্থ আমার ঢাকা নেই। তো এক কাজ আশেপাশে ওই যে একটা ধরেন শরীরে উইকনেস ধরছে, তো এইটা ধরেন মোটামুটি 1 মাস আমি ক্যারি করছে আমার শরীরে। আমার এরপর থেকে আমার মানে দুর্বলতা কাজ করতেছে, তখন আমি বিভিন্ন ফ্লোরে যখন যাইতাম বিভিন্ন জায়গায় চান্স পেলে আমি বিভিন্ন জায়গায় একটু বসতাম রেস্ট নিতাম আর কি। না আমাদের সারাদিন দাঁড়ায় থাকি। তো এই জিনিসটা সে ওখানে তুলে ধরছে যে হ্যাঁ তোফাল থেকে বসে থাকে। আমি তখন কাউন্টারে বললাম যে হ্যাঁ যেটা বলছেন ঠিক আছে, তবে এটার পিছনে কারণ আছে। তখন আমি কারণটা মিটিং এর সামনে বলছি। তো আমি এরকম ছুটি চাইছি, আমার দেয় নাই। ঠিক আছে। পরে যাই হোক, তো এরপর থেকে মোটামুটি প্রকাশ্যে এটা আমার কাছে ফিল হতো আর কি, যে তারা আমাকে নানান ভাবে অসহযোগিতা করতো আর কি। আমাকে মানে কোম্পানির কাছে কিভাবে আমাকে ধরেন একটু বিপদে ফেলানো যায়, আমার ইমেজ নষ্ট করা যায়, এই সব জিনিস করতো আর কি। মানে সত্য মিথ্যা জানি না, তো আমার কাছে একটা ফিল হতো আর কি। ঠিক আছে। যে ধরেন প্রত্যেকটা প্রজেক্টই তো একটা ধরেন আহ, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন আমরা যদি এক্সাম্পলে যদি আসি, আপনি একটা ডিফারেন্ট প্রজেক্টে কাজ করতেছেন, ওই জিনিসটা আপনি ভালো জানেন, ওইটা কিভাবে হ্যান্ডেল করতে হবে আপনি আপনি টোটালি আপনার উপর ম্যাটার করে, তাই না? আমাকে যখন একটা প্রজেক্ট দিয়ে দিবেন, আমি যদি এটা ধরেন টিম লিড হই, হ্যাঁ, এটা কি আপনি ম্যানেজ করবো? আপনার তো দিন শেষে আমি ডেডলাইন মিট করতে পারছি কিনা এটা দেখার বিষয়, বা আমি প্রজেক্ট ঠিকঠাক লিখছি কিনা, আমি গার্বেজ কোড লিখে রাখছি কিনা, বিষয়টা তাই না? মানে আমি কি সকালবেলা কোড করলাম না বিকেলবেলা কোড করলাম, যদি এরকম ফ্লেক্সিবিলিটি থাকে আমার, সেটা তো আপনার দেখার দরকার নাই। আমি কি বাসে গেলাম না কেমনে গেলাম, আমি কার সাথে সকালে ফোন দিয়ে তার সাথে কনফার্ম করলাম না বিকেলে ফোন দিয়ে কনফার্ম করলাম, মানে এটা এইগুলো বিষয় না আমাকে প্রেশার দিত। আপনি এটা কেন করেন নাই, ওটা করেন, এখনই করেন। মানে এরকম মানে আমি বলতে পারতাম না তাদেরকে মুখ মানে প্রতিবাদে কিছু, কিন্তু আমি সহ্য করতেছি। তো এরকম দেখতে দেখতে আমার মোটামুটি আমি বিদেশ না এমনিতে তো লাস্ট 1 বছরের পর থেকে আমার এগুলি ভালো লাগতেছে না। এর মধ্যে দেখতেছি এগুলি আমাকে নানানভাবে অসহযোগিতা করতেছে, তখন লিটারাল আমি একটা রেজিগনেশন লেটার লিখে মেইলে আমি ড্রাফট করে রেখে দিছি। মানে আমি যে কোনো দিন চাকরি ছেড়ে দেবো, মানে কি করবো আমি জানি না। হ্যাঁ, মানে তারপরে ধরো এরকম একটা ডিসিশন নিবো আমি চাকরি ছেড়ে দেবো বেকার হয়ে যাব, এই ধরনের একটা মানে বারুদ মানে জ্বলার মধ্যে তো একটা আসলে ইয়া দরকার হয়। ওই জিনিসটা আসতেছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোনো একদিন ঘটনাটা আমি ঘটাবো আর কি। আমি একটা মেইলে ড্রাফট লিখে রেখে দিছি। রেখে টেখে দেওয়ার পরে মোটামুটি 1 মাস পরেই এরকম একটা ঘটনা ঘটছে। আমি ছুটি চাইতেছি, আমাকে ছুটি দেয় না। লিটারালি শুক্রবার ছুটিও নেই। হ্যাঁ, মানে ফরেনার আসছে, আপনি ফরেনার সাথে থাকেন, অজুহাতে অমুক দিন ফরেনার আসবে তার সাথে আপনাকে যাইতে হবে, এবার ছুটি দেওয়া যাবে না। তো ফরেনার কোন দেশে চলে গেছেন, ফরেনার চেহারা দেখি নাই। আমি ম্যানেজারে গিয়ে বললাম, এডমিন ম্যানেজার যে নর্মালি ছুটি ছাটা যদি এডমিন দেখে, এডমিন ম্যানেজার ধরেন আমার ডিসিশন নেওয়ার আগে সে আমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার কাছ থেকে পরামর্শ নেয়। হ্যাঁ, and সে এটা আমার আমি টোটালি বলতেছি এগুলো তো আমার ডিরেক্টলি যেহেতু আমার সাথে আমার কাছে ফিল হচ্ছে তারা এগুলো করতেছে আমার সাথে। আমার ধারণা হয়তো বা সে বলছে না তো ফলে ছুটি দেওয়া যাবে না, বা আমার ছুটি দেন। এরকম করতে করতে যাই হোক, এখন একদিন টাঙ্গাইলে একটা প্রজেক্টে কাজ করতেছি। মানে আমার সাথে একজন সিনিয়র আছে, ওখানে থাকি কাজ করে। ওখানে ওই যেরকম বললাম বিভিন্ন জায়গায় গেস্ট হাউস থাকে, থাকতে দেয় ওরা, থাকলে জায়গা থাকলে। প্রতিদিন টাঙ্গাইল থেকে ধরেন টানা 1 সপ্তাহ আমি কাজ করবো, টাঙ্গাইল টু ঢাকা প্রতিদিন করতে, তো ওখানে থাকা বেটার। তো ওরকম থেকে থেকে কাজ করি। তো হচ্ছে আমি অনেকদিন যাবত বলতেছি যে তখন মেবি সামনে পয়লা বৈশাখ ছিল আর কি, হ্যাঁ। পয়লা বৈশাখ ছিল, যে পয়লা বৈশাখ আমার ছুটি লাগবে, আমি বাড়িতে যাবো। তো হচ্ছে মানে পয়লা বৈশাখের সাথে এডিশনাল কয়েকদিন ছুটি চাই, বাড়িতে ছুটিটা দেয় নাই। দেওয়ার পরে হচ্ছে আমি বলেছি এরপরের দিন এরপর শুক্রবার আমি ছুটি লাগবে। এই শুক্রবার যদি না দেন, আমি ম্যানেজারকে ফোন দিছি, আপনি যদি ছুটি না দেন লিটারালি আমি রিজাইন দেওয়া হলে বাড়িতে চলে যাবো। ঠিক আছে। এখন সে বলছে কি কর না করেছে দাঁড়ান দেখতেছি, সে এবার এমডি রে ফোন দিছে। এমডি রে ফোন দেওয়ার পরে এমডি রে বলছে যে স্যার তো ফেলতে কত কত ছুটি লাগবেই লাগবে। পরে এমডি আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মানে নর্মালি শুক্রবারে আমার ডিউটি করতে বলতেছে। আমি তো শুক্রবার সাথে এডিশনাল ছুটি চাইছি, হ্যাঁ। বলতেছে না শুক্রবার থেকে না কাজ করেন, ওখানে একটা ইমার্জেন্সি কাজ, আপনার সাথে যে উনি আছে ওনারও মানে ওনাকে হয়তো বলতাম থাকতে, তো না মার একটা অপারেশন আছে, ওনাকে তো আর আটকে রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে যান আপনি, আমি আপনাকে বললাম আপনি মঙ্গলবার থেকে টানা 4-5 দিন ছুটি কাটাবেন, যান। আর কোনো কথা আছে আপনার? তা আমি বললাম ঠিক আছে, আপনি যদি অ্যালাউ করছেন মানে মঙ্গলবার থেকে আমি আর কিছু, আচ্ছা ঠিক আছে যান, মেনে নিলাম। তো রাখার আগে সে আমার বলতেছে, শুনলাম আপনি নাকি সিনিয়রদের কথাবার্তা শুনেন না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ বাজ করেন, আচ্ছা ঠিক আছে আপনি মঙ্গলবার ছুটিতে যান, মানে এটা জাস্ট কথা বলে কথা বলে ফোনটা রেখে দিল। এটা শোনার পর তো আমার আবার বিষয়টা লাগছে। আমি হচ্ছে আমার সাথে সাথে এই এডমিন ম্যানেজারে ফোন দিলাম যে স্যার হচ্ছে এমডি স্যার ফোন দেয়া, উনি আমাকে বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনারা ছুটি দিচ্ছিলেন না বলে আমি বলতেছি রিজন দিয়ে যাও, কিন্তু আমার 2-4 দিন পর হতো আমার সমস্যা নেই।
ঠিক আছে, উনি মঙ্গলবার যেতে বলছে, আমি যাবো। কিন্তু এই কথাটা কেন বললো? তার মানে ইন্টারনালি আমাকে নিয়ে অনেক কথাবার্তা হইতেছে সিনিয়র অলরেডি। তো আমি আমাদের ফেস করতেই আছে, এটা তো তাদেরকে আমি বলি নাই যে ইন্টারনালি তো আমাকে নিয়ে অনেক মানে বাজে ধরনের মন্তব্য করাইছে। সে তো পুরোটা স্যার তো আর আমাকে বলেনি, জাস্ট একটা মানে ট্রিজার দেখাইছে আমার। মানে এখন তো আমার পক্ষে আর মানে লিটারালি আমার মন থেকে এই সিনিয়রদের প্রতি সম্মান আসবে না। হয়তো বা তারা ফার্দার আমার সাথে কিছু একটা করবে, আমি উল্টাপাল্টা তাদের সাথে আচরণ শুরু করে দেবো। এটা পরিবেশ নষ্ট হবে। সুতরাং বেটার আমি নিজে চাকরি ছেড়ে দিয়ে চলে যাই। পরিবেশ নষ্ট করার দরকার না আমারও। মানে মানে আমি যে ভালো আছি ভালোটাই থাকি, খারাপ হওয়ার দরকার নেই আমাকে আরো। হ্যাঁ, আমি বলতেছে আপনি যদি চাকরি করতে না চান আমরা কি করা আছে। পরে আমার তো অলরেডি একটা মেল ড্রাফট করাই ছিল, জাস্ট ওটাকে একটা লাইন চেঞ্জ করে আমি বলছি যে আসলে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না মেন্টালি নেওয়ার, এটা সেটা বলে টলে যে মেলটা পাঠাই দিছি। পাঠাই দিয়ে তখন ছিল হচ্ছে এপ্রিলের 18 তারিখ। আমি বলছি যে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমি আছি, পরে মে মাসে 1 তারিখ থেকে আমি চাকরি করবো। তো হচ্ছে তারা বললো হচ্ছে ঠিক আছে। এখন তাদেরও বিষয়টা ইগোতে লাগছে, মানে এমডি চেয়ারম্যানের। যে তো ফলে ওরা এত ভালো জানি, হ্যাঁ, ও কারোর সাথে কথা না বলে ফুস করে চাকরিটা ছেড়ে দিল। ফ্লোরে থেকে তাও কাজে থেকে চাকরিটা ছেড়ে দিল। তারা ফার্দার কোনো কথা নেই, তারা আধা ঘন্টার মধ্যে আমার মেলের ফিডব্যাক দিতে আছে, ঠিক আছে যেহেতু আমরা আপনাকে চাকরিতে বাধ্য করি না চাকরির সাথে, আপনি নিজের ডিসিশন নিছেন, তাহলে আপনার আজকে থেকে এটা অ্যালাউ করলাম, আমরা গ্রান্টেড করলাম আর কি। মানে আজকে থেকে তাহলে কালকে থেকে আমি অফিস নাই আমার। আমি তখন লিটারালি আমি কাজ করতেছিলাম ফ্লোরে আর কি। হ্যাঁ, আমি জাস্ট জিনিসপত্রগুলো গুছিয়ে ব্যাগ নিয়ে ঢাকা চলে এসেছি। আসার পরে সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমি তো বাড়ি আমি তো ছুটি দিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো চিন্তা করলাম আমার অফিসে কিছু মালামাল আমার কাছে আছে, অফিসের একটা ব্যাগ আছে, কিছু টুলস আছে, আমি লিটারালি কাজ বাজ করে কিছু টুলস আমার কাছে আছে, এগুলো জমা দিয়ে আমি পরে চলে যাবো। তো শুক্রবার তো অফিস বন্ধ। তো শনিবার দিন আমি এগুলি নিয়ে জমা টমা দিয়ে ডিরেক্টলি ওখান দিয়ে বাড়িতে চলে গেলাম। যে 1 সপ্তাহ মতো বাড়িতে ছিলাম আর কি। থেকে একটু রিল্যাক্সে আসলাম ঢাকায়। তো ইন দ্য মিড টাইম আবার আরেকটা কোম্পানিতে ওই জাস্ট এই যখন এই সিনারিও গুলো ফেস করতেছিলাম আর কি, তখন আরেকটা জায়গায় আমি চাকরির জন্য চেষ্টা করতেছিলাম আর কি। আর ওই সেক্টরটা হচ্ছে কি ভাইয়া, ধরেন আমাদের এইখানে এই ইন্ডাস্ট্রিতে যেরকম হয় আর কি, সার্কুলার বিভিন্ন পাওয়া যায়। এরপর আপনি যখন অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারেন, হোক বা না হোক সেটা পরের কথা, আপনার স্কিল না থাকলে হবে না। তো ওইখানে আসলে মানে সেক্টরটাই খুবই ছোট, এবং মানে জবও হয় খুব সবই ইন্টারনালি। আমার পরিচিত আমার ভাই অমুক সেটা আছে বা লাগবে আছে তা ঢুকায় দাও এরকম আর কি। তো আমার ওরকম এক থ্রুতে আমি একজনের সাথে কথাবার্তা বলতেছিলাম। তো ওটা মোটামুটি মানে আমার কাছে মনে হচ্ছিল যে হবে আর কি। হ্যাঁ, সে বলতেছে যে ঠিক আছে, আমি তো একটু দেশে মানে কাজের দেশে বাইরে যাচ্ছি, আইসা এটা কনফার্ম করবো আর কি। তো আমার কাছে ওই জায়গাটা ছিল এখানে আসলে বেশি আরো উৎসাহিত হইয়া মানে ইয়ে হয়ে চাকরিটা ছেড়ে দিতা, চাকরিটা একটা হবে নি। তো যাই হোক, লিটারালি তখন এত ভালো বুঝতাম না আর কি। তো আমি আবার মানে আমি একটা ভুল করছি, আমি এসে চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমি তাকে বলছি আসলে আমি তো চাকরি ছেড়ে দিছি ভাই, এখন কি মানে কবে থেকে নিবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার পর যখন শুনছি আমি চাকরি ছেড়ে দিছি, তখন হয়তো তাদের ইন্টেনশনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে হয়তো ফলে নেওয়া যাবে না এরকম কিছু একটা হবে আর কি। বা তাদের আর কোনো আগ্রহ দেখতেছে না। তো আগ্রহ দেখতেছি না, এর মধ্যে 1 সপ্তাহ বাড়িতে থাকে, আসার পর আইসা আবার আরেকটা জায়গায় আরেকজনের মাধ্যমে একবার গেলাম, গিয়ে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম। তো ওইখানে গিয়েও যাক, ওখানেও ভালো হয় নাই, বা ওনারা হয়তো বা মনে করছে না নেওয়া যাবে না কিছু একটা। যাই হোক, এই দুইটা ইন্টারভিউ মানে একটা জায়গায় তো বেশ এমনি কথা বলছিলাম, একটা জায়গায় ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর আমি আর কোথাও ট্রাই করিনি, মানে খোঁজ খবরও নিয়ে নাই। তো আমি হচ্ছে এয়ারপোর্ট থেকে এই যে 2 বছরের একটা ইয়ার মধ্যে গেছি, আমার কাছে মনে হচ্ছে আমি একটু কয়েক মাস রিল্যাক্সে থাকি। আমি জাস্ট এই নাটক সিনেমা দেখতাম, সারাদিন মেসে বসতাম, খাইতাম, ঘুমাইতাম। আর মানে রাত পর্যন্ত ইউটিউব দেখতাম। মানে এখন মানুষ যা করে আর কি, কোনো কাজ নেই, সারাদিন যা করে, পুরো 2 মাস এরকম চালাইছি। চালানোর পর 2 মাস পর মনে হচ্ছে না, এখন তো কিছুটা করা দরকার। মোটামুটি 2 মাস, 2.5 মাস হয়ে গেছে। আর এখন মানে আমার কাছে মনে হচ্ছে না আমি ওগুলো যাবো না। তাও তো মনে করেন ছেড়ে আসার পর একটা মানে 2টা জায়গায় ট্রাই করছিলাম। মানে এখন মোটামুটি ডিসিশন নিছি, মোটামুটি ওই লাইনে আমি যাবোই না। আমি নতুন ওই যে আমি ওই যে ওই সময়টাতে আমার কাছে মনে হচ্ছে আমি মনে প্রোগ্রামিংটা পারবো। ঠিক আছে, তাহলে দেখি এটা শেখা শুরু করি। তো ওই যে তার প্রায় 42 ঘন্টার একটা টিউটোরিয়াল ছিল আর কি, ভাগে ভাগে। পুরো 42 ঘন্টা সব HTML CSS বেসিক জাভাস্ক্রিপ্ট বেসিক PHP, হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপ কাস্টমাইজেশন আর কি, ওগুলো টিউটোরিয়ালতে ছিল। আমি ধরেন তখন হচ্ছে প্রায় দিন রাত এক করে সারাদিন বসে বসে ভিডিও দেখতাম আর এগুলো প্র্যাকটিস করতাম। তো আমার মেসেজে অন্যান্য রুমমেটরা ছিল, তারা লিটারালি মানে অবাক হতো, মানে কি করতো বল, সারাদিন তুমি কত ধৈর্য কুলায় তোমার, তুমি সারাটা দিন কম্পিউটার সামনে বসে থাকো, তোমার কি একটু মাথাও ঘুরে না, অধৈর্য লাগে না? আমি খুব মানে শিখতাম শিখতাম শিখতাম। তো যাই হোক, মোটামুটি 2 মাসের মতো অনেক টাইম নিয়েছি।
মোটামুটি HTML CSS শিখলাম, বেসিক ইয়েটা শিখার পর তো আমার কাছে তো ওই তারপরে হচ্ছে ওই PhD টু HTML কনভার্ট করা, হ্যাঁ, ওগুলি ছিল কি 2-3টা কনভার্ট করছি। করার পরে তো আমার কাছে আমি তো তখন মনে করতাম এগুলি শিখলে মনে হয় আসলে চাকরি বাকরি পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো শিখলাম। এর মাঝখানে একটা পয়েন্ট বাদ গেছে। তো আমি যখন ওই যে যখন চাকরি করতাম তখন ইলেকট্রিক্যালে, তখন হচ্ছে আমার আরেকটা বড় ভাই ছিল, এই যে হচ্ছে ওই যার কথা বলতে মানে 3D রেন্ডারিং এর স্টুডিও আছে, ওনারই চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আপনি নামটা শুনছেন ওনার, মেহেদী হাসান শিশির ভাই। এর আগে হচ্ছে মেহের ভাই যে আসছিল, হ্যাঁ, হ্যাঁ। উনি বলছিল মেহেদী হাসান শিশির ভাইয়ের কথা। উনি আমার গ্রামের, ঠিক আছে। এবং ওনার সাথে আমার একটা মানে আত্মীয়তার একটা সম্পর্ক আছে। মানে আত্মীয়তা বলতে ধরেন আমার হচ্ছে বাবার অথবা নানার বাড়ি বা কিছু একটা এরকম আর কি, অথবা বাবার না হলে দাদার আর কি। আমি আসলে ক্লিয়ারলি জানি না, শুধু এতটুকু জানি আত্মীয়তার একটা সম্পর্ক আছে আমাদের সাথে ওনাদের। তো ও শিশির ভাইয়ের সাথে তো আমার যেহেতু গ্রামের, ওনাকে আমি আগে থেকেই চিনতাম। তো উনিও ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি। বেসিক্যালি উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওনার বেসিক্যালি এইটাই শখ ছিল, কিন্তু ওনার বাবার এই স্বপ্ন ছিল যে ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে। উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে, পরে 2 বছর চাকরিও করছে। করার পরে ওনার ভালো লাগে না, উনি হচ্ছে একটা সময় পরে ওই চাকরি করতে প্রোগ্রামিং শিখতো বাসায় এসে এসে। উনি একটা সময় সুইচ করে চলে গেছে আর কি। মানে ততদিনে উনি হচ্ছে প্রোগ্রামিং করে। তো ওনার সাথে তো আমার যোগাযোগ আছেই মাঝে মধ্যে। তখন চাকরি, তখন শিশির ভাইয়ের সাথে আমি কথা বলতাম, ভাই মানে এরকম করা যায় কিনা, বা আমি এগুলো শিখতে চাই। তখন বলতে যে আসলে এগুলি যত সহজ মনে করতেছেন তো ওরকমটা না, ধৈর্য লাগে বা অনেক বিষয়টা গুরুত্ব দেয় না আর কি। তো এটা হবে না আর কি। তো আবার তখন ওনার সাথে মানে আমার একটা প্রজেক্ট আইডিয়া আসছে। আমি ওনার সাথে বলতাম, ভাই আমার এরকম একদিন দেখা করছি নিকুঞ্জতে, ওনার অফিস ছিল নিকুঞ্জতে। তো নিকুঞ্জতে দেখা করছি ভাই, অফিস থেকে আসার পর তো, ভাই আমার একটা প্রজেক্টের আইডিয়া আছে, মানে এরকম করলে কেমন দেখা যায়, হ্যাঁ এরকম বানানো যায় কিনা। তুমি আমার বলে আপনি একটা কাজ করেন, বাসায় যে আজকে ইয়ে সার্চ দেবেন সেবা XYZ, ঠিক আছে। মানে সেবা XYZ যেটা করে এই আইডিয়া মাথায় ঘুরতেছে আর কি। তখন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি করি, মানে আমি তো জানি না। তো উনি আমাকে আইডিয়া শুনে বলতে, আপনি বাসায় গিয়ে সার্চ করেন সেবা XYZ, আর এমনিতে অলরেডি জিনিস আছে। ঠিক আছে, তো যাই হোক, তো আবার ইয়েতে ফেরত আসি। তো মোটামুটি যখন HTML CSS শিখলাম, শিখার পর আমি শিশু ভাইয়ের একদিন ফোন দিলাম যে ভাই আমি তো হচ্ছে এরকম এরকম অবস্থা, চাকরি বাকরি ছেড়ে দিছি, এরকম প্রায় 3-4 মাস হয়ে গেছে, আর আমি তো HTML CSS মোটামুটি শিখতেছি, আর আমার ভাই একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন, আমি আর ওই লাইনে যেতে চাই না। আর পরে উনি কিছুটা গুরুত্ব দেন আর কি। বলেছে লিটারালি যেরকম হয় আর কি, অনেক পোলাপানি শুনে আসে যে হ্যাঁ ভাই আমি প্রোগ্রামিং শিখবো, কি করবো না করবো বলেন, দুই দুটো পাত্তা পাওয়া যায় না। উনি এই বিষয়টা এরকম ভাবেই নিছে আর কি। আমি বললাম, ঠিক আছে আপনি এক কাজ করেন, ওই ইয়ে করেন, আপনি যে চাকরি বাকরি করতেন এগুলো আবার খোঁজেন, পাশাপাশি দেখেন শিখেন, আস্তে আস্তে পরে দেখেন আর কি। উনি খুব গুরুত্ব দেন আর কি বিষয়টা। তো আমি তো, উনি ওই বিষয়টা বোঝে নাই। তো যাই হোক, তো আমি আবার 2-3 মাস পর আবার অন্য একদিন ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই আমি তো হচ্ছে মানে প্রায় 5-6 মাস হয়ে গেছে বেকার। আমি চাকরির অবস্থায় কিছু টাকা আমার কাছে জমানো ছিল, যেগুলো এখন চলতেছি। আর হয়তো বা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস আমি চলতে পারবো, এরপর কিন্তু আমার আসলে চলার মতো টাকা নেই। আমার 2-3 মাসের মধ্যে আমার চাকরি লাগবেই লাগবে। এবং এটার মধ্যে আমি সিরিয়াস, আমি প্রোগ্রামিং করবো, শিখবো। আর কি করতে হবে বলেন। তখন আমি মোটামুটি বিষয়টা সিরিয়াসলি নিছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো শুধু HTML CSS তো কিছু করা যায় না, তাহলে আপনাকে তো PHP শিখতে হবে। তখন PHP কেমনে শিখবো? তো উনি হচ্ছে বললো যে BITM হচ্ছে একটা মানে প্রোগ্রাম আছে, ওখানে শিখায়। তো হচ্ছে ওই যে মেহের ভাইয়ের কথা আর কি, যে মেহের তো ওখান থেকে কোর্স করছে, মানে রাজ নামে চিন্তাম আর কি আমি, যে রাজ তো এখানে এটা করছে। আপনি হচ্ছে রাজের সাথে কথা বলে, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, রাজে বলে দিছি আপনার সাথে ইয়ে করেন। পরে আমি রাজ ভাইয়েরও ফোন দিলাম, যে ভাই পরিচয় টরিচয় দিলাম আর কি, যে ভাই এরকম একটা আমি তো BITM কোর্স করতে চাইছি, and আপনি জানেন কিনা উনি কোর্স মোর্স আছে কিনা, বা কবে থেকে এনরোলমেন্ট শুরু হবে। তো উনি বললো ভাই এ তো শেষ হয়ে গেছে, কালকেই লাস্ট ডেট ছিল। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, কিন্তু হচ্ছে নেক্সট বেচ যেদিন হবে সেদিন আর কি। মানে এই বেচে হচ্ছে না এখন, এই নেক্সট বেচ কবে হবে আমি তো জানি না। মানে আমার তো লাগবে 2-3 মাসের মধ্যে চাকরি লাগবে, বিষয়টা এরকম আর কি। তো উনি তখন ততদিনে মেয়াদি ভাই বিষয়টা সিরিয়াস নিয়েছে। তো উনি আমার বলে একটা কাজ করেন, আপনি আপনি তারপর ওখানে যাবেন, গিয়ে খোঁজ নিয়ে আসবেন কবে থেকে ব্যাচ শুরু হবে। আপনি দরকার হলে স্টুডেন্ট না হয়ে ওখানে গিয়ে ক্লাস করবেন। উনি আমাকে জোর করে পাঠাইছে। তারপর আমি এদিন গেলাম খোঁজ খবর নিতে, BITM গেলাম, গিয়ে আছে আমি খোঁজ নিতে গেলাম যে ভাই নেক্সট বেচ কত কবে হবে। ওখানে একজনের সাথে পরিচয় হলো, সে এই রানিং বেচে এনরোল করছে, ক্লাস কবে এখনো সে জানে না। তো আমি তার কাছে ফোন নাম্বার দিয়ে আসলাম যে ভাই কবে মানে ক্লাস শুরু, আমার ফোন দিয়েন তো। আমি না বলছি আমি স্টুডেন্ট আর কি। পরে হচ্ছে যাই হোক, উনি আমার একদিন ফোন দিল, ভাই কালকে থেকে ক্লাস শুরু হবে।
তো ওনাকে আমি বলিনি যে আমি যে ব্যাচের স্টুডেন্ট না। তারপরে মেহেদি আমাকে ফোর্স করতেছে আপনাকে যেতেই হবে। তো যাই হোক আমি গেলাম ক্লাসে। তো যাই বেসিক জিনিস টিনিস তো প্রথম দিন ইন্ট্রোডাক্টরি হইলো, এটা সেটা শিখাইতেছে আর কি। তো হচ্ছে এখন লাস্টের দিকে এসে প্রেজেন্ট প্রেজেন্ট দিতেছে আর কি, হ্যাঁ। মোটামুটি লিটারালি ধরে ধরে আচ্ছা আপনার রুল করতে হয় এটা সেটা হ্যান ত্যান। তখন আমি দেখতেছি আসলে আমি ফাঁসিয়ে দিতেছি, হ্যাঁ। মানে বিষয়টা এরকম, আসলে স্টুডেন্ট না আমি থাকতে পারবো না। সেদিন কোন না কোন মুখ টুক লুকে টেবিলের চিপা একজনের আড়ালে বসে টসে থাকে কোন রকম ওখান থেকে বেরিয়ে আসি। আইসা আমি মেহেদি ভাইরে বললাম যে ভাই এইভাবে আসলে ওখানে কন্টিনিউ করার সম্ভব না। আজকে কোন রকম মানুষজন নিয়ে ফিরে আসছে আর কি, হ্যাঁ। ওইখানে আর যাওয়া যাবে না second দিন। পরে তো ওইখানে আবার এমন একটা জিনিস, মানে ওই ওই দিনই প্রথম দিনই ক্লাসে একটা জিনিস ইয়ার কথা শুনে আসলাম। ট্রেনিং উইথ লাইট প্রজেক্ট নামে একটা ওয়েবসাইট, যে ওইখানে এরকম দেলার ওয়াই নামে একজন, উনি হচ্ছে একটা ওয়েবসাইট আছে ওখানে পিএইচপি শেখানো ভিডিও ভিডিও আছে আর কি। ওটা দেখলে মোটামুটি শেখা যাবে। তো বাসায় আসলাম, এসে আমি পরে শিশু করে বললাম আমাকে ভাই ওখানে তো যাওয়া যাবে না, তবে আমি এই খবরটা পাইছি, আমি বাসায়ও দেখছি না এটা আছে মোটামুটি, তাহলে এখান থেকে শুরু করি। তো আমি বলছি ঠিক আছে তাহলে এটা শুরু করেন। আর হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করেন, আগে হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট খোলেন, গিটহাব কি জিনিস দেখেন, একটা গিটহাব অ্যাকাউন্ট করবেন, আর কি কি করতেছেন প্র্যাকটিস করতেছেন পিএইচপি প্রত্যেকদিন আপনি পুশ করবেন। আর রিপোজিটরি লিঙ্কটা, আমার একটা রিপোজিটরি, তখন তো এত ভালো বুঝতাম না রিপোজিটরি কি জিনিস, তখন উনি বলছে আমি শুনছি আর কি। পরে খুললে টুললে অনেকে রিপোজিটরি দিলাম। তো উনি এসে প্রতিদিন চেক করতো আমি কি পুশ করছি না করছি, সারাদিন কাজ শেষে উনি রাত্রে চেক দিত, চেক দিয়ে আমার আবার মানে ঝাড়িটারও দিত যে আপনার কি ব্যাপার। যদি দেখতো যে 2 দিন আমি হয়তো বা কিছু পুশ করে নেই, উনি তখন বিষয়টা সিরিয়াসলি নিয়ে তখন উনি আমাকে খুব মানে যতদিন দেখতে যে আমি আজকে কিছু করি না, হয়তো আমি একটু ব্যস্ততার কারণে অন্য কোথাও ছিলাম। আর ঝাড়িটা দিতে হয় আপনাকে দেখি না কেন এমনি করলে কিন্তু হবে না, এটা সেটা হ্যান তেমন খুব ইয়েটা দিত আর কি। তা আমি আবার ওনারা বলতাম ভাই, আমি আবার চিন্তা করতাম উনি যদি ঝাড়ি দিতে গেছে যদি আবার মানে হতাশ হয়ে যেতে হবে, আপনি যা খুশি তা করেন আমি আপনার পিছনে নাই, ওই যদি চলে যেত তার বিপদ। তা আমি ওনারা বলতাম যে ভাই আপনি ঝাড়ি মারি দেন যাই করেন, কিন্তু আপনাকে তো আমাকে সারা দেওয়া যাবে না, ঠিক আছে। আপনি আপনার ঝাড়ি কন্টিনিউ করেন কিন্তু আমার পিছনে থাকেন না। তো এরকম কয়েক মাস শিখলাম। শিখার পর এই দিক দিয়ে ধরেন ফ্যামিলি থেকে তো একটা ধরেন মানে প্রেশার আছে। ফ্যামিলি থেকে আমার এক ভাই, সে মালয়েশিয়াতে থাকে, সে আমার বলতেছে তুই এক কাজ কর, তুই পাসপোর্ট কর, পাসপোর্ট করে দে আমি তোরা বিদেশ নিয়ে আসি, তুই এখানে চলে আয়, থাকা লাগবে না, আমি তো বিদেশ যাবো না। আমি বলছি না আমি দেখে আর 6 মাস ট্রাই করি, না হলে পরে দেখবো মানে, হ্যাঁ। মানে ফ্যামিলি থেকে কি করো সাথে একটা চাকরি বাকরি করতে মোটামুটি 18-20 হাজার টাকা বেতন পেতাম তখন। চাকরি চাই দেন তুই বেকার বসে রয়েছিস, কিছু করস না, কি করস না করস, হ্যাঁ। মানে যে যেটা হয় আর কি। তো এর মধ্যে আছে মোটামুটি ওয়ার্ডপ্রেসও যেহেতু একটু টুকিটাকি দেখতেছিলাম আর কি, হ্যাঁ। ওই সময়টাতেই জাস্ট এগুলো ঘাটাঘাটি করতেছি আর কি। তো আমার একটা পরিচিত ছেলে, ছোট ভাই আর কি, ওর কাছে ওই যে বলতেছিলাম যে আমার ইন্টার্নশিপের পিরিয়ডের সময় আমি একটা জায়গায় গিয়েছে একটা কোর্স করছিলাম, ওইখানে আছে ছেলেদের সাথে পরিচয় আর কি। তো ও হচ্ছে একটা কোম্পানিতে গ্রাফিক্স এর কাজ শিখে আর কি, মানে শিখে টুকে টেকে করে, এরকম আর কি, ইন্টার্ন টাইপের মতো আর কি। তো ওই কোম্পানিটা বেসিক্যালি একটা ভিটিএস কোম্পানি আর কি, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম আছে, গাড়িতে বা মোটরসাইকেলে ট্র্যাকার লাগায় না, বুঝছি। হ্যাঁ, মনিটরিং হ্যাঁ। করে আর কি। এই টাইপের একটা কোম্পানি, তাদের হচ্ছে তারা তো ওইসব সার্ভিস দেয়, তাদের একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আর হচ্ছে তাদের ইন্টারনালি ম্যানেজার জন্য ধরেন এই সিআরএম আছে, এটা সেটা আছে, ওগুলি কিছু সফটওয়্যার তারা ওই যে মানে ইয়া থেকে কিনে আর কি চালায়। তো ওইখান ওই সে লোক হচ্ছে ওই সেলের সাথে আলোচনা করছে যে আমার তো আসলে ওয়ার্ডপ্রেস একটা সাইট আছে, ওটা তো স্লাইডারে কাজ করে না, এটা সেটা করে না, ঠিক করাতে হবে, তোমার পরিচিত কেউ আছে নাকি যে এটা কাজ করে দিতে পারবে। তো ওই ছেলের সাথে আমার প্রায় সময় যোগাযোগ হইতো আর কি, তো ও জানতো যে আমি এখন এগুলি করি করি। তা ও আমার কথা মনে পড়ছে। তো ও আমার ফোন দিচ্ছে, তোফাইল ভাই তুমি কি এগুলো পারবা কিনা, আমার একটা কোম্পানিতে আমার এই যেখানে চাকরি করি এরকম এটা চাইছে, তুমি পারবা কিনা। আমি তো মহা খুশি, ঠিক আছে পারবো। মিরপুর দিয়েছে অফিস। তো গেলাম, আমার যাইতে বললাম, আমি গেলাম, তো যাওয়ার পর ওনার সাথে পরিচয় টরিচয় হইলো। তো হওয়ার পর উনি আমাকে দেখাইলো আর কি যে আমার এই ওয়েবসাইট, আমাকে এটা দিত, এই যে স্লাইডার কাজ করে না, ইরোর টিরোর আছে, আর বিভিন্ন পেজে ধরেন ঠিকঠাক কন্টেন্ট নাই, তো আপনি একটু দেখেন মানে এটা করে দিতে পারবেন কিনা। বলো হ্যাঁ পারবো, সমস্যা নেই। আর হচ্ছে তাহলে আর কি কি জায়গায় ইমপ্রুভমেন্ট করা যেতে পারে আপনাকে আমার একটা লিস্ট দিয়েন, তারপরে সেটা দেখা মানে সামনে আগাবো আর কি। তখন ধরেন আমি হচ্ছে প্রায় মনে হয় নভেম্বরের শুরুর দিকে অথবা অক্টোবরের লাস্টের দিকে আর কি, হ্যাঁ। এরকম একটা সময় আমি চাকরি ছাড়ছি যে হচ্ছে। বছর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটাই কেবলই জিজ্ঞেস করতেছিলাম যে এপ্রিলে চাকরি ছাড়লেন, এটা নভেম্বরের ঘটনা। হ্যাঁ, নভেম্বরের শুরুর দিকে অথবা অক্টোবরের লাস্টের দিকের ঘটনা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, 2019 সালে এটা। তো আচ্ছা। আমি ওনারে বললাম যে ঠিক আছে পারবো। তো আমি এসে বাসায় এসে ধরেন একটা মাইক্রোসফট ইয়ার মধ্যে আর কি গুগল ডকে একটা লিস্ট টিস্ট করলাম, আমার যা মনে হয়েছে আর কি, এটা করা যেতে পারে ওটা, তো ওই মুহূর্তে যতটুকু বুঝি আর কি, ওই আমি এটা লিখছি, লিখে টেখে আমি ওনারা পাঠাইছি। তো উনি হচ্ছে ধরেন উনি তো পার্সোনালি ধরেন বিভিন্ন কাজে
উনি কোম্পানির ওনার, ওনার মার্কেটিং দেখে, উনি সবই মোটামুটি মানে সিঙ্গেল হেডেড, উনি সব দেখে। তো ওনার তো ব্যস্ততা থাকে, উনি কই কই গেছে কা, আমি তো ওনার সাবমিট করছি, এটা ওনার কোনো খোঁজ খবরই নেই। তো এর মধ্যে একটা এবার ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। তো ওই যে শুরুর দিকে বলতেছিলাম না, আমার চাকরি ছাড়ার পরে একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই কোম্পানিতে আমার চাকরি হয় না। ওইখানে আবার একজন চাকরি করতো, মানে সে হচ্ছে ওই কোম্পানিতে সে নিজে চাকরি করে, মানে ওই সিমিলার তার নিজের একটা কোম্পানি আছে, মানে এটা ছোটখাটো আর কি, মানে হয়তো বা ধরেন বছরের দিয়ে একটা সেল টেল হয় আর কি। তো ওইটা ধরেন ধরেন ওই কাজের পাশাপাশি মার্কেটিং করে, দুই সেটা সেল হলে ওনার চলে আর কি। তা ওনার তো ইঞ্জিনিয়ার দরকার আসলে তাই বেসিক্যালি। তো উনি হয়তো বা সামহাও আমার কথা ওখানে দেখছিল, ওনার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আমার ওনার সাথে কথা হয় না। আর আমি তো গেছিলাম আসলে ওনার বসার কাছে আমি ইন্টারভিউ দিতে আর কি। তা সে উনি দেখছে বা আমি কোন কোম্পানিতে গেছিলাম। তো উনি প্রায় এরকম এপ্রিল থেকে অক্টোবর, প্রায় তো 7-8 মাস হয়ে যায় আর কি, হ্যাঁ, 6-7 মাস। এই নভেম্বরের প্রায় 8-10 তারিখের দিকে উনি একদিন আমার ফোন দিছে, আবার সেই আমার অফিস থেকে ফোন নাম্বার নিয়ে, মানে বললাম ওই ইন্ডাস্ট্রিটা ছোট তো, মোটামুটি সবাই সবাই চিনে আর কি, কে কোন কোম্পানি থেকে আসছে কি করে না করে। তো সে কোম্পানির সিনিয়রদেরকে সে চিনে। তো কথাবার্তা বলে সেখান থেকে আমার ফোন নাম্বার সে নিছে, নিয়ে এসে আমাকে সে ফোন দিছে। তো ফোন দেওয়ার তার পরিচয় দিল, আসলে আপনি তো আমাকে চিনবেন না, আপনি এরকম আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমি আসলে আমার নিজের একটা পার্সোনাল এরকম কোম্পানি আছে, তো আমি চাচ্ছি যে আমার কোম্পানিতে আপনাকে নেওয়ার জন্য আমার একটা ইঞ্জিনিয়ার লাগবে আর কি। তো ততদিন প্রায় তো 7 মাস হয়ে গেছে আমি আসলে বেকার, মানে আমি মোটামুটি মানে মনে হচ্ছে না ঠিক আছে তাহলে জয়েন করি, কি আর করবো, মানে হতাশ হয়ে যাচ্ছে আর কি। তো উনি আমাকে বললো যে ঠিক আছে তাহলে আপনি কাজ করেন, কালকে সন্ধ্যার পরে আপনি আমার অফিসে আসেন, ওনার অফিস হচ্ছে শ্যামলের দিকে আর কি। তো উনি যেহেতু ওনার অফিস আছে সারাদিন, তো উনি এখানে ওনার মানে ওনার অফিস সেরে ওই ওনার পার্সোনাল অফিসে গিয়ে উনি সন্ধ্যার পরে বসে আর কি। তো আমাকে টাইম দিল, তো আমিও গেলাম এর পরের দিন। তো যাওয়ার আগে উনি আমাকে জাস্ট মানে মাগরিবের পরে যেতে বলছে। তো তো উনি ওনার খুব আগ্রহ আমার প্রতি, মানে আমার না যতটুকু আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ওনার। তো উনি হচ্ছে আমাকে ফোন দিতেছে, ভাই আপনি কি আসছেন কিনা। তো আমি বললাম হ্যাঁ আমি আসছি, মাগরিবে আজান দিছে তো আমি মসজিদে আছি, নামাজের পরে আমি আসতেছি। তো যাই হোক, তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে নর্মালি কি হয় ইন্টারভিউতে গেলে জাজ করার চেষ্টা করে আর কি, যে হ্যাঁ আপনি এটা করছেন কিনা সেটা করছেন কিনা, কি অবস্থা। মানে বিষয়টা উল্টা, উনি হচ্ছে উনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে আর কি, যে আমি যদি জয়েন করি। বিষয়টা এরকম যে যাই হোক, তাও মানে আমি কারেন্টলি ওখানে আমি যেখান থেকে ছেড়ে আসছি ওখানে কত টাকা পাইতাম সেটা জানে। কিন্তু এখন সে বলতেছে আসলে আহ আপনি যত টাকা পাইতেন আমি জানি, ওটা তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনাকে কিছুটা কম দেবো, তো আশা করি কয়েক মাসের মধ্যে আপনাকে আমি পোষায় দেবো, এরকম সেরকম আর কি। এরপর আমার জিজ্ঞেস করলো কি অবস্থা, আপনি এতদিন তাহলে কি করছেন, বসেছিলেন। তা আমি তারা লিটারালি বলছি এরকম, মানে আমি আসলে সবসময় খোলা মনের কথাবার্তা বলি আর কি, হ্যাঁ, মানে কথা বলা শুরু হলে আমি আসলে আটকাই না, বিষয়টা এরকম। তো আমি তার বলছি যে আসলে আমি এরকম এই যে পিএইচপি হাবি, উনি তার পিএইচপি বলে না জায়গায়, আমি বলছি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, এটা আমার ওদিকে একটু আগ্রহ টাগ্রহ আছে জায়গায়, এরকম অবস্থা আর কি। তারপর উনি আমাকে বললো যে ঠিক আছে আপনি জয়েন করেন, জয়েন টয়েন করেন। তো সেদিনই ছিল হচ্ছে নভেম্বরের 15 তারিখ মেবি ছিল আর কি। তো উনি বলে আছে এখন তো ভাঙা মাস, আপনার কাজ করেন ডিসেম্বর 1 তারিখ থেকে জয়েন করেন তাহলে। তো উনি আমার বলতেছে আপনি কি বলেন কনফার্ম আপনি আসবেন কিনা, তাহলে হচ্ছে আমি ওকে আপনার সিভি দিয়ে ওকে ওটাকে লিখে রেখে দিলাম, তাহলে আমি ইয়েটা খুঁজবো না আর কি। তো তা বললাম যে ঠিক আছে যেন ওকে করেন, আমি আসবো। তো এরকম যাক, উনি ওকে টোকে করলো, পরে এটার পরে এখন বাসায় চলে আসলাম। তো এর মধ্যে হচ্ছে ওই যে মাঝখানে যেটা ওয়ার্ডপ্রেসের যে কথাবার্তা বললাম সেগুলো মাঝখান দিয়ে গেছে। আচ্ছা ওই 15 দিন আমি তো আগের মতো টুকিটাকি শিখার চেষ্টা করতেছি, এটা সেটা করতেছি। আর ওইদিকে শিশির ভাই আমার বলতেছিল আপনি কাজ করেন, মানে সম্ভব হলে আপনি আগের ট্রেকে আপনি যান, গিয়ে ওখানে কাজ বাজ করেন, আপনি কতদিন এখানে আপনি এখন যতটুকু পারেন এগুলো আপনি চাকরি করার মতো না। মানে আমি তো আর বুঝতাম না, উনি তো বুঝতেছে। তো উনি আমার বলতেছে আপনি চাকরি করার মতো না এখন, আপনি আরো সময় লাগবে এখানে, তো আপনি আগের ট্রেকে যান, গিয়ে পাশাপাশি আপনি একটু ফাঁকে ফাঁকে শিখেন, আপনার স্কিল আর একটু ভালো আপনার আপনি চলে আসেন। তো যাই হোক, সুযোগটা পাইছি সেই হিসাবে, মানে বেটা বলে মিলছে যে ঠিক আছে তো চলেছে। তো এই কারণে ওনাকে হ্যাঁ বলে দেওয়া আর কি। তো এর মধ্যে হচ্ছে সেই ডিসেম্বর 1 তারিখে আমি অলরেডি জয়েনও করছি। করার পরে 2 তারিখে হচ্ছে সেই ওয়ার্ডপ্রেস ওয়ালা সেই লোক আমার ফোন দিছে, ঠিক আছে। ফোন দা বলতেছে ছেলে ভাই হয়েছে আপনার তো আসলে ব্যস্ততা ছিলাম, তো আপনি এটা আমি দেখছি, হ্যাঁ মোটামুটি এইভাবে কাজ করা যায়, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার কাজটা করে দেন। ঠিক আছে, ডিসেম্বর 2 তারিখে এসে বলতেছে আমার। তা আমি ওনারা বললাম যে ভাই আপনি তো মানে মোটামুটি এটা অনেকদিন আগে আপনাকে দিছিলাম, তো ততদিন তো আমি বেকার ছিলাম। এমনিতে মানে আমার আসলে হিস্টোরি অলরেডি উনি জেনে গেছে আগে, আমি ওনার অফিসে গেছিলাম বা ওই ছেলের কাছ থেকে শুনছে। সেদিন অফিসে গিয়ে তার সাথে আমি খোলাখুলি আলোচনা করছি কি করি না করি, উনিও মানে কথা মানে আগ্রহ আছে আর কি মানুষের কথাবার্তা শোনার। আর আমিও একটু বলার ইয়ে ছিল, আমি কথাবার্তা বলছি, উনিও মোটামুটি আমি হিস্টোরি জেনে গেছে তখন। তো যখন বললো তো আমি বললাম ভাই আমি তখন চাকরি করি, এখন যদি আমার বলেন যে কাজটা করে দিতে আমাকে কিন্তু একটু সময় বেশি দিতে হবে, এতদিন আমি বেকার ছিলাম বাসায় বসে বসে সারাদিন আমি করতাম। এখন আমি বিশ্বাস করে সব বলবো যদি আপনার বেশি সময় থাকে তাহলে আমাকে দেন।
তো উনি কথাটা শোনার পরে বললো যে আসলে আপনার জন্য মানে আপনি আবার ওই ট্র্যাকে কেন গেলেন, আপনার জন্য এই ট্র্যাকটা আপনি চাইছিলেন আসতে, এইটা আপনার জন্য বেটার ছিল না, আপনি আবার ওখানে কেন চলে গেলেন? তো আমি বললাম আসলে দেখেন ভাই, আমি তো আসলে সার্ভাইভ করতে হবে এখন, আমার আসলে সার্ভাইভ করা এই মুহূর্তে আর হয়তো 1 মাস পর আমাকে পসিবল হবে না। তো এই কারণে আমার এখানে যা, আমি যদি ধরেন এই সেক্টরে যদি আমার মিনিমাম সার্ভাইভ করার যদি আমার নিশ্চয়তা পাই, আমি এটা ছেড়ে আসতে রাজি আছি। পরে উনি বললো যে ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার সিভিটা আমাকে দেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ঠিক আছে, ওনার কিন্তু সফটওয়্যার কোম্পানি না, তবে ওনার প্ল্যান ছিল, উনি যেহেতু অলরেডি কিছু সফটওয়্যার ব্যবহার করে আর কি, তো ওনার তো প্ল্যান ছিল আমি ইন ফিউচারে আমি নিজে একটা টিম গঠন করবো, আমার ইন্টারনাল লোকজন দিয়ে আমি এগুলো মানে নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা বা প্রয়োজনে নতুন সফটওয়্যার বানিয়ে এগুলো আমি করবো আর কি। তো সেই জায়গাতে ঠিক আছে, তোফাইল মানে মানে প্রথম আমার এডিশন হোক আর কি। ও আস্তে আস্তে শিখলো, শিখার পরে হচ্ছে অথবা আস্তে আস্তে টিম বড় করবো আর কি। আর ব্যাকআপ প্ল্যান হয়তো এই চিন্তা ছিল আর কি। তো তাকে হচ্ছে আমি সিভি টিভি দিলাম, দেওয়ার পরে আর ওই দিন তার সাথে বিকালবেলা কথা হলো। এবং যেহেতু আমি অফিস অলরেডি দ্বিতীয় দিন অফিস করতেছি, তো অফিসে তো আমি যে সেখানে তো আর বলতেছি না যে আমি এরকম অন্য জায়গায় ট্রাই করতেছি। সে আমার যেহেতু আচ্ছা ঠিক আছে আপনি মার্কেটে মুভ করার আগে সে আমাকে ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং দুটোর জন্য সে আমাকে ব্যবহার করতে চাচ্ছে আর কি। এন্ড মার্কেটিং এ গেলে তো সবার আগে ভিজিটিং কার্ড লাগবে। এন্ড সে আমাকে টাকা দিল, এসে ঠিক আছে আপনি হচ্ছে এরকম একটা ভিজিটিং কার্ড বানাইতে দেন। তো দ্বিতীয় দিন আমার বাসা তো মিরপুর 12-তে, তো আমি 10 নম্বর এসে ভিজিটিং কার্ড বানাইতে দিছি, মানে তার সাথে কথাবার্তা সাইরা ভিজিটিং কার্ড বানাতে দিছি। বানাতে দেয়, বাসায় গেছি, বাসায় পরে তারা সিবি পাঠাইছে রাত্রে, আমি বানাতে পারে। তো তৃতীয় দিন মানে ডিসেম্বরের 3 তারিখে আমি অফিসে গেছি। তো ওই ওয়ার্ক প্লেস লোক সে আমার বিকালবেলা ফোন দিছে, বিকালবেলা না মানে দুপুরে একটু পরে আর কি, হ্যাঁ। ফোন দিয়ে আমার বলতেছে যে ঠিক আছে আপনার সিভিটা দেখছি, তো হচ্ছে আপনি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। মানে মিনিমাম একটা আমার মেসে থাকতে খাইতে ওই মুহূর্তে তো এখন আমি 5-6 হাজার টাকা হলে মোটামুটি চলতে পারি। আমি আপনাকে 6 হাজার টাকা দিব, আপনি তাহলে জয়েন করেন, আপনি চাইলে কালকে জয়েন করতে পারবেন। তো আমি এক বাক্যে হা বলে দিয়েছি, ঠিক আছে আমি কালকে থেকে আসবো। ঠিক আছে, দ্বিতীয় কোনো থট নেই। আমি এখানে তার চেয়ে অনেক 20 টাকা স্যালারিতে জয়েন করছি আমি, আমি বলছি আসবো। মানে এদিক দিয়ে আমার মানে ওই লোকে তো সে তো আমাকে অনেক আশা ভরসা নিয়ে আসছে। তো সে আবার হচ্ছে ওই নর্মালি ওই অফিসের সিস্টেম ছিল কি, ধরেন এমপ্লয়ীদেরকে সে টাকা দিয়ে দিবে, দুপুরে লাঞ্চ মানে বাইরে যে যার মতো করে নিবে আর কি, সে টাকা দিয়ে দেয় আর কি, প্রতিদিনের টাকা প্রতিদিন। তো প্রথম 2 দিন আমি বাইরে গিয়ে হোটেলে নাস্তা করছি, দুপুরে খাওয়া দাওয়া করছি। তো তৃতীয় দিন সে দুপুরবেলায় একটু হয়তো বা তার অফিসের কাজ শেষে দুপুরবেলায় চলে আসছে। আয়সা আমার বলতে তো ফলে এক কাজ করো, আজকে তাহলে আমরা হোটেলে খাবো না, যাও আর বাসায় আমরা হচ্ছে অফিসে আবার রান্নার ব্যবস্থা আছে, যে আমরা গরুর মাংস রান্না করবো, যাও তুমি গিয়ে একটু বাজার করে এসো, আমি বাসায় প্রস্তুতি নিতেছি, অন্যান্য জিনিস রেডি করতেছি আর কি। আর বাসা আমি গরুর মাংস আইনা দিলাম, সে হচ্ছে গোছ গাছ করে রান্না বান্না করতেছে। ও রান্না বান্না সে ভিতরে রান্না করতেছে, আর আমি হচ্ছে বাইরে যাইছে তার সাথে আলাপ করতেছে, ঠিক আছে কালকে জয়েন করবো আর কি। তো এখন তো আমার মনে মানে ইয়ে কাজ করতেছে যে এই লোকটা আমার জন্য এত ঘটনা চলে সুন্দর, আসছে। হ্যাঁ, যে রান্না বান্না করতেছে, খাওয়ার পরেই আমাকে বলতে হবে যে ভাই আমি কালকে থেকে আর আসবো না। মানে বিষয়টা কিরকম একটা হবে আর কি, সিনেমাটিক। পরে যাই হোক, রান্না বান্না শেষ করলো, খুব ভালো রান্না করছে, মজা করে খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে সে জাস্ট চলে আসবো, তার আগে বলতেছে স্যার আসলে আমি তো সেদিন আপনার সাথে কথা বলতো, যেদিন ইন্টারভিউর জন্য আসছিলাম বলছিলাম যে আসলে আমার ওটার প্রতি একটা আগ্রহ আছে। তা আসলে ওই সেক্টরে আমি এটা মানে অপরচুনিটি পাইছি। মানে আমি ওনাকে বলছি যে আমি এর চাইতে বেটার অপরচুনিটি পাইছি। হ্যাঁ, কিন্তু আসলে তো বিষয়টা ওরকম না। আমি এরকম একটা অপরচুনিটি পাইছি, কারণ আমি ওদিকে চলে যেতে চাইছি। জাস্ট এটা শোনার পরে মানে লিটারালি ধরেন মানে গভীর প্রেমের সম্পর্ক মানে বিচ্ছেদ হলে মানুষ যেরকম আকাশ থেকে পড়ে, মানে মানে লিটারালি আরে ওনার মুখটা ওরকম হয়ে গেছে। মানে উনি খুব কষ্ট পাইছে শোনার পরে, আমার দিকে একটু মানে হতবাক তাকাইছে। স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক। তাকায় বলতেছে তোফাল দেখো তুমি কিন্তু আসলে আমার এখানে মানে অ্যাপ্লাই করো নাই, আমি তোমার খুঁজে নিয়ে এসে এখানে। হ্যাঁ, তো তোমাকে নিয়ে আমার একটা প্ল্যান ছিল, এখন তুমি যদি চলে যেতে চাও, আমার তার বিভিন্ন প্ল্যান প্ল্যান ছিল। এখন কি করা আছে, ঠিক আছে এখন তুমি যেতে চাইলে আমি তোমাকে আটকাবো না, এটা তোমার ইচ্ছা। তবে মানে লিটারালি বাংলা সিনেমার ডায়লগের মতো, যে তোমার যদি কোনোদিন মনে হয় তুমি এই ট্র্যাকে আবার ফেরত আসবা, তুমি জাস্ট আমাকে একটা ফোন দিবা, আমার দরজা তোমার জন্য চিরজীবন খোলা। লিটারালি ওই ওয়ার্ডটা আমি বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার তো তখন অনেক কথা, আমি জাস্ট কোনো এখান থেকে বেরিয়ে আসতে পারলে হয়েছে, আমি এখানে আর থাকবো না। পরে আইসা বললাম, আইসা আবার হচ্ছে আমার যে চাচাতো ভাই ছিল, যে আমাকে ওই যে মানে পড়াশোনা করতে টাকা দিছে এবং চাকরিও পাই দিছিল, ওনার সাথে আমি একটা পুরো লাইফে এরকম একটা ডিসিশন নিয়ে যেতেছি, চলে যেতেছি। হ্যাঁ, ওনার কাছে একটু কনসার্নের একটা বিষয়, আমি ওনাকে বললাম যে ভাই আমি এরকম এরকম চলে যেতে চাইতেছি।
তো উনি বললো যে তোমার কাছে যদি ভালো মনে হয় ঠিক আছে, যাও, সমস্যা নেই। আমি কি বলবো তোমার, তাহলে তোমার ভালো মনে হলে তুমি তো বুঝো, ঠিক আছে যাও। তো বলে দিলে আমি চলে আসলাম। আসার পরে 4 তারিখ থেকে শুরু হইলো আমার হচ্ছে নতুন যাত্রা। আসলাম একটা কোম্পানিতে, ওরা হচ্ছে গোমেক্স ট্র্যাকার আর কি, হয়তো শুনে থাকতে পারেন আর কি, গোমেক্স ট্র্যাকার। তো ওইখানে গেলাম প্রথম দিন। নামটা পরিচিত লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো ও হচ্ছে ওইখানে গেলাম, যাওয়ার পরে যে ওইখানকার যেই মানে ওনার ছিল, উনিও খুবই মানে অমায়িক মানুষ। তো যাই প্রথম দিনে গেলাম, উনি আমার একটা এরকম আপনার মধ্যে এরকম একটা হেডফোন কিনে নিয়ে আসলো। তো আমি যে ছেলের মাধ্যমে গেছি আর কি, তো ছেলে গেছে মানে ফোন দিয়ে বলছে যে স্যার হচ্ছে তো হলো এটা এসে জয়েন করছে। তো উনি আসার সময় আমার জন্য কিবোর্ড নিয়ে আসছে, ভালো মানে একটা কিবোর্ড নিয়ে আসছে, একটা এরকম হেডসেট নিয়ে আসছে, আইনা আমার দিয়ে বলে যে তোমার যখন ভিডিও ভিডিও দেখার প্রয়োজন হবে অফিসে, তো তুমি মানে ওখানে সব ডেস্কটপ আর কি, তোমার হচ্ছে যখন ভিডিও ভিডিও দেখার প্রয়োজন হবে তখন তুমি সাউন্ড তো শুনতে পারবো না, ঠিক আছে তুমি হেডফোনটা ব্যবহার করো। সে নিজে কিনে নিয়ে এসে আসার সময়, তাই না, তাই না, তাহলে আমি সারাদিন বসে বসে ওই তার ওয়ার্ডপ্রেসের সাইট ঠিক করি। মানে প্রথম দিন তো আসলে মানে যেহেতু পারতেছি না, প্রথম 1-2 দিন পর যখন কাজ শুরু করছি, ওইখানে ওয়ার্ডপ্রেসে কি থিম বিল্ডার ছিল নাম ভুলে গেছে এখন, গুটেনবার্গ এডিটর, ওইটা ঠিকঠাক কাজ করতেছে না, ওল্ডার ভার্সনের জন্য কি জানি করতেছে না, আমি এডিট মুড পাইতেছি না, আমার তো ধরেন মাথাতে ঘাম ফুটতেছে, বিষয়টা এরকম আর কি। আমি কারো জিজ্ঞেস করার মতো পাইতেছি না। আর উনি বারবার গিয়ে বলতে উনি তো পারে না। তো উনি বলতেছে ভাই আমি তো পারলে কি তোমার আনছি নাকি, হ্যাঁ, দেখো কেমনি কি করতে হয়। আম, তারপরে যাই হোক ঘাটাঘাটি করতেছি, মানে মাথার মধ্যে লিটারালি ঘাম ছুটে যেতেছে। যাওয়ার পরে জাস্ট লাস্ট মানে দিনের শেষ দিকে গিয়া বুঝতে পারছি কোনো ভিডিও ভিডিও দেখে যে আচ্ছা আমার গুডউইনবার্গের এডিটরের ভাষণটা উল্টার না কি যেন একটা, এটার জন্য এটা পারতে হইতেছে না, ভাষণ আপডেট করে হয়ে যাবে। তো যা করে মেরে পরে যাই একটা ইয়েতে আসলো। তো এই করতে করতে ধরেন ওইখানে মানে শিখতেছি তো, ওইগুলি কুটুকাটি করি। এখন ওখানে তো তেমন কোনো কাজ নাই। কোনো একটা ওয়েবসাইট লারাসারে দেয়, উনি 2 দিন পরে বলেন হাই আমি পুরো থিমই চেঞ্জ করবো, নতুন একটা থিম কিনছে, আছে এটা আবার এটা ঠিক করো, মানে এরকম আর কি। বা উনি তো আসলে অন্য কাজ করে, একদিন খরচ নিলে তো 5 দিন উনি অফিসে আসে না, আমি বসে বসে কি করবো। তখন হচ্ছে এরকম ভিডিও ভিডিও দেখি এটা সেটা লারাসারে, তখন হচ্ছে লারাবেলের নাম শুনলাম আর কি। লিটারালি লারাবেল কি জিনিস আগে জানতাম না। ওই এর আগে ওই যে বেসিক পিএইচপি শিখছি, তারপর ওই যে যেটা বলতেছিলাম ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট থেকে আছে, ওখানে বিএসপি যে এগুলো তো বেসিক ফান্ডামেন্টাল ছিল সব, ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে, ফাংশন কেমনে লিখে, এটা সেটা লুপ কেমনে চালায়, এইসব শিখতাম আর কি। এরপরে প্রজেক্ট বানানো তো শিখি নাই। তো এরপরে হচ্ছে লারাভেল কি জিনিস ওখানে দেখতাম, হচ্ছে ওখানে ভিডিও দেখতেছিলাম এটা সেটা। তারপরে হচ্ছে একটা হচ্ছে এই যে ভাইয়ের, এই সুমন ভাইয়ের হচ্ছে একটা ভিডিও, তখন ক্লাসরুম নামে একটা, ক্লাসরুম না কি অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলে ওনার, উনিও কিন্তু বিআইটিএম এ কোর্স করায়, তো ওনার একটা কোর্স ওখানে ইউটিউবে ছিল আর কি। তো হচ্ছে ওইটা দেখে দেখে ধরেন তখন লারাভেল সব শিখতেছিলাম। আর একটা ইউটিউব চ্যানেল ছিল, ওখানে আস্তে আস্তে টুকি দেখতেছি। তো এটা হচ্ছে ধরেন মোটামুটি তখন তো আমি তো ওখানে জয়েন করছি 19-এর মানে ডিসেম্বরের 4 তারিখে। ততদিন তো 20 চলে আসছে, 20 চলার পরে করোনা এসে পড়ছে মার্চের দিকে। করোনার মধ্যে তো সব বন্ধ। তো ওই বন্ধের মধ্যে হচ্ছে টুকিটাকি বাসায় বসে থেকে ওই লারাবেল আমি শিখি, অনেকে কাজ তো নাই আমার, আমি বসে বসে টিউটোরিয়াল দেখি আর কি। ওই বেতন ধরেন তখন করোনা এসে পড়ছে, যাই টুকটাক বেতন দেয়, এটাও ধরেন দেয় না এখন। হ্যাঁ, কোম্পানি বন্ধ, এটা নাই এটা নাই, এই চলতেছে আর কি কোন রকম। তো যা করোনা মরোনা মোটামুটি লকডাউন শেষ। লকডাউন শেষ হওয়ার পরে তো একটা সিনিয়র ভাই, মানে সিনিয়র ছিল, মানে উনিও প্রায় ইন্ডাস্ট্রিতে 10-12 বছর মতো চাকরি বাকরি করে আর কি। তো উনিও করোনাকালীন সময়টাতে উনি হয়তো একটা কোম্পানিতে জয়েন করছিল, ওখানে একটা ঝামেলা টামলা হয়েছে, উনি তখন চাকরি বাকরি করোনার সময়তে যেটা হয়েছে আর কি, অনেকে চাকরি বাকরি নেই। হ্যাঁ। তো হচ্ছে উনি হচ্ছে ওই কোম্পানির, আমি যেখানে চাকরি করি ওনার নাম হচ্ছে জাহিদ আর কি। তো জাহিদ স্যারের সাথে ওনি হচ্ছে ওনার যে প্রজেক্ট ছিল, জাহিদ স্যারের বিভিন্ন বললাম সিআরএম ছিল, এগুলো তো টুকিটাকি উনি বাক ফিক্স করাইতো। তো এগুলো হচ্ছে ওনাকে দা করে, তো ওনার নাম হচ্ছে জুয়েল আর কি। তো জুয়েল স্যারকে তো উনি এগুলো কাজ করে, তো ওনার সাথে ইন্টারনাল আগের থেকে যোগাযোগ আছে আর কি। তখন চাকরি বাকরি ওনার চলে গেছে, তখন বলছে ভাইয়া কাজ করেন আপনি, তাহলে আমার এখানে জয়েন করেন, আমার একটা প্ল্যান আছে। আমি এখন যেই মানে ট্র্যাকিং লাইভ ট্র্যাকিং এর জন্য যে ওয়েব এর যেটা আছে, ওটা একটা থার্ড পার্টি কোম্পানি থেকে নেয়া, ওটা আমি আসলে মডিফাই করতে পারি না কিছু, আমরা এরকম জিনিস এটা বানাবো, ঠিক আছে। তা আপনি কাজ করেন, আপনি জয়েন করেন এখানে। এই তোফাইল আছে, একটা নতুন ছেলে আছে, ও মোটামুটি শিখছে, আপনি দেখা দিলে পারবে আর কি, বিষয়টা এরকম আর কি। তা আপনি আসেন, তো ওনারও মানে ঠিক আছে তাহলে আসে, একটা ভীষণ টিশন নিয়ে আসছে আর কি, ঠিক আছে হবে। তো প্রায় 6 মাসের মধ্যে ধুমিয়া কাজ টাজ করলাম। ওই তখন হচ্ছে মানে প্রফেশনালি কাজ করা স্টার্ট আর কি বেসিক্যালি আমার, এই করোনার মানে লকডাউনের পর থেকে। তো স্যার আমার পাশে বসতো, তো আমি যে বসে বসে শিখতাম, দেখা যায় একটা সিম্পল একটা ক্রুড করতে গিয়ে প্রতিদিন ধরা খাই আর কি। এখানে ডাটাবেজ ইরোড দেয় এটা সে, তখন হচ্ছে আবার আমরা হচ্ছে ধরেন
এই কি বলে, ওই আমরা যেন এখন মাইগ্রেশন লিখে লিখে লারাভেলের ডাটাবেস ক্রিয়েট করি, তখন ওরকম ছিল না। ওই মাইস্কুল ডাটাবেসে ঢুকে ঢুকে একটা কলাম অ্যাড করতো, ওখানে অ্যাড করতো। হ্যাঁ, ডাটাটা কি দিতাম না দিতাম জানি না, তখন তো এত ভালো বুঝতাম না। দেখা যায় হয়তো ডাটাটা এখানে দিয়ে রাখছে যে নট নাল, আমি এসে নাল দিয়ে ট্রাই করতেছি, খাইতেছি ইরোর, বুঝতেছি না কি হইতেছে, একটা সিম্পল ক্রুড করতে পারতেছি না, সারাদিনে ইরোর খেয়ে বসে আছি। তো আমি আবার ওই স্টেক ওভারফ্লোতে ট্রাই করতাম, ঘাটতাম, তো মাঝে মধ্যে আবার স্যার জিজ্ঞেস করতো ফাইল কোথাও আটকেছে কিনা। তো দেখতো যে আমি আসলে তাড়াতাড়ি আমি ঘাটাঘাটি করতেছি স্টেক ওভারফ্লোতে, তখন আবার একটু বকা টকা দিত আর কি। তোমার বলছি তুমি আমার জিজ্ঞেস করবা ডিরেক্টলি, তুমি 10 মিনিট ধরে ঘাটতেছো, সেটা তো আমার জিজ্ঞেস করলে 1 মিনিটে সলিউশন হয়ে যায়। তো এরকম আর কি। তো এরকম হচ্ছে যে করতে করতে 6 মাসের মতো একটা মানে গেল, প্রজেক্টটা মোটামুটি অনেক দূর আগেছি। তো ওইখানে একটা মানে ব্লগার ছিল আর কি। সেটা হচ্ছে যে যে ডিভাইস গুলো, যেটা আইওটি ডিভাইস গুলো, ওগুলো তো তার একটা সার্ভারে ডাটা পাঠায় কন্টিনিউয়াসলি প্রতি 5 সেকেন্ড পর পরে। হিউজ পরিমাণ ডাটা আছে, ধরেন আপনার প্রায় কয়েক হাজার ডিভাইস, কয়েক হাজার ডিভাইস প্রতি সেকেন্ডে ডাটা পাঠাচ্ছে। সেগুলো দ্বারা আমাদের ওয়েবসাইটে আবার আমাদের সাইটে এসে আবার দেখাইতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন আইন না। ওইটা ওই যেখানে রাইট করে সেটা আমাদের ডাটা বেজে না, অন্য একটা জায়গায়, সেখান থেকে আমাদেরকে সিঙ্ক করে আনতে হয়। দেখা যায় বিষয়টা রিয়েল টাইম হইতেছে না। অনেক সময় ওইখান থেকে ডাটা বেজে সিঙ্ক করার সময় মানে দেখা যায় ওখানে ক্র্যাশ করতেছে। হ্যাঁ, মানে বিষয়টা ঝামেলা লেগে যেতেছে আর কি। তো দেখা যায় বিষয়টা ওয়ার্ক করতেছে না। আমি তো ওই মুহূর্তে তো এত কিছু বুঝতাম না, আমি তো জাস্ট অন্য ইনস্ট্রাকশন মতো আবার বলতে এটা বানাও এটা বানাই বানাইতাম। ইন্টারনালি কি কমপ্লিটলিটা তো উনি বুঝতেছে। তো এরকম 6-7 মাস ওরা যাওয়ার পরে আছে, মানে ওখানে একটু ধরেন নানান ঝামেলা টামেলা, ওনার কাছে মনে হচ্ছে না হ্যাঁ এখানে আমি আর থাকবো না। উনি কি করছেন, উনি চাকরি এখান থেকে অন্য জায়গায় ভালো অন্য কোম্পানিতে চাকরি নিয়ে চলে গেছে। তো এর মধ্যে হচ্ছে ধরেন ওই 6 মাসের মধ্যে হচ্ছে এই যে জাহিদ স্যার বলতেছিলাম, ওনার একটা ছোট ভাই, উনি রিসেন্টলি ধরেন উনি সিএসসি শেষ করছে। তো ওনাকে আবার নিয়ে আসে, ঠিক আছে আমার এখানে আমার ওই যে আমার যে ওয়েব বানাতে সেটা তো একটা মোবাইল অ্যাপও লাগবে। তাই সে ধর মোবাইল অ্যাপ বানাতো বা তার এক্সিস্টিং কিছু টুকিটাকি কাজ বাজ করতো। তো আমার মোটামুটি 3 জনের একটা টিম ছিলাম আর কি। তো কিছুদিন পরে সিনিয়র চলে যাওয়ার পরে এই ওই তার ভাই, সেও আবার মানে তার প্রবলেম হচ্ছিল যে চোখের প্রবলেম আর কি, কম্পিটিশনে বসে থাকতে পারতেছে না, নানা ঝামেলা টামেলা হইতেছে আর কি। সে ধরেন অফিসে আসে না, রিমোটে গেছে, মাঝে মাঝে কাজ করে করে না। হ্যাঁ, মানে এখন আমি একা হয়ে গেছি। ঠিক আছে, 2 দিন পরে সে ধরেন ভাই তার সাথে রাগাতে চাই, তুই ঠিকঠাক কাজ করস না, এটা সেটা হ্যান ত্যান, তো বাড়ি থেকে বসে রয়েছস, তুই এটা করস না। আর সে বলে ভাই আমি অসুস্থ, আপনি দেখতেছেন না। মানে ভাই ভাই ধরনের তো ঝামেলা লেগে গেছে। তো যাক এখন সেও নাই, সিনিয়রও নাই, এখন আমি একা। এখন আমি একা থেকে দেখি করবো। এখন তো ধরেন যাই টুকিটাকি কাজ করবো, এখন আমাকে তো ইনস্ট্রাকশন দিলাম কাজ করতে হবে, আমি তো তখনও জুনিয়র। আবার ফিচার রিকোয়ারমেন্ট আমি তো জানি না। সে ধরেন হঠাৎ হঠাৎ মনে হচ্ছে হলে এটা করো সেটা করো, আমি ইমপ্লিমেন্ট করি। আর একদিন করে সে 10 দিন ধরে সে ঢাকাতেই নেই। আমি ফোন দিতে, স্যার আমি কি করবো বলেন। সে তার 3 দিন পরে ফোন দেওয়ার পরে 4th দিন ব্যাক করছো, আচ্ছা তো ফাইল তুমি তোমার ফোন দিতেছিলা, ব্যস্ত ছিলাম, বলো কি। তার মধ্যে ভাই স্যার আমি তো বসে আছি, এতদিন যাবত কাজ করতেছি না, কি করবো বলেন। এরপর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা করো, মানে এরকম ভাবে চলতেছে আর কি। মানে বিষয়টা আমার ভালো লাগতেছে না যে অলমোস্ট ততদিনে 1 বছরের উপরে হয়ে গেছে, 1 বছর 1.5 বছরের কাছাকাছি। তো আমি বলতেছি যে দেখেন আসলে মানে এতদিনে আসলে আমি আরো উপরে যাওয়ার কথা ছিল। এবং ভাই আমি যতটুকু যাই করি এগুলো সে আপনার কোনো দিন শেষে কোনো কাজে আসতেছে না। না আপনিও লুজার হইতেছেন, আমিও লুজার হইতেছি, বোথ সাইড লুজার। এরা আসলে কয়দিন সাস্টেন করবে এইভাবে। তাহলে বরং হয় একটু ভালোভাবে ঠিকঠাক প্রজেক্ট নিয়ে আগান, নাহলে আমি চলে যাই এখান থেকে। মানে বিষয়টা ততদিন আসলে ওনার সাথে মানে সম্পর্কটা অনেকটা মানে ভাইয়ের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে ওনার তো বেনলি হচ্ছে মানে যেটা বললাম, আমার তো অন্য একটা কোম্পানি ছিল। এখানে অন্য উইঙ্গে আমি একা, আমার তো আমার এখানে আসলে কেউ নেই। আমার সিনিয়র বলতে কেউ নেই এখানে, জুনিয়রে কেউ নেই, সিনিয়রে কেউ নেই। আমি আসলে জবাব দিতে আর কারো কাছে করি না, করলে ওনার কাছেই করি। তো আমার তো তেমন কাজ নেই। তো ওনার ইন্টারনাল ওই ওই উইং এ যে ঝামেলা টামেলা হইতো, তো ওগুলি বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য উনি ধরেন আমার সাথে পরামর্শ করতো। দেখা যায় সারাদিন কাম নাই, ঘন্টার পর ঘন্টা ওনার রুমে বসে বসে মিটিং করতেছে। উনিও ধরেন মানে খুব ইনোভেটিভলি কথা বলতে বলতো আর কি। একই কথা বলতো, কয়েকবারও বলতো যে তোফালে এটা হইতেছে সেটা হইতেছে, কি করা যায় বলো, বুদ্ধি দাও তো আমার একটু। মানে ওনার ইন্টারনাল অফিস ম্যানেজমেন্ট একটু ঝামেলা হইতেছে, কেমনে ম্যানেজ করা যায়, ইনস্ট্রাকশন দিয়ে একরকম করা একরকম। তা আমি বলতেছি যে আপনি এরকম কেন করেন, হ্যাঁ আপনি ধরে ধরে সবার কাছে আপনি ইনস্ট্রাকশন দিতেও জানাবো, সবার কাছ থেকে ফিডব্যাক নিতে চান কেন। আপনি যে একটা টিম, আপনার হচ্ছে টিম লিড থাকবে, এটা সেটা থাকবে যে আপনি একজন স্পেসিফিক মানুষের কাছ থেকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, একজনের কাছ থেকে আপনি ফিডব্যাক নিবেন। বাকিটা ইন্টারনালি কে করবো না করবো সেটা আপনি দেবেন, ধারিদার দরকার তারে দিবেন। তুমি কেন টিম দিয়ে কাজ করাতে পারতেছেন না, এভাবে না করবেন। আপনি আপনাকে ইনস্ট্রাকশন আপনি একরকম দেন, সে আরেক রকম দেয়। মানে এরকম ইন্টারনালি অনেক বিষয় না, মানে পলিসিগত বিষয় না, তার পরামর্শ দিতে আর কি। এবার সে আবার খুব উইলিংলি নিত। তো যাই হোক, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই সেই লেভেলের। ধরেন তার ব্যাংকের পাসওয়ার্ড শুদ্ধ আমি জানি, বিষয়টা এরকম আর কি।
ঠিক আছে। আহ, তো ধরেন তার বিকাশের পাসওয়ার্ড আমি জানি, তার ব্যাংক পাসওয়ার্ড জানি, তার ধরেন এই যে কি বলে রে, বিভিন্ন সাইটের যত পাসওয়ার্ড সব আমি জানি। তো এর মধ্যে সে আমাকে একটা মোবাইল গিফট করছে। মোবাইল গিফট করার জন্য সে আমাকে কার্ড দিয়েছে, যত ফল তুমি কার্ড নিয়ে যাও, একটা মোবাইল কিনে নিয়ে আসো তোমার জন্য। আমি একটা মোবাইল কিনতে চাইছিলাম, সে বলতে তোমার কিনা লাগবে না, মানে এটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে চাইছিলাম আমাকে, যে ঠিক করবো। তা বলছে না, ঠিক করলাম, আমি তোমার কিনে দেবো। সে কার্ড দিয়ে পাঠাচ্ছে বসুন্ধরাতে। তো মানে কিনতে গেছে, যখন পাঞ্চ করতে গেছে আমি বলতেছে পাসওয়ার্ড দেন। তো আমি বলছি পাসওয়ার্ড আছে, আমি তো জিজ্ঞেস করে আসি নাই। পরে আমি চিন্তা করলাম এটা ট্রাই করে দিয়ে, এটা হয়ই না। ট্রাই করতে হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে তার সাথে আমার এরকম আর কি, হ্যাঁ। আমি তার সব কিছু জানি। তো যাই হোক, তো তার সাথে এখন আমি যে চাকরি হঠাৎ করে আমি যে কালকে এসে বলবো যে আমার অন্য জায়গায় চাকরি হয়েছে আমি চলে যাবো, এটা তো বলতে পারতেছি না। তার সাথে তো আমার সম্পর্কটা ওই লেভেলের না। তার আমি বারবার বোঝানোর চেষ্টা করতে, আসলে দেখেন যে এটা হইতেছে। আপনিও ধরেন এখন আমি যে পরিমাণ অথবা বেতন, মানে বেতন পাওয়ার কথা সেটা আমি পাইতেছি না। আর যদি সেটা দেনও আপনি, সেটা আপনার কোনো একটা কাজে আসবে না। আমার তো কোনো কাজে হইতেছে না আপনার এখানে। আমি অপরচুনিটি পাইতেছি না, কিছু হইতেছে না, তো বেটার আমি চলে যাই। আপনার টুকিটাকি কাজ থাকলে আমি আপনার পার্সোনালি করে দেবো ও পরে। ঠিক আছে। এর মধ্যে মনে হয় করোনার একটা সেকেন্ড ওয়েভ মুভি ছিল, দুইবার দুইবার একটা ধাক্কা গেল না। এর মধ্যে সেকেন্ড ওয়েভও চলে আসছে, আবার লকডাউনে বন্ধ। তো এই বন্ধার মধ্যে হচ্ছে পরে যাই হোক, আমি হচ্ছে মানে তখন মোটামুটি সেও মোটামুটি এগ্রি করছে যে, ঠিক আছে তুমি তাহলে দেখো চাকরি বাকরি খোঁজো, পাইলে চলে যাও আর কি। আর টুকিটাকি কাজ থাকলে তুমি আমার করে দিও। তো তখন হচ্ছে কয়েকটা জায়গায় টুকিটাকি অ্যাপ্লাই করতেছি। তো করার পরে হচ্ছে একটা জায়গা থেকে ফোন দিল, মানে ফোন দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে, আমি তখন রানিং এ ছিলাম, আমি একটু কুড়িগ্রাম যাচ্ছিলাম, আমার একটা বোন ওখানে থাকে, বোনের বাসায় যাচ্ছি। মানে ওই বাসের মধ্যে তারা আমাকে ফোন দিছে, কোম্পানির সিটিও আর একজন সিনিয়র ডেভেলপার কি, মানে পরবর্তীতে বুঝছে আর কি। যাই হোক, তখন তো জানতাম না। তো ফোন দিছে, ফোন দিয়ে আমার জিজ্ঞেস করলো যে আপনি কি লারাবেল নিয়ে কাজ করছেন কিনা, আর হচ্ছে আপনি ডাটা টেবিল নিয়ে কাজ করছেন কিনা, মানে এই সিম্পল এই কোশ্চেন। আমি হ্যাঁ, আমি তো ডাটা টেবিল নিয়ে কাজ করছি, ইয়াসরা ডাটা টেবিল গল্প করছি, এগুলো বললাম। বলার পরে তারা বলেছে ঠিক আছে, আপনার পরে আবার কথা বলবো আপনার সাথে। আবার আধা ঘন্টা পর আবার ফোন দিল। আমি তখন হচ্ছে যে মাঝখানে বিরতিতে বগুড়াতে দাঁড়ায় আছি। তো আবার ফোন দিছে। ফোন দেওয়া বলে যে ঠিক আছে, আছে, আমরা আপনার সাথে কাজ করতে চাচ্ছি, আগ্রহী। মোটামুটি মানে আমি ওই সময় যেটা প্রত্যাশা করতেছিলাম মোটামুটি তার চেয়ে কিছু টাকা বেশি, হ্যাঁ, ওই লেভেলে তো আমাকে অফার করলো। আমি তো মহা খুশি। তো ঠিক আছে, চাকরি বাকরি হয়েছে। তো হওয়ার পরে যাই হোক, মানে গেলাম, আর তাকে আমার 15 দিন পর থেকে জয়েন করার কথা আর কি, যাই হোক 1 তারিখ থেকে, 1 তারিখ না, মেবি 1 সপ্তাহ পরে জয়েন করলাম আর কি। জয়েন করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আসলে মানে 1 সপ্তাহ পরে আমার কাছে মনে হচ্ছে আসলে এটা আসলে মানে ওটা রিমোট জব ছিল আর কি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখানে মনে হয় আমি বেশি দিন মানে কন্টিনিউ করতে পারবো না। মানে ওখানে বিষয়টা ছিল যে ওই কোম্পানির যে সিইও, মানে উনি থাকে ইউএসএ তে। ওনার ধরেন হচ্ছে টাকা পয়সা আছে। ওনার কাছে মনে হয়েছে যে আমার একটা ওনার একটা আইডিয়া আছে, একটা প্রজেক্ট বানাবে আর কি, প্রোডাক্ট বানাবে। তো উনি একটা দেশের টিম গঠন করছে। তো এখন ঝামেলা হয়ে গেছে কি, উনি তো টেক পারসন না। উনি সব ডেভেলপার ধরেন হচ্ছে গিটহাব চেক করে, আজকে কি কি পুশ দিচ্ছে। এখন ভাই ধরেন আপনি একটা মানুষের গিটহাব পুশ চেক করে গিয়ে আপনার সাথে সারাদিন কাজের আপনি ইয়ে করতে পারবেন, এটা সম্ভব? মানে সে তো এটা বোঝে না। তার কাছে মনে হচ্ছে এটা তো হইতেছে না, ছেলে কি করে না করে, এটা তো হবে না। আর আমার কাছে প্রেশার আছে, সিইও তো বলতেছে আপনি এটা কাজ করেন না, একটু আরো কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এটা সেটা হইতে হবে। তো আমি তো বিষয়গুলো আমার মানে নিতে পারছি, কি কয় আমি আর এর স্যার কি কাজ করো, তাই না? And পরে না বুঝতে পারছি সে তো আসলে এগুলো বোঝে না। মানে মোটামুটি 1 সপ্তাহ পর থেকে আমার মনে হচ্ছে না, আমার এটা আসলে আমার পক্ষে কন্টিনিউ করা হয়তো বা হবে না। তো হচ্ছে 15 দিনের মাথায় এই যে সিটিও সে আমাকে মানে ওই সিনিয়রের মাধ্যমে সে বলাইলো আর কি, যে তোফাইলে বলেন রিজাইন দিয়ে দিতে, আমার নিজের আসলে চেক করলে বিষয়টা খারাপ দেখা যায়। তো উনি রিজাইন দিয়ে দিতে পারে। পরে আমাকে শোনার পর আমি আর দ্বিতীয় আর কোনো কথা বলিনি। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো সমস্যা না, আমি এখনই দিয়ে দিতেছি। আমি পরে রিজাইন দিয়ে দিলাম। পরবর্তীতে যেটা শুনলাম আর কি, এখানে কালচারটা আসলে ওই এরকম সবাই এরকম, পরে সিনিয়র কাছ থেকে শুনলাম যে আমার আগে এরকম বহুত পোলাপানের নিচে বহুত পোলাপান এরকম বাধা দিছে। তো ওই লোক এসে ধরেন যে সে এসে ধরেন নগদে কাজ করতো, নগদে অ্যাপে হচ্ছে এপিএ বানাইছে, সেই লোক পরে ওইখানে গেছে, সে সিনিয়র। তো সে বলতে ভাই আসলে আমার কিছু করার নাই, কারণ আমি হচ্ছে ঠেকায় এসে করোনার পরে যে চাকরি বাকরি গেছে আবার কোনো একটা ঝামেলা আসছি, এখন আমিও বিপদ হয়েছে, আমি চলে যাবো, এখানে কালচার আসলে ভালো না। যাই হোক, তো ওইটা একটা আমার মেন্টালি অনেক বড় একটা ধাক্কা খাইছি আমি, হ্যাঁ। যতই হোক আমি বুঝতেছি যে, কিন্তু তারপর আবার মনে 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 আমি কি আদৌ কি পারি না কাজ, এরকম হইলো। তো এর মধ্যে হচ্ছে কিছুদিন পরে আরেকটা জায়গা চাকরি হয়েছে, সেটা আবার রিমোট চাকরি। এখন আমি লিটারালি জয়েন করতে ভয় পাইতেছি।
যে যদি মানে আমার কাছে মনে হচ্ছে আমি কি তাহলে মানে আগের ট্র্যাকে চলে যাবো কিনা, আগে এই রোগে বাদ দিতে হবে কিনা, মনে হয় এটা আমার দেওয়ার না, মানে এরকম নানানবিধ চিন্তা আমার মাথায় ঘুরতেছে। মানে লিটারালি আমার ওই মানে সময়টাতে, কনফিডেন্সটা ড্রপ করে গেছিল হ্যাঁ আর মানে কি। কনফিডেন্স আমার জিরো লেভেলে নেমে গেছে। এখন আমার ওখান থেকেও আচ্ছা। অফার আসছে, কিন্তু আমি মানে আমার দ্বিধা করতেছে আমি আদৌ জয়েন করবো কিনা। পরে আমি ওই লোকের আবার ফোন দিছি, যে সিনিয়র যে ছিল আর কি, ওনার ফোন দিয়ে বললাম যে ভাই, যা হওয়ার তো হয়েছে, আপনার সাথে তো 15 দিন কাজ করছি, আমি তো কিছু কাজ বাজ করছি অ্যাটলিস্ট, আপনি আমাকে একটু বলেন তো আদৌ কি এটা আমারই মানে ব্যর্থতা নাকি আসলে অন্য কোথাও, আমি এখন অন্য জায়গায় জয়েন করতে ভয় পাইতেছি। তো উনি আমাকে একটু বলে যে ভাই আপনি টেনশনে কিচ্ছু নাই, ভাই আপনার আপনার কিছু কিছু কাজ আমি আসলে আশা করি না আপনি এতটা ভালো করবেন, আপনি খুব ভালো কাজ করছেন, এখন এটা আপনার এখানে আসলে এটার সমস্যা, আপনি এটা নিয়ে ভয় পান, আপনি জয়েন করেন। পরে যাক ওনার কথা শুনে মোটামুটি একটু কনফিডেন্স পাইলাম। তারপর ওনাদের সাথে আমি যেখানে থেকে অফার পাইছি, ওনারা দেশি মানুষজন আর কি, তো ওনাদের সাথে আমি কথা বললাম ভাই, মানে ইনডিরেক্টলি ওনাদের তো বলি না ভাই, এই যে কিছুদিন আগে এরকম ঘটনা ঘটছে আমার সাথে, আমি ওনাদেরকে বললাম ভাই আমাকে হচ্ছে মানে অ্যাডপ্ট করার জন্য বা শেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে কিনা। হ্যাঁ, তো ওরা বলে যে না কোনো সমস্যা নেই, এটা অবশ্যই আপনাকে তো সময় দেওয়াই হবে, আপনার অ্যাটলিস্ট 1 মাস তো আপনি সময়ই পাবেন আমাদের সাথে অ্যাডপ্ট করার জন্য, এটা সেটা হ্যান ত্যান। তো যাই হোক, মোটামুটি একটা কনফিডেন্স পাইলাম। পাওয়ার পরে হচ্ছে ওইখানে আবার রিমোটলি জয়েন করলাম। জয়েন করার পর ওইখানে আছে মানে ওই কোম্পানিটা একটা স্টার্ট আপ ছিল ধরেন, ওইখানকার স্টার্ট আপের যারা ওনার এরা ইন্ডিভিজুয়ালি 4-5 জন, মানে এরা ইন্ডিভিজুয়াল এক একজন এক এক কোম্পানিতে চাকরি করে। আর ওখানে ফুল টাইম আমার আমার মতো জুনিয়র 2 জন, আমি একজন আর একজন আছে আর কি, 2 জনকে নিচে, তারা হচ্ছে ফুল টাইম কাজ করে আর কি এখানে। আর ওনার কাজের ফাঁকে ফাঁকে কোনো কথাবার্তা প্রয়োজন হলে বা নক দিলে আচ্ছা ঠিক আছে একটু কথাবার্তা বলতো, অথবা সন্ধ্যার পরে আমাদের অফিস টাইমটা এই কারণে দিছে ওনার 2টা থেকে, দুপুর 2টা থেকে, যেহেতু অ্যাটলিস্ট ওনাদের সকাল অফিস তো সন্ধ্যা শেষ হয়ে যায়, বাকি সময়টা যদি সাপোর্ট দিতে পারে আর কি প্রয়োজনে। তো এরকম কিছুদিন ট্রাই করলাম, 8 মাসের মতো। ওই সময়টাতে ধরেন মোটামুটি ভালোই কাজ বাজ করছি আর কি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে প্ল্যানিং থেকে ডেভেলপমেন্টের মতো মোটামুটি সবই করছি। একেবারে ধরেন গুগল ড্রাইভের মতো একটা জিনিসও বানাই ফেলছি আমি, মানে ক্লায়েন্ট প্রজেক্ট আর কি। তো তখন মোটামুটি একটা কনফিডেন্স আসছে আর কি, যে না এখন ওই আগের সে ভয়টা কেটে গেছে। তো এরপরে হচ্ছে মোটামুটি 8 মাস পরে হচ্ছে মানে ওনাদের এই প্রায় 6 মাস পর থেকে ওনাদের কাজ নাই আর কি, ক্লায়েন্টের কাজ নাই। আমরা ধরেন এই আগের মতো একদিন কাজ করে 2 দিন বসে থাকি, হ্যাঁ কাজ টাজ নাই। তো ওনারা তো আসলে মানে আর চালাতে পারতেছে না তাহলে। তো ঈদের ঠিক রমজানে মানে রমজান শুরু হবে তার 15 দিন আগে একটা মিটিং ডাকলো, ডাকে বলতেছে আসলে দেখতেছি তো তোফায়েল, আসলে আমাদের কাজ বাজ তোমাদের দিতে পারতেছি না, হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আসলে চেঞ্জ করবো, কোম্পানি শাটডাউন করে দেবো। ঠিক আছে, এই 15 দিন মানে আমাদের কোম্পানি শাটডাউন করে দেবো, মানে কালকার থেকে আর কি, বিষয়টা এরকম। আর 15 দিনের সময় আছে, আর তোমাদের জন্য আমরা চেষ্টা করি, আমরা আমরা যেখানে চাকরি করি তোমাদেরকে এখানে আমরা নিয়ে নিতে পারি আর কি, ওখানে ভ্যাকেন্সি আছে, আমরা বলে নিয়ে নেবো, ওনারা ওখানকার সিনিয়র আর কি। ঠিক আছে, তো বলা আছে ঠিক আছে, তো কিছু করার নেই। অফিস আছে পল্টন, নাম শুনছেন তো, ট্যাপার সলিউশন লিমিটেড, গভর্নমেন্টের কাজ করে আর কি। হ্যাঁ। তো হচ্ছে পরে হচ্ছে ওখানে জয়েন করলাম আর কি, রমজানের 1 তারিখ থেকে, ওইটা মেবি 2022-এ ছিল আর কি। তো ওইখানে গিয়ে তো গভর্নমেন্টের কাজ বাজ করলাম, করে ওইখানে ধরেন সেই আবার রিমোটলি এতদিন যাদের সাথে কাজ করছি গিয়ে আবার ফিজিক্যালি তাদের সাথে আর কি, ওইখানে গিয়ে খুব একটা ব্যাক পেতে হয় না আর কি, ভাই আগের থেকে চিনি, কাজ বাজ করতেছি। তো ওইখানে গিয়ে মোটামুটি ভালোই এনজয় করছি আর কি, কাজগুলো এনজয় করছি, যদিও কাজের একটু প্রেশার ছিল, তেমন মানে ইয়া ছিল না আর কি, কি বলে টাইমের কোনো ধরা বাঁধা ইয়া নাই, কখন যাইতেছি কখন আসতেছি, মানে যাওয়ার টাইম আছে, হ্যাঁ কিন্তু আসার কোনো টাইম নেই আসলে বেসিক্যালি। তো ওই করতে করতে মোটামুটি হচ্ছে ধরেন ওইখানে প্রায় 10 মাস হওয়ার পরে ওইখানে যেটা দেখতেছি আমি কাজ করতেছি হচ্ছে কেক পিসপিতে, কাজ করতেছি হচ্ছে যে কুইরিতে, তখন মনে হয় আরে আর কত, হ্যাঁ মানে ইন্ডাস্ট্রি চলে যেতেছে হচ্ছে কি বলে এটাকে, লারাবেল নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে ফ্রন্ট এন্ডে, তখন তো ফুল স্ট্যাক পুরো কাজ করতাম, ভিউজেস রিয়াক্ট এগুলো নিয়ে কাজ করে, আমি এখনো কি যে কুইরি নিয়ে পড়েছি এখানে, বললে বলে যে না এখানে আসলে যে কুইরি দিয়ে বেটার, ওখানে তো গভর্নমেন্টের প্রজেক্ট, এত বিশাল বিশাল প্রজেক্ট, কমপ্লেক্স প্রজেক্ট যে কুইরিতে লিটারালি মানে এখানে এমন এমন কাজ করা যে কুইরিতে আপনার মাথা ঘুরাক। হ্যাঁ, মানে এত তো কমপ্লেক্স জিনিস কেমনে করছে যে করে দেয়। ওখানে আমি তো ফিচার মিচার অ্যাড করছি, যাই হোক। তো ওই জায়গা থেকে পরবর্তীতে আসলে ওইখান থেকে সুইচ করে আবার চলে আসলাম আর কি অন্য একটা কোম্পানিতে, সেখান থেকে আবার কিছুদিন কাজ করার পরে আইসা বললাম হচ্ছে জুলস ল্যাবে, নাহিদ ভাই কোম্পানিতে, এখনো আছি ওইখানে আর কি। এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে মানে একাডেমিক থেকে প্রফেশনাল জার্নি আর কি। তো এর মাঝখানে হচ্ছে আবার এই কিছুদিন হচ্ছে আমি এখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি আর কি, আবার নতুন করে ভর্তি হয়েছি এখনো সেই ইভিনিং এ। ও এটা হচ্ছে এখন মানে মোটামুটি অনেক মানে অনেক কিছু ঘুরে ঘুরে আসতে, বয়সও মোটামুটি অনেক হয়ে গেছে,
চাকরি বাকরি করি, এখন আর গিয়ে আসলে পড়াশোনা, ওই একাডেমিক পড়াশোনা ভালো লাগে না আর কি। যাই লিটারালি যেদিন পরীক্ষা থেকে ওই দিনই যাই, নাহলে কোনদিন ক্লাসে যাই না। এই যে মোটামুটি আমার জার্নি এর মধ্যে আসার। আগেও একবার বিএসসি তে ভর্তি হয়েছিলেন না, ওইটা তো পরে কন্টিনিউ করেন নাই আর? হ্যাঁ না, ওইটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যখন ভর্তি হইলাম, হওয়ার পরে তো হচ্ছে ধরেন আমি যে ট্রিপলিতে? বললাম যে হ্যাঁ আমার একটা কম্পিউটার কিনতে হবে, আচ্ছা ঠিক আছে আমি ড্রপ দিই। ওই সেমিস্টার ড্রপ দিলাম, ড্রপ দিয়ে কম্পিউটার ওখানে কিনছি। কি পরে আবার ভর্তি হয়েছেন নাকি হ্যাঁ, নতুন কোনো জায়গায়? ওইটা ড্রপ দেওয়ার পর ওইটা কিন্তু পরের সেমিস্টার থেকে ইলেকট্রিক্যাল আমি আবার কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে ওইটা ধরো আমি টাকা পয়সা জমা দিয়েছি, মিড টার্ম পরীক্ষা দিছি, ফাইনাল পরীক্ষা কিছুদিন আগে আমি চাকরি ছেড়ে দিছি। ওই যে ইলেকট্রিক্যাল যে চাকরি ছেড়ে দিলাম, চাকরি আচ্ছা, ছেড়ে দিলে এখন আমার টাকা নেই, আর কিসের পড়াশোনা, আবার এটা বাদ। তো আবার ওটা বাদ দিয়ে দিছি। তো এরপরে মানে এখানে ওই এসে আবার অ্যাডমিশনটা কি পরে ইয়াই হয়ে গেছে, নতুন করে হ্যাঁ হ্যাঁ একেবারে অ্যাডমিশন নিয়ে আবার শুরু করছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা যাক এখন মানে পরবর্তীতে নেভার যেহেতু টু আবার লেট আর কি। ডিপার্টমেন্টে, হ্যাঁ ডিপার্টমেন্টে সুইচ করছি, ওটা আসলে কোনো কাজে আসে না হ্যাঁ, আর কি। যে আহ, ভাই, আহ, খুব ভাল লাগছে আপনার কাহিনীটা, অনেক ইলাবোরেট এন্ড মানে খুবই টুইস্ট এন্ড টার্ন, একটু পরপরই নতুন একটা টুইস্ট আসতেছে। তো এটাতে মনে হইলো ভাই, আপনার ফিউচার প্ল্যান, ফিউচার নিয়ে প্ল্যান কি রকম? ধরেন ফিউচার প্ল্যান কি করেন, আর করলে ধরেন শর্ট টার্ম বা লং টার্ম কোনো ফিউচার প্ল্যান আছে কি যেটা অ্যাচিভ করতে চান? আচ্ছা, এই জায়গাটা আমার পার্সোনাল একটা প্রবলেম আছে, আমার আমার আসলে মাথা অনেক কিছু ঘুরে। হ্যাঁ, কখনো মনে হয় যে আসলে না, এখন যেটাতে কাজ বাজ যেগুলো করতেছি এখানে আসলে স্কিল ডেভেলপ করা বেটার করি। মাঝে মধ্যে মনে হয় যে না, আসলে এই কাজের পাশাপাশি এই স্কিল ডেভেলপ বাদ দিয়ে নিজে একটা অনেক প্রোডাক্ট বানাই যেগুলো তো মার্কেটে নিয়ে আসতে পারি। এখন আমার মাথা অনেক প্রোডাক্ট আইডিয়া ঘুরে। লিটারালি শুরুর দিকে একটা সেবা এক্স ওয়াই যেটা বলতেছিলাম না, যে এই আইডিয়া ঘুরতেছিল পড়াশোনা হ্যাঁ, সেবা এক্স ওয়াই জেড। তো এরপরে আমি যখন অলরেডি ট্রেকে চলে আসি, তখন একটা প্রজেক্টের আইডিয়া মাথায় ঘুরতেছে। সেদিন দেখেছে অলরেডি সেই প্রজেক্ট নিয়ে মানুষ কাজ শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে ফসল। আমি মাথায় ঘুরছে আর 3 বছর আগে। হ্যাঁ, এই ফসল ওরা হচ্ছে ধরেন লুট লেভেল থেকে হচ্ছে ইয়াদের কাছ থেকে ফসল মানে পণ্য কিনে নিয়ে এসে ঢাকা ওরা বিক্রি করবে আর কি। সাপ্লাই চেইন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাপ্লাই চেইন আইডিয়া ম্যানেজমেন্ট। কিন্তু ভালো, আরে ভালো আইডিয়া কিন্তু বেশ ভালো ফসলের। আমি দেখতেছিলাম যে খুব শর্ট সাপ্লাই চেইন, এটার কারণে কৃষকও বেশি বেনিফিটেড হচ্ছে, আর আপনি সরাসরি মানে যারা হ্যাঁ কনজিউমার তারাও একবারে সোর্স থেকে ইয়া পাচ্ছে। হ্যাঁ, তা, মানে সেখানে আহ, মোটামুটি রিজনেবল প্রাইসও পাওয়া যাচ্ছে। মাঝখান দিয়ে ধরেন হচ্ছে হ্যাঁ, যারা চক্র আছে টাকা পয়সা ইয়ে করতেছে, এই জিনিসটা হইতেছে না। তারপরেও ভাই যে যেহেতু একটা আছে তো এবং মার্কেটে লিথিয়াম, প্লেয়ার, আমি একটা শুরু কথা করে বলি, দেন। এই যে এই প্রজেক্টের আইডিয়াটা, হ্যাঁ এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমি এই প্রজেক্ট এই আইডিয়াটা নিয়ে আমি কিছু তো ধরেন ডাটাবেস আর্কিটেকচার সাজাইছি। সাজানোর পরে হচ্ছে এই যে উপদেষ্টা যে মাহফুজ আছে, উনি একদিন একটা পোস্ট করছিল যে আসলে গভর্নমেন্টকে সহায়তা করার জন্য যে যেভাবে পারেন বুদ্ধি দেন আর কি, হ্যাঁ, কি করা যেতে পারে আমার বেটারমেন্টের জন্য। আমি লিটারলি আইডিয়া একটা ভিডিও করে আমি আমি জাস্ট ভিডিওতে বসে পুরো আইডিয়া বললে আমি তারা পাঠাইছি। হ্যাঁ ভাই, এটা করতে পারেন। যদিও তাকে দেখে না, আমার পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করে নাই, হয়তো আইডিয়া পছন্দ নেই তাদের, বা হয়তো দেখেই না আমার ভিডিও, হইতে পারে। হইতে পারে, ট্রাই তো করছেন লিস্ট। হ্যাঁ শুরু করে ফেলেন ভাই, আইডিয়া কিন্তু ভালো। আর যেহেতু মার্কেটে জাস্ট একজন শুরু করছে, তো কম্পিটিশন হইলে আসলে ওদের জন্য ভালো, আবার আপনার জন্য ভালো। কম্পিটিশন মার্কেটে অলওয়েজ হেলদি জিনিস। আহ, আরেকটা জিনিস ভাই মনে হলো, সেটা হচ্ছে যে আপনার এখন ডেইলি রুটিনটা কিরকম? তাহলে আগে তো অনেক বিজি লাইফ কাটাইতেন, এখন হ্যাঁ, কি এখন ইয়া ডেইলি কমছে? ইয়ে হচ্ছে যে এখন তো মাঝখানে তো বিয়ে শুরু করছি রিসেন্টলি, প্রায় 1.5 বছর হয়েছে আর কি। তো বিয়ের পরে এখন হচ্ছে এই সকালবেলা অফিসে যাই, এই সকাল আমাদের ফ্লেক্সিবল টাইম এখন আর তো কি। ফিজিক্যাল অফিস না, এখন তো হ্যাঁ রিমোট হ্যাঁ, তো এখন নাই আর। হ্যাঁ এখন ফিজিক্যাল অফিস মিরপুর ডিউটিসি। তো আচ্ছা, এখন আমি ওই গেছিলাম তোদের অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। এবং আপনাকে আমি ফার্স্ট দেখছি হচ্ছে ইন্টারেস্টিং একটা ইয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি দেখছেন মেবি, আমাকে হয়তো ভুলে গেছেন, বললে মনে পড়বে আর কি। কিছুদিন আগে যে সুমিত ভাই হচ্ছে একটা ডেপকনস করলো না গুলশানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াতে ওই এখানে গুলশানে। নাজিব ভাই বলতেছিল যে কে এসে স্টেজে একটা গান গাবেন। পরে হচ্ছে একজনকে গান গেছিল, আমি সেই লোক ছিলাম। আমি গিয়ে প্রথম সবাই গান গেছিলাম স্টেজে উঠে। হ্যাঁ, এবার মনে পড়ছে ভাই, এবার মনে পড়ছে। আমি যাওয়ার পরে আসলে 2 দিন পরে তারা 2 দিন সাহস করছে যে ঠিক আছে আমি যেতে পারি এবার। তখন কেউ সাহসই করতেছে না, যাই। হ্যাঁ, এবার মনে পড়ছে। আমি কেবল ঢুকছি তখন, আপনি যখন স্টেজে উঠছেন আমি কেবল গিয়ে ঢুকছি, ওই সময়ের কথা। হ্যাঁ ওই দিন তো প্রচন্ড বৃষ্টি ছিল, আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম, যাইতে যেতে পরে ঢুকছি, ঢুকে দেখে দিচ্ছি যে একজন গান গাচ্ছে। হ্যাঁ। অদ্ভুত ওয়েলকাম। না, এর আগে আচ্ছা লিটারালি ভাই, তাহলে হচ্ছে আপনি মিস করছেন, নাজিব ভাইকে সবাইকে বলতেছে যে কেউ আসবেন কিনা এখানে উইলিংলি এসে গান গাবেন। লিটারালি অনেকক্ষণ যাবত সে বলতেছে, কেউ হাত তুলতেছে না, সাহস করতে মানে যাচ্ছে না আর কি। পরে বলছে এতগুলো মানুষের মধ্যে কেউ সাহসটা একটা গান গাওয়ার। তো
তো আমি সাহস করে হাত তুলে দিয়েছি কি চলে গেছি। এবং আমার যখন এটাই আমি ভালো ভাই। স্কুলে পড়তাম তখন একটু হচ্ছে আমার গানের গুলো খুব ভালো ছিল আর কি। তো ডে বাই ডে পরে আসলে এটা নষ্ট হয়ে গেছে আর কি। আমি এক্স্যাক্টলি তখন ভালো লিটারালি যে আছে। সারাদিন গান আমি তো গাইতাম। আপনার গান শুনছি, ভালো ছিল তো। হ্যাঁ। আচ্ছা, ভাই গান কি শোনাবেন নাকি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে? যেহেতু না, গানের কথা চলে এখন আসলো। আসলে না, এখন আসলে এমনিতেও বাসায় অনেক রাত হয়ে গেছে তো। ও তো আচ্ছা, ভাবি চলে আসবে না, ভাববে যে কাকে গান শোনাচ্ছে। না, অলরেডি আছে, শুয়ে আছে আর কি। তো আচ্ছা ভাই, কয়েকটা র্যাপিড ফায়ার কোশ্চেন করি, হ্যাঁ, ছোট ছোট র্যাপিড ফায়ার কোশ্চেন করি। আহ, এটা জাস্ট মানুষকে জানার জন্য আর আমাদের অডিয়েন্সের জন্য। যেটা হচ্ছে যে আপনার কোনো বই রিকমেন্ডেশন আছে কি? ধরেন আপনি এমন কোনো বই যেটা মানুষ আপনার লাইফ পাল্টে দিছে বা আপনি চান মানুষও পড়ুক। লিটারালি আমি শুরু থেকে যেটা বললাম না, আসলে পড়াশোনার আগ্রহ তো খুবই কম, আমি কোনো বই টই পড়িনি। মানে একটা দুইটা উপন্যাস পড়ছি হুমায়ুন আহমেদের। হ্যাঁ। এর বাইরে হচ্ছে আহ, কি জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই কিনেছিলাম দেবদাস, খুব শখের বসে, এটা যখন ছোট ছিলাম উপন্যাস পড়ছি। আর হচ্ছে পথের পাঁচালী, এটা কিনছিলাম, এটাও পড়া হয় নাই। আর হুমায়ুন আহমেদের একটা দুইটা উপন্যাস পড়ছিলাম, এরবারে আমার তেমন কোনো বই পড়া হয় না। আর এখন যেটা পড়ি সেটা হচ্ছে বিভিন্ন জিনিস হলে ডকুমেন্টেশন পড়ে এটা সেটা দেখি, পড়াশোনা এখন এর মধ্যে আছে আর কি। আচ্ছা, যদি আপনার কাছে আনলিমিটেড রিসোর্স থাকতো, ধরেন টাকা নিয়ে কোনো চিন্তা নাই বা কিছু, তাহলে কি করতেন? তাহলে হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট দিতাম ভাই। কি 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 বিক্রি করতেন? কোন ধরনের খাবারের রেস্টুরেন্ট? রিচ ফুড বা ফাস্ট ফুড টাইপের জিনিস আর কি। হ্যাঁ। অথবা ধরেন একটা কাপড় চোপড়ের ব্র্যান্ডের দোকান দিতাম আর কি একটা। ইন্টারেস্টিং। তো আমি দোয়া হ্যাঁ। করি আল্লাহ আপনার এটা ইচ্ছাটা পূরণ করুক, আপনার রেস্টুরেন্টে গিয়ে খাবো। অনেকে মানে প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম মানুষ শুনবেন যে তাদের স্বপ্ন থাকে তারা গরুর খামার দিবে। আমার কৃষিকাজ, সবসময় মনে হয় যে হ্যাঁ। আমি একটা রেস্টুরেন্ট দেবো। আমি লিটারালি এটা বসে আমি বসে প্ল্যান ডিফারেন্ট করি। শুনলাম। আমি বসে বসে প্ল্যান করি আমি যদি রেস্টুরেন্ট দেই, মানে তাহলে আমাকে আমার ইউএসপি কি হবে, মানুষ আমার রেস্টুরেন্টে কেন আসবে। হ্যাঁ। আমি কি করবো, আমি কিচেন রুমে এটা দুইটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগিয়ে রাখবো, আমার এটা সবসময় লাইভ টেলিকাস্ট হবে। মানুষ বুঝবে যে আমার একটা ধরেন ভাই ভালো আইডিয়া দিয়ে একেবারে। দিয়েন না, মানুষ কিন্তু আইডিয়া ইউজ করে ফেলবে। যে তখন আমার ইচ্ছা নর্মাল হয় আমি, কি, মানুষের একটা ভয় থাকে না যে আমার কোন পরিবেশে রান্না বাড়া হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। মানুষ ওপেনলি হ্যাঁ, দেখবো, আচ্ছা ঠিক আছে, খুব সে ক্লিন রাখতেছে কিনা, হ্যাঁ এই বিষয়টা। শেষ, শেষ দেখবেন যে আপনার আপনার আইডিয়া কপি হয়ে গেছে। আমি করতাম না ভাই, আমার মাথা বহুত কিছু ঘুরে। আমি লিটারালি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, হ্যাঁ, তখন আমার মাথা ঘুরতো ভাই কি যে নাটক সিনেমা, ওই যে নাটক লেখার স্ক্রিপ্ট ঘুরতো। লিটারালি আমি একটা স্ক্রিপ্ট লিখছি, পুরা ধরেন 30টা না কয়টা মানে দৃশ্যের একটা নাটক পুরো আমি লিখছি। ওরে লিখে বাপরে। নর্মাল নাটকের স্ক্রিপ্ট যেভাবে লেখা এক্স্যাক্টলি সেরকম হয়েছে কিনা জানি না, তবে আমার ধারণা এরকমই হয়েছে। মানে একটা চরিত্র বর্ণনা থাকে না, ধরেন একটা দৃশ্য শুরু করার হ্যাঁ আগে হ্যাঁ, একটা ক্যারেক্টার আসতেছে, তার বুঝতে পোশাকে পারছি, এসে একটা এরকম প্লট জিনিসটা আছে, পরা, একটা ইয়ে হ্যাঁ, আছে। তার এলোমেলো চুল হাইটে আসতেছে, হ্যাঁ, আর পরিবেশ এরকম, মানে বর্ণনা দিয়ে তারপর সে এসে কাউকে একটা কোনো কথা বললো তার সামনের কাউকে, হ্যাঁ, ওরকম আর কি। একটা ওরকম একটা স্ক্রিপ্ট আমি পার্সোনাল লিখছি। ব্লগ খুলে ফেলেন একটা, ব্লগ খুলে পাবলিশ করে দেন, মানুষও পড়ুক। এইগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলি মানে বিষয়টা আমার হচ্ছে মানে এক এক সময় এক এক জিনিস মাথায় ঘুরে। এগুলো যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম এই তো, তখন এগুলো মাথায় ঘুরতো। তখন তো আসলে লিখা আছে বললাম যে যখন আর পাবলিশ তেমন করে করে দেন। ছিল না আর কি, বাড়িতে শুধু ঘুরে বেড়াতাম, খেলাধুলা করতাম। এই আর কোনো কাজ নতো, মাথায় এগুলো ঘুরতো, লিখতাম বসে বসে, এরকম আর কি। আবার গান গাইতাম ওকে, সারাদিন। মানে এই ছিল আশা কাজ। করতেছি ভাই কোনো একটা সময় আপনি একটা ব্লগ খুলবেন, খুলে এটা পাবলিশ করবেন। এখন আমার পড়ার আগ্রহ জাগছে, আপনি লিখছেন যেহেতু আমার মনে হচ্ছে যে আপনি পাবলিশ করলে আমি পড়বো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাই, যে ইতিহাসের যে কোনো কারোর সাথে আপনি যদি ডিনার করার সুযোগ পেতেন, তাহলে কার সাথে ডিনার করতেন? আহ, ইতিহাসে যে কোনো কারোর সাথে উম জীবিত একটু হোক মৃত কমপ্লেক্স হোক প্রশ্ন হয়ে ধরেন। যেতেছে। জীবিত হয়তোবা আমি যেতে ইতিহাস বলতে আমি হয়তো আমার বাবার সাথে যেতে চাবো। কারণ আমি যখন বাবাকে হারাইছি তখন আসলে আমি বুঝতাম না, মানে বোঝার বলতে মনে থাকার মতো সবই ছিল, কিন্তু আসলে ফিল করার একটা বিষয় থাকে না। ধরেন এজ এ মুসলিম হিসেবে আমরা জানি যে নামাজ না পড়া আসলে কতটা পাপের। হ্যাঁ। কিন্তু এটা ফিল হয় না, আমরা নামাজ পড়ি না। বিষয় ওরকমই ছিল আমার জন্য, তখন আমি সবই বুঝতাম, ক্লাস 7-এ পড়ি। হ্যাঁ, বাবা মারা যেতেছে, এটা সেটা, কিন্তু ফিল করতাম না আসলে কি হারাইলাম। হয়তো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি সিনেমা সেম অ্যান্সারই দিতাম, যদি আমার বাবাকে আমি অনেকদিন পাইছি, তারপরও আরো একটা দিন যদি এক্সট্রা পাওয়া যেত খারাপ হইতো না। হ্যাঁ। ওকে, হ্যাঁ ঠিক আছে। আহ, তাহলে আমি এই এই কোশ্চেনটা সবাইকে করি মুভি নিয়ে, কিন্তু আপনাকে মুভি নিয়ে করব না। আচ্ছা, মুভি নিয়েই করি। আপনার লাইফ যদি মুভি হতো তাহলে মুভির নাম কি হতো? আমার লাইফ যদি মুভি হইতো তাহলে হচ্ছে ধরেন
ওই যে ধরেন মানুষ বায়োপিক বানায় না, ধরেন সচিন দা আনটোল্ড স্টোরি, এরকম বিষয়টা তো হইতো। তোফায়েল দি আনটোল্ড হ্যাঁ, স্টোরি। হ্যাঁ। এই আমি অনেকদিন আগে মানে আমি তো ধরেন আমার লাইফের অনেক কিছু আমি এখানে স্কিপ করে মানে ডিপলি তো বলি নাই, হ্যাঁ। আমার লাইফের ক্রাইসিস গুলো বলি নাই, কোন জায়গায় দিয়ে আসছে হয়তো বা কিছুটা বলছি, হ্যাঁ। তো আমার কাছে একদিন আমি লিটারালি একদিন ফেসবুকে একটা পোস্ট করছি এরকম যে মানে ভাগ্যিস আমি আসলে কোনো মানে সেলিব্রিটি না, সেজন্য হচ্ছে মুভি প্রেমীর একটা দুর্দান্ত বায়োপিক হারাইলো। বিষয়টা এরকম একটা পৃষ্ঠটা দিছে যে আমি যদি সেলিব্রিটি টাইপের কেউ হইতাম, তাহলে আমার একটা বায়োপিক হতো, মানুষ দুর্দান্ত একটা বায়োপিক দেখতে পারতো। আর আমি সেলিব্রিটি না, আমার নেই এসব বায়োপিক হবে না। হয়েও যেতে পারে ভাই, বলা যায় না। আপনার স্টোরি যে ইন্টারেস্টিং, কেউ যদি শুনে শুনে মনে হয় না মুভি একটা বানানোর দরকার। আপনি ফরেস্ট গাম্প দেখছেন মুভি? ফরেস্ট গাম মেবি দেখছি আমার, ও না না সরি, না দেখিনি দেখিনি, আমির খানের না? ভাই ফরেস্ট, না না না, আরে কি বলেন, আমির খানের না, ইয়ার আচ্ছা, ওই যে একটা আরে পঙ্গু সে লোকটার, দৌড়াতে পারে না, মানে হ্যাঁ, মানে ঘটনাটা শুনছি, আমি সিনেমাটা হ্যাঁ হ্যাঁ দেখিনি হ্যাঁ আমি। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ভাই ওই মুভিতে এতগুলা টুইস্ট অ্যান্ড টার্ন আছে ফরেস্ট গাম্পে। আমি দেখতে কেন বললাম আপনাকে, আপনার আপনার স্টোরি শুনতেছিলাম আর ভাবতেছিলাম আপনি যদি ফরেস্ট গাম্প দেখেন আপনি খুব মজা পাবেন। আচ্ছা, আমার মিল সাথে নাই, মিলবে নাকি? হ্যাঁ মিল নাই, কিন্তু এই যে ধরেন স্টোরি যে কোথায় থেকে কোথায় গেছে এটা দেখে হ্যাঁ। আপনার খুব ভালো লাগবে, এবং ফরেস্ট আচ্ছা, গাম্পের ক্যারেক্টারের সাথে আপনি নিজেকে রিলেট করতে পারবেন। আপনি এই মুভিটা ভাই অবশ্যই দেখেন, ফরেস্ট গাম্প। আচ্ছা, ঠিক আছে ভাই। এবং আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আপনি বোর হবেন না এই মুভিটা দেখলে। খুবই ভালো লাগবে এবং আপনার মুভি শেষ হওয়ার পর একটা হোলসাম একটা ফিলিং পাবেন। ওকে, আমার নর্মালি লাস্ট একটা প্রশ্ন। এই ধরনের সিনেমাই ভালো লাগে, যে মারামারি মানে কিলাকিলি, হ্যাঁ, ঘুষুম ঘুষুম এইসব জিনিস ভালো লাগে না, রোমান্টিক সিনেমা আমার মোটেই ভালো লাগে না। আমার ভালো ফরেস্ট লাগে গাম্প হচ্ছে খুব, রোমান্টিকও না ভাই, ওইটা হচ্ছে হ্যাঁ, আপনার থট প্রভোকিং মুভি আর কি। একটু হালকা হালকা রোমান্টিক, কিন্তু ওই রোমান্টিকের এন্ডিংটা খুবই স্যাড। আপনি দেখেন, খুব ভালো লাগবে, ফরেস্ট গাম্প খুবই চমৎকার একটা মুভি। ওকে ভাই, থ্যাংক ইউ রিকমেন্ডেশনের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লাস্ট প্রশ্ন, যদি আপনি ছোটবেলায় ফিরে যেতে পারতেন, তাহলে আপনার ছোটবেলার যে ভার্সনটা আছে তাকে কি বলতেন? ছোটবেলার ফিরে যেতে পারলে, মানে ছোটবেলায় তো আমার আসলে কি বলবো, আমি যেটা শুরুর দিকে বলছি, আমার আসলে ছোটবেলায় না খুব কখনোই কোনো বিষয় না আক্ষেপ নেই, ধরেন আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় ঘুরতে ঘুরতে কোন জায়গায় আসছি, হ্যাঁ। মানে আমি হয়তো বলতাম না যে আমি এটা কখনো বলবো না, আমি গেলে আমি এই জিনিসটা আগে চেঞ্জ করে চলে আসতাম। আমার কাছে মনে হচ্ছে এটাই হওয়ার ছিল আর কি, হ্যাঁ, আমার সাথে এটাই হয়তো হইতো, এখানে ওইটাই না। ছোটবেলা গেলে হয়তো ওই সময়টাকে আবার বেটার এনজয় করার চেষ্টা করতাম আর কি, তখন মাছটা ধরতাম। সারাদিনে হচ্ছে ধরেন ওই বাঁশঝাড়ে গিয়ে, বাঁশঝাড়ে মানে মগডালে দেখছে একটা কাকের ইয়ার বাসা আছে, বকের বাসা, হ্যাঁ। ও বাচ্চা টাচ্চা নামাই নিয়ে আসতাম, এসব মানে নিয়ে আসতাম পালার জন্য, আসলে এটা তো পালতে পারতাম না, 2 দিনের মধ্যে মরে যেত আর কি। বিভিন্ন জায়গায় বনে বাজারে ঘুরে বেড়াতাম, পেয়ারা গাছ এই গাছ দেখলে হচ্ছে ধরেন বাড়ির গাছ সাইডে লাগা রাখতাম, একটার পিছনে আরেকটা, হ্যাঁ। মানে এগুলো তোমার করে বেড়াতাম, আবার খেলাধুলা করতাম। যাক, এইটা একটা ভালো জিনিস, মানে খুব ফুলফিলিং একটা ইয়ে। এই জন্য আপনাকে বললাম আপনি ফরেস্ট গাম্প মুভিটা দেখেন কিন্তু ভাই, অবশ্যই দেখার পর আমাকে জানাবেন কেমন লাগছে। ইনশাল্লাহ ভাই। ওকে ভাই, আমরা একবার পডকাস্টের একেবারে শেষ ইয়েতে চলে আসছি। তো আপনি যদি আমাদের দর্শক বা শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, এরপর আমরা পডকাস্টটা তাহলে শেষ করে দিই আপনার কথা দিয়ে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে যদি বলি, সেটা হচ্ছে যে এটাই বলবো যে ধরেন এই যে মানুষের লাইফের মানে থাকে না যে হতাশা কাজ করে সবসময়, যে এটা আরেকজনকে দেখে দেখে আমার এই জিনিসটা কেন নাই, আরেকজনকে দেখে যে নিজেকে হ্যাঁ আমার এটা থাকতে হবে, এই জিনিসটা না করে আসলে নিজের এবিলিটির দিকে তাকানো, নিজের পরিবার এবিলিটির দিকে তাকানো, এবং আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাতে কিভাবে আমি করতে পারি। না, একটা বিষয় থাকে না যে একটা জিনিস হয়ে গেছে যেটা আমার চিন্তা করার আসলে কোনো লাভ নাই, খামাকে এটা নিয়ে চিন্তা কইরা আমার দিন নাই রাত নাই, আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিছি, এরকম না করে জাস্ট হ্যাঁ যে জায়গায় যে ঘটনাটা ঘটছে সেটা থেকে শিক্ষা নিয়ে আমি সামনের থেকে এই ভুলটা যাতে না হয় বা এই ঘটনা যাতে না ঘটে কি করা যেতে পারে, এবং ফিউচার আমি কিভাবে ভালো আর কিছু করতে পারি। অবশ্য বুদ্ধিটাও সহজ। মানে প্রথম দিকে যেটা বললাম যে ধরেন মানে চিন্তা না করে এটা আমি লিটারালি করি, এটা আমি কখনোই মানে ধরেন লিটারালি এরকম যদি হয় যে কালকে আমি আল্লাহ না করে যে অ্যাক্সিডেন্টে আমরা পা চলে গেছে, আমি এটা না কোনো হাই হতাশ করবো না। হ্যাঁ, কেন চলে গেলাম, আমি ওখানে না গেলে হইতো, থাকে না, কেন আমি ওখানে গেলাম, এটা না গেলে হইতো, আমি লিটারালি কখনোই ভাবি না, যা রয়েছে ফিউচার আমি যাবো না এখানে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনার অনেক সময় নিয়ে নিছি।
কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর একটা স্টোরি পাইছি আমরা। হোপফুলি আমাদের দর্শকদেরও ভালো লাগছে। তো আপনার যদি এরকম কোনো স্টোরি থাকে, আপনি যদি শেয়ার করতে চান, নিচে একটা ইমেল অ্যাড্রেস থাকবে। আর তোফায়েল ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ওনার ইনফরমেশন আমি নিচে প্রোভাইড করে দিব, আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান। আর নেক্সট পডকাস্টে ইনশাল্লাহ আবার দেখাবে। তোফায়েল ভাই, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। হোপফুলি আবার ধন্যবাদ ভাই। কোনো এক সময় কথা হবে আছে ইনশাল্লাহ। মানে সেলিব্রিটি না হলে ধরেন আমার যে ঘটনাটা মানুষ শুনতে পারবে, যে কজন মানুষের কাছে রিস্ক করুক লিস্ট শুনতে তো পারবে। আহ, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর ওকে ভাই, দর্শকদের আল্লাহ হাফেজ। দর্শকদেরও ধন্যবাদ, এত ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত আসছে তাদেরকে ধন্যবাদ আর কি।